ওরা আমাদের যদি তোমার 24 টাকা তোমাদেরই কম টাকা পড়তেছে না। আমি তো ইয়া মানে এটা 24 না মনে হয় ওকে আইনা লাগবে 24 টাকা। হ্যাঁ ওকে আনলে আমার কি লাভ? কিছুটা তোমাদের কিছুটা লাভ, টাকা পেমেন্টের ব্যাপারে payment কিছুটা লাভ, ঠিক আছে? যে কিন্তু তোমরা যদি রাখতে পারো তার 30 তোমাদেরই লাভ, ঠিক আছে? এটা সমস্যা না। ওকে, এটা কোনো প্যারা কিছু না। এমন না যে মানুষ হলে লেকচার বাড়াইতে হবে, লেকচার তুমি তোমাদের সুবিধা মতো, কারণ লেকচারে আমার এই সাবজেক্ট না, সব মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু যদি বাড়াইতে পারো দ্যাট উইল বি দ্য বেস্ট ফর ইউ। যদি আমরা রিভিশন মানে ভাইয়া তো ভাইয়ের দিক থেকে যাবো যে আমি ভাইয়ের দিকে ডেলিভারটা করি, তাই না? এটা তো আমার পক্ষ থেকে একটা চাহিদা থাকে। ওকে, আচ্ছা আসি, আসো কলম। ওকে, তাহলে আমরা যেটা শুরু করেছিলাম চ্যাপ্টার মানব শরীর, এবং আমরা কতগুলো কঙ্কাল আছে আমাদের শরীরে, কি কি আছে না আছে এই সমস্ত কিছু আমরা জেনেছিলাম, ঠিক আছে? এখন আমরা পড়বো, পড়ার সময় আমরা অনেক কিছু স্কিপ করে যাবো আপাতত, সামনে আমরা দেখবো যে কি করা যায়, ঠিক আছে? তো দেখো চলন আলোচনা প্রায়ই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই দুটি কাজ সম্পাদনের প্রথমত তিনটি অঙ্গতন্ত্র সক্রিয় থাকে, কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র। আসো তাহলে আমাদের যে চলনের ক্ষেত্রে তিনটা তন্ত্র খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তিনটা জিনিস, তিনটা তন্ত্র, তিনটা সিস্টেম। এক কি? কঙ্কালতন্ত্র ইটসেলফ, মানে চলনের ক্ষেত্রে কঙ্কালতন্ত্র তো লাগবে, হাঁটতে গুটি ছাড়া আমি চলতে পারবো না। পেশিতন্ত্র লাগবে, মাংস ছাড়া আমি চলতে পারবো না। যেমন আমি যখন হাফ মুভ করি, আমাদের বাইসেপস ট্রাইসেপস একটা ব্যাপার আছে, একটা টান দেয়, একটা ছেড়ে দেয়, আমরা দেখবো, ঠিক আছে? তারপর স্নায়ুতন্ত্র, আমাদের ব্রেন যদি সিগন্যাল না দেয় যে হাঁটো অথবা এইটা করো, মুভমেন্ট করো, তাছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না, সুতরাং শব্দই আছে। ওকে, আচ্ছা, চলাফেরা, খাদ্য, অন্বেষণ, আত্মরক্ষা, প্রয়োজনীয়তারে কঙ্কাল পেশি ক্রিয়া জড়িত থাকে। কঙ্কাল পেশি মানে কি? পেশি মানে মাংস, আগে বলছে, কঙ্কাল মানে কঙ্কাল, তার মানে আমাদের সবকিছুর ক্ষেত্রে কঙ্কালের পেশি জড়িত থাকে। মানবদের ভারবন্ধের শক্ত কাঠামোটি হচ্ছে কঙ্কালতন্ত্র, আর কঙ্কালতন্ত্রের উপরে আচ্ছাদন থাকে পেশিতন্ত্র। পেশিতন্ত্র মানে কি? মাংসের, কঙ্কালের উপরেই তো মাংস থাকে। আমি আগে বলছি পেশি মানে বুঝবো আমাদের নর্মাল মাংসগুলো। আমি বললাম হৃৎপেশি, তার মানে হৃৎপিণ্ডের মাংস। যকৃত পেশি মানে যকৃতের মাংস, মাংস অংশটাই আসলে পেশি। পেশি হচ্ছে সায়েন্টিফিক নেম। মাসল, মাসল মানে এটা না, আমরা এটা বুঝি, হ্যাঁ সবসময় এটা না। মাসল মানে আমাদের টোটাল গোশত বা মাংস অংশটুকু। ওকে, আচ্ছা, এই অধ্যায়ে কি কি বালছা জানতে দিয়েছে? মানব কঙ্কালতন্ত্র মানে হিউম্যান স্কেলেটন সম্পর্কে জানবো, নদীর কঙ্কালতন্ত্র জানবো, মানুষেরই জানবো, ঠিক আছে? মানুষের আমরা অলরেডি কঙ্কালতন্ত্রের একটা ধারণা পেয়েছি, 206টি হাড় আছে এবং টোটাল ব্যাপারটা, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা, যেমন আমি বলি আমরা তো জেনসাইডে হিউম্যানাস, এই হিউম্যানাসের যত অংশ আছে এগুলো জানা যায়, ডেলটোস্ট্রিস, তারপর হচ্ছে অ্যানাটমিক ভিভা, ঠিক আছে? এই যে দেখো হিউম্যানাসের এইসব, তাহলে এই দেখো এটার নাম কি? এই যে হিউম্যানাস, ঠিক আছে? রেডিয়াস আমনা, তারপর হিউম্যানাসের ফুল, এই যে এই জায়গায় নেই, এই যে এই জায়গা থেকে আমাদের পড়তে হবে, এই যে এই জায়গা, এগুলো ব্যবহারিকের জন্য, কিন্তু এগুলো থেকে পরীক্ষা দেয় এবং এই থেকে আমাদের পড়তে হবে, ঠিক আছে? এই যে কোথায়, এই যে হিউম্যানাস, দেখো টেরিটরিজ, এই যে অ্যানাটমিক ভিভা, বললাম ইত্যাদি শব্দগুলো, এই যে দেখছো এটা হিউম্যানাস, এটা হচ্ছে এখান থেকে আমাদের পড়তে হবে অনেক কিছু, ঠিক আছে? প্র্যাকটিক্যাল অংশ থেকেও পড়তে হবে, কারণ ওখান থেকে দিয়ে দেয় প্রশ্ন দেয় নর্মাল থেকে, কিন্তু প্র্যাকটিক্যাল অংশ থেকে লিখতে হয়, ওখানে সুন্দর ছবি দেওয়া আইডেন্টিফাই করা তো মানব কঙ্কাল। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি নামক যৌগিক টিস্যুর সমন্বয়ে গঠিত দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে জবাবদারি দান করে তার। আচ্ছা, এবার প্রথম কথা আমরা কয়েকটা ব্যাপার বুঝি, তাইলে হবে। ভ্রূণীয় মেসোডার্ম কি বোঝায়? আমরা জানি ভ্রূণীয় স্তরে, ভ্রূণীয় অবস্থায় কয়টা স্তর থাকে? তিনটা, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, বা আমরা বলতে পারি এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এক্টোডার্ম হচ্ছে বাহিরে, মেসোডার্ম হচ্ছে মাঝখানে, এন্ডোডার্ম হচ্ছে ভিতরে। কোনো একটা প্রাণী বলতো মেসোডার্ম নাই, কোন শ্রেণীর প্রাণী? আচ্ছা, হাইড্রার ক্ষেত্রে হাইড্রা নিডা দিয়ে পর্বতযুক্ত প্রাণী এবং ওদের কি নাই? মেসোডার্ম, ঠিক আছে? বাকি দুটো আছে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম। আর মানুষ যারা আছে তারা ত্রিস্তরী প্রাণী, সুতরাং অ্যাক্টোডার্ম আছে, মেসোডার্ম আছে, এন্ডোডার্ম আছে। প্রত্যেকটা আমরা যদি একটু ধরি, খাতাটা ইউজ করলাম, হ্যাঁ? ওকে, ওকে, আচ্ছা, তাহলে ধরো এটা হচ্ছে তিনটে স্তর, এই যে এক স্তর, দুই স্তর, 3 নম্বর স্তর, এটা হচ্ছে মেসোডার্ম। তো মানুষের অ্যাক্টোডার্ম থেকে মানুষের সাধারণত শরীরে বাহ্যিক আবরণটা তৈরি হয়, এন্ডোডার্ম থেকে অনেক কিছু তৈরি হয়, মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র তৈরি হয়। এছাড়াও মেসোডার্ম থেকে অন্যান্য অনেক জিনিসও তৈরি হয়, কিন্তু তার সাথে কঙ্কালতন্ত্রও তৈরি হয়। তার মানে ভ্রূণের এই মেসোডার্ম থেকে কঙ্কাল ব্যাপারটা আসে। আচ্ছা, ভ্রূণীয় দশা বলতে কি বোঝায়? আমরা যখন ধরো মায়ের থেকে ডিম্বাণু আসলো, বাবা থেকে শুক্রাণু আসলো, মিলিত কি জাইগোট। এই জাইগোটটা প্রথমে, জাইগোট মানে কিন্তু একটা সেল, এটা এই যে বাবা থেকে একটা জিনিস এসে, মা থেকে একটা জিনিস এসে, একটা সেলই হয়েছে জাইগোট, ঠিক আছে? এই জাইগোটে কিন্তু একটা কোষ, কয়টা কোষ? এবার এই জাইগোটটা বারবার বিভাজিত হবে, বারবার বিভাজিত হয়ে হয়ে এমন একটা কিছু একটা আকৃতি করবে, তারপর আরো বিভাজিত হয়ে এমন এমন আকৃতি করবে। ওইটারই তিনটে স্তর থাকে, ওই তিনটে স্তরের মধ্যে একটা এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো ওই মেসোডার্ম থেকে একটা উইংস যায় শরীরে, অ্যাক্টোডার্ম থেকে একটা জিনিস কতগুলো জিনিস তৈরি হয় শরীরে, আবার এন্ডোডার্ম থেকে কতগুলো জিনিস তৈরি হয়। তো মেসোডার্ম থেকে মূলত কঙ্কালতন্ত্র তৈরি হয়। এবং তাহলে কঙ্কালতন্ত্র ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি। অস্থি মানে একবার শক্ত হাড়গোড়া, তরুণাস্থি মানে কুরকুরে টাইপের, যেটা আমরা বলবো, ঠিক আছে? কাঠের, তরুণাস্থি ইনস্টান কার্টিলেজ, আর অস্থি জিনিস বোন, তাই না? নামক যোজক টিস্যু।
টিস্যু মানে তো আমরা জানি টিস্যু মানে কি, টিস্যু মানে হচ্ছে অনেকগুলো কোষের গুচ্ছ, তার মানে বুঝা যাচ্ছে হাড়গুলো টিস্যু কোষ দ্বারা গঠিত। হাড়, আমরা যে হাড় বলি, এই হাড়টি গঠি, এগুলো অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তাই এগুলোকে টিস্যু বলে। তোমাদের একটা আমাকে জিনিস জানাবো, যদিও জানাবো না কিছু, যোজক টিস্যু বলতে কি বুঝে? শুধু টিস্যু বলতে বুঝলাম, কিন্তু যোজক টিস্যু কেন? যেমন রক্ত একটা যোজক টিস্যু, তাহলে রক্ত অথবা হাড় এগুলোকে কেন যোজক টিস্যু বলে? ডেফিনেটলি এমন না যে বাইরে, কারণ রক্ত হচ্ছে তরল, হাড় হচ্ছে কঠিন, এমন না যে এইগুলোর বিরুদ্ধে, তার মানে এই দুই ডিফারেন্ট জিনিস, কিন্তু ওটাকে যোজক টিস্যু কেন বলা হয় এটা আমি একটু জানার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, তার মানে ভ্রূণীয় মেসোরাম থেকে যে অস্থি এবং তরুণস্থি হয় তারা মিলে যেই টিস্যু তন্ত্র গঠন করে, যা কিনা দেহের কাঠামো সৃষ্টিতে সহায়তা করে, ভার বহনে সহায়তা করে, আকৃতি দান করে, তাই না? এগুলোই তো কঙ্কালের কাজ। আচ্ছা, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান তৈরি করে। এই যে পেশিগুলা, এগুলো কিসের সাথে লেগে আছে? হাড়ের সাথে। তাহলে হাড়গুলা পেশি সংযোগের স্থান হিসেবে কাজ করছে। ওকে, এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহ রক্ষা করে। বলতো কেমন একটা অঙ্গের নাম বলতো, যে অঙ্গটা ক্ষতি হতে পারে তার থেকে রক্ষা করে হাড়গুলো। ফুসফুস, তার বাইরে কি আমাদের কিসগুলো আছে, রিপগুলো আছে, সেটাকে রক্ষা করতেছে। ওকে, তাকে কঙ্কালতন্ত্র বলে। তো এই যে এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মাঝে মাঝে 1 নাম্বার কোশ্চেন জন্য আসে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা পড়বো কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। কঙ্কালতন্ত্রের কি বিভাগ? শ্রেণী। কঙ্কালতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। বলো তো কি? বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। আমরা যে কঙ্কালতন্ত্র বলতে কঙ্কালতন্ত্রকে যেটা চিনার চেষ্টা করি বা যেটা বুঝি বা 206টা যে পরিস্থিতিগুলো মেনে যে তন্ত্র, সেটা মূলত হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। কি? শরীরের ভিতরে যেটা আছে অন্তঃকঙ্কালতন্ত্র। আর বহিঃকঙ্কালতন্ত্র আছে কি যারা, যেমন নখ, দাঁত, লোম, এই যে নখ, দাঁত, এগুলোকে আমরা কঙ্কালতন্ত্র পড়ছিলাম, বাট এগুলো শক্তপোক্ত কিছু একটা না, হাড্ডি নাও কিন্তু কিছু তো একটা মত নেই, এটা তো পেশিও না, মাংসও না, তা হাড্ডিও বলা যাচ্ছে না, মাংস বলা যাচ্ছে না, এগুলো আসলে বহিঃকঙ্কালতন্ত্র। ঠিক আছে? ওকে, কি বললাম? দেহের বাইরে থেকে এদের দেখা যায়, এরা ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভূত, মানে বাইরের দিক থেকে উদ্ভূত। বলতো দাঁত, এই যে বাইরের দিক থেকে, বাইরেই তো আছে। তারপর লোম, এগুলো বাহিরেই আছে। লোম, এই চুলও কিন্তু একটা কঙ্কালতন্ত্র অন্তর্ভুক্ত, বহিঃকঙ্কালতন্ত্র। শক্তপোক্ত জিনিস, মাংস বলতে পারতেছে না, হাড্ডিও বলতে পারতেছে না, কারাই বহিঃকঙ্কালতন্ত্র ধরে নিয়ে, এটা শর্ট ক্লু আর কি। ঠিক আছে? যে তারপর হচ্ছে এদেরকে ত্বকোদ্ভূত অঙ্গাদি বলে। ত্বকোদ্ভূত মানে কি? ত্বক থেকে উদ্ভূত, অঙ্গাদি মানে অঙ্গগুলো। ঠিক আছে? দাঁত, লোম, তারপর আর কি হতে পারে, এই যে চোখের পাতার পাপ, এগুলা। ঠিক আছে? তারপর হচ্ছে যাই হোক নখ, এই টাইপের জিনিসগুলোকে আমরা এটা বলবো। ঠিক আছে? আর অন্তঃকঙ্কালতন্ত্র মানে আমরা যেটা শিখছি সেটা অস্থি, তরুণস্থি, লিগামেন্ট আছে, আমরা লিগামেন্ট টেন্ডন এগুলো সম্পর্কে জানবো, এগুলো কি সামনে আছে। ঠিক আছে? এগুলো এখন তো সামনে থাকে, মেসোরাম থেকে উদ্ভূত, কারণ এটা আমরা আগে জানছি। আচ্ছা, আর এইটা তো অঙ্গকণ্ড দুই প্রকার, এটা আমরা জানি, অক্ষীয় এবং উপাঙ্গীয়। অক্ষীয় কয়টা? 80টা, উপাঙ্গীয় 126টা। আরেকটা আছে স্প্লাঞ্চিক। এই যে স্প্লাঞ্চিক, এখানে বানানটা ল হবে একটা, লটা নাই, স্প্লাঞ্চিক। ঠিক আছে? স্প্লাঞ্চিক। স্প্লাঞ্চিক কারা? যেমন আমাদের দেহের ভিতরে, যেমন এই দেখো ল্যারিংসের তরুণ আছে, আমরা জানি ল্যারিংস ছিল, ল্যারিংস কি বলতো? ষড়যন্ত্র। ওই যে ল্যারিংস ষড়যন্ত্র, ওটার মধ্যে তরুণ আসতে ছিল 6টা, বা যাই হোক তরুণ আসতে ছিল অনেকগুলো, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি স্প্লাঞ্চিক কঙ্কালতন্ত্র। ওই টাইপের তরুণ আসতে গুলোকে। তারপর হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, মানে শ্বসনতন্ত্রের সাথে যেগুলো যুক্ত সেগুলোকে আমরা স্প্লাঞ্চিক বলি। ঠিক আছে? এই কঙ্কালতন্ত্র অংশটি পরিচিত হলে আলাদাভাবে এটা বিভাগ করা হয়, মানে এটা কঙ্কালির মতনই, কারণ এটা তরুণ আস্থেরই মতনই, কিন্তু এদেরকে মানে মন চাইছে তাই আলাদা করে দিয়েছে। তোমাদের কি দরকার? তোমাদের কিছু দরকার না, শুধু উদাহরণ মনে রাখবে। ওই কঙ্কালতন্ত্র কি সংজ্ঞা লাগবে না, জাস্ট উদাহরণ জানবে। আসলে কঙ্কালতন্ত্রের কাজ বুঝি। কঙ্কালতন্ত্রের কাজ, এটা খুব একটা বড় কিছু না, নর্মাল ব্যাপার। কঙ্কালতন্ত্রের কাজ কি? প্রথম কথা, দেহের কাঠামো গঠন। আমি এগুলো পড়াবো না, দেহের কাঠামো গঠন করতে সহায়তা করে, এটা বুঝো কিনা বুঝো, আর বলা দরকার নেই। যা বুঝো সেটা, যেটা বুঝো ওইটা যদি পড়ার সাথে দেখো যে ওইটাই বুঝতেছো, তার মানে আবার নতুন করে মুখস্থ করার দরকার নেই, যা বুঝো তাই পরীক্ষাতে লিখবা। এটা হচ্ছে আমি বলতেছি, তুমি একটা জিনিস পড়ে প্রথমে একটা জিনিস ধারণা করছো, বই থেকে দেখলা যে ওই জিনিসটারই কাছাকাছি জিনিস বা ওই জিনিসটা, তখন ওই ধারণাটাই লিখবা, ওই থেকে মুখস্থ করার দরকার নেই। এটা মুখস্থ করার বিষয় না। ওকে, সুরক্ষা, ওই যে বললাম দেহের কিছু অঙ্গগুলোকে রক্ষা করে। সংযোগ তত্ত্ব হচ্ছে পেশি, ধরো একটা হাড় সংযোগ হচ্ছে, তার মানে এইগুলো কঙ্কালতন্ত্র তৈরি করছে, আবার পেশি সংযোগের স্থান তৈরি করছে। এই যে পেশিগুলা যদি হাড়ের সাথে লেগে না থাকতো, এগুলো কেমন ঝুলে থাকতো বা কোনো একটা সমস্যা হতো, তাই না? আচ্ছা, চলনে তত সহায়তা করে, ঠিক আছে, ভার বহনে তো সহায়তা করবে। কঙ্কালতন্ত্রটা আমাদের শরীরে পুরো ভারটাকে, দুইটা পায়ের উপর আমরা এই পুরো জিনিসটা ধরে আছে, তার মানে এগুলো ভার বহনে সহায়তা করে। তাই ওকে, এটা হচ্ছে যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ কি? যেই কাজগুলা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে,
দেহের কাঠামো গঠন করতেছে, আমাদের যে কাঠামো বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, সুরক্ষা দিতে পারছে, কেস বুঝা যাচ্ছে, এগুলো বাহ্যিক। আর শারীরবৃত্তিক কাজ, শারীরবৃত্তিক কাজ হচ্ছে দেহের ভিতরে, মানে বাহ্যিকভাবে তুমি দেখবা না, কিন্তু দেহের ভিতরে অনেক কাজ এই কঙ্কাল তন্ত্র করতে হয়। যেমন তোমাদের একটা জাস্ট এক্সাম্পল, আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকা, তাই না? লোহিত রক্ত, যেটাকে আমরা কি বলি, আরবিসি, আরবিসি বলি, ঠিক আছে? লোহিত রক্তকণিকা বা আরবিসি। যেমন আমরা জানি আমাদের মানে আমরা যদি ধরো এখান থেকে 1 ফোঁটা ব্লাড নিই, 1 ফোঁটা ব্লাডের মধ্যে 90% থাকবে আরবিসি, বাকি হয়তো অল্প একটু থাকবে ডাব্লিউবিসি, আর অল্প একটু থাকবে প্লাটিলেট, ঠিক আছে? অল্প একটু থাকবে প্লাটিলেট, এই তিনটা থাকবে, আমি 90% হচ্ছে আরবিসি। এবং আরবিসি আমরা জানি 120 দিন পর শেষ হয়ে যায়, মানে মারা যায়। এমন না যে দেশ সব আরবিসি একসাথে মারা গেছে, কারণ সব আরবিসি একসাথে তৈরিও হয়। আজকে যে আরবিসি মারা গেছে, এগেন্স্ট নতুনটা তৈরি হয়েছে, এই নতুনটা আবার 120 দিন পরে মারা যাবে, কিন্তু তার মধ্যে তো আবার তৈরি হচ্ছে ওগুলো আবার 100 ওই হিসেবে 120 দিন পর। তার মানে অনেকে ভাবে যে কই রে ভাই 120 দিন পর কি আমি ইয়ে হয়ে যাবে, এরকম না। তো তুমি আজকে ব্লাড দিয়ে ফেলছো, 1 লিটার ব্লাড, কেন আমরা বলি যে ব্লাড অন্তত 4 মাস পর দিতে হয়, 120 দিন, 4 মাসে কি হয়? তো তুমি ব্লাড দিচ্ছ একজন মানুষকে, ব্লাডে আমরা কত 400 ml মতো দিই, 400 ml ব্লাড দেয়, অথবা 450 কিছু একটা ml, যদি তুমি একজনকে এক ব্যাগ ব্লাড দাও, এটা 400 ml হচ্ছে। ব্লাড দেওয়ার চেষ্টা করবা, ব্লাড দেওয়াটা খুবই নেসেসারি ব্যাপার, ঠিক আছে? ভাইয়ের ব্লাড দেওয়া অলরেডি 19 বার হয়েছে, 39 বার, ঠিক আছে? ওকে, সো ব্লাড দেওয়ার চেষ্টা করবা। ব্লাড এমন কিছু না, কোনো সমস্যা না, এটা তোমার জন্য, হেলথের জন্য ভালো, ঠিক আছে? আমার মনে হয় এরকম ব্লাড দিচ্ছে বলে আমার শরীরটা কিছুটা ভালো আছে, অনেক কিছুটা কি ভালো আছে, ঠিক আছে? ব্লাডটা একটু পিউরিফাই হয়, ভালো হয়, ঠিক আছে? দেখো এখন তো আমার এই যে ব্লাডটা তৈরি হচ্ছে, এই যে ব্লাড যে তৈরি, তার মানে ব্লাড কোথাও না কোথা থেকে তৈরি হচ্ছে। ব্লাড তৈরি হয় হাড় থেকে, ইন্টারেস্টিং ব্যাপার না? ব্লাড কোথা থেকে তৈরি হয়? হাড় থেকে, হাড্ডি থেকে। এবার তুমি কি বলবে, তোমরা অস্থি মজ্জা ছিল, অস্থি মজ্জা, বোন ম্যারো জিনিসটা কি বুঝলাম, ইংলিশে পারো, ঠিক আছে? ওই যে আমাকে 94 বলতো না, আমাকে 94 বলতে হবে, দেখো না এটা, এটা শুনো নে, ওই এক মহিলাকে, যাই হোক না শোনা। তাহলে এন্ড কথা হচ্ছে কি বলে, তো এই বোন ম্যারো অথবা আমাদের গ্রুপে অ্যাটাক হয়, মাঝখানে যে ইয়া থাকে, ওটার নাম কুস্তি মজ্জা। ওইটাই, ধরো মুরগি খেলা, মাঝখানে কালো কালো একটা জিনিস খেলা, আসলে এটা অস্থিমজ্জার একটা টাইপ। মূল অস্থিমজ্জা বা মূল জিনিস হচ্ছে কি জানো, দেখবা ওইটার ভিতরে একটু হলুদ হলুদ তেলের মতো কিছু একটা আছে, ওইটা, ঠিক আছে? ওগুলাকে আমরা আরেকটা মেইন অস্থিমজ্জা, ওগুলোকে ওই অস্থিমজ্জার এলাকা থেকে ব্লাড তৈরি হয়, আরবিসি তৈরি হয়। যকৃত, লিভার থেকে অনেক সময় আরবিসি তৈরি হয়, বাট সবচেয়ে বেশি এমন কোথা থেকে তৈরি হয়? লোহিত রক্তকণিকার অস্থিমজ্জা থেকে, সরি, হাড়ের অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকাটা তৈরি হয়, ঠিক আছে? ও অন্যান্যগুলো অন্য জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ব্যাপার স্যাপার। তাহলে আমরা বুঝি, তাহলে এই দেখো শারীরিক কাজ, এক নম্বর কাজ হচ্ছে রক্তকণিকা উৎপাদন। তাহলে কি পরিণত মানবদেহে রক্ত উৎপাদন করে প্রথম টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা। বলতো কি পরিণত মানবদেহে, যারা পরিণত, কারণ বাচ্চাদের ওটা যকৃত থেকে তৈরি হয়, যারা বাচ্চা, কারণ ওদেরকে হাড় এত বেশি হয়েছে, এত ডেভেলপ হয়, তো ওরা যখন মোটামুটি 5-7-8 বছর বলা যায়, 12 বছর যখন মোটামুটি হয়, তখন তাদের অস্থিমজ্জাটা পুরো দায়িত্ব নিয়ে ফেলে লোহিত রক্তকণিকা তৈরি করে, ঠিক আছে? এর আগে যকৃতই কাজ করে বা অন্য যারা আছে অন্যরা অনেকে কাজ করে, তারপরে এই হাড় এই দায়িত্বটা নিয়ে ফেলে, ফার্স্ট অ্যামাউন্ট অফ লোহিত রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে? তোমার শরীরে রক্তকণিকা, ধরো লোহিত, আমি বলি যে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। রক্ত শূন্যতা মানে কি? লোহিত রক্তকণিকা কমে গেছে। বলো রক্ত শূন্যতা মানে কি? তোমাদের কয়েকটা ব্যাপার বুঝাবো, সমস্যা রক্তচাপটার উপরে বুঝাবো। সামান্য এই রক্তচাপটা বললে তুমি একটা যে মানে ছোটখাটো ব্যাপার, ধর তুমি কোনো একটা টেস্ট দিল, তুমি টেস্টটা নিজেই ইভ্যালুয়েট করতে পারবে যে আমার কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? ওই ডাক্তারের কাছে গেলো কি না গেলে তুমি এমনি বুঝতে পারবে, ঠিক আছে? তারপর অনেক ব্যাপার আছে যাই হোক, এগুলো বুঝাবো যে কীভাবে নিজে ইউটিলাইজ করতে পারবো, ওগুলোর সামনে। এখন যেটা আমি বলতে গেছিলাম ভুলে গেছি, আচ্ছা যাই হোক, পরিণত মানবদের রক্তকণিকার টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা, কারণ অস্থিমজ্জাটা লাল, ওইটাই বলছে লাল অস্থিমজ্জা। আমি লাল অস্থিমজ্জাটা কি, অস্থিমজ্জা তো অস্থির মধ্যেই থাকে, নাকি অস্থিমজ্জা মাথায় থাকে? মাথায়ও তো আছে, মাথায় কঙ্কাল আছে না, ওই কঙ্কাল অস্থিমজ্জা আছে, ওখান থেকে তৈরি হবে, ঠিক আছে? ভুল বললো ভুল না, ভুল থেকে যদি ভালো কিছু হয় এখন জেনে গেলাম, বুঝি ভালো সার্ভিস। স্টারনাম, স্টারনাম কই থাকে? পাঁজর, পশুরুকা, করটি, চিনো, ফিমার চিনো, হিউমেরাস চিনো, সবই পরিচিত কিনা আমি বলছি, এগুলো বারবার লাগবে আমার। এই প্রত্যেকটা এইগুলো হিউমেরাস ইত্যাদির এইসব জায়গায় যে অস্থিমজ্জা আছে, সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় সব জায়গায়। অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে, এই যে 1 সেকেন্ড চলে গেলে আমরা যে আমরা হিসেব করে যাচ্ছে মরাকালী খবর হয়েছে, ধরো কথা প্রতি সেকেন্ডে গড়ে 26 লক্ষ লোহিত কণিকা তৈরি হচ্ছে প্রতি সেকেন্ড, 26 লক্ষ লোহিত কণিকা হচ্ছে পার সেকেন্ড,
তাহলে বুঝছো যে আসলে এটা আমি কি হিসাব করবো আর বা কি বা বলবো, ঠিক আছে? তোমার 10 সেকেন্ডেই 2 কোটি 60 লাখ তৈরি হয়ে গেছে। আমরা এটা পড়াইতে পড়াইতে মোটামুটি 10 কোটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তৈরি হচ্ছে অবিরাম ভাবে লোহিত রক্তকণিকা উৎপাদন হলো লাল অস্থিমজ্জা অনুকূল। আচ্ছা, ছাড়াও মানে এটা মানে অবিরাম ভাবে লোহিত রক্তকণিকা তৈরি ছাড়াও এই লাল অস্থিমজ্জা আরো কি তৈরি করে? অনুচক্রিকা তৈরি করে, মানে প্লাটিলেট যেটা। আর তার সাথে কিছু ম্যাক্রোফেজ তৈরি করে। আমি বলেছিলাম বলতো ম্যাক্রোফেজ কি? কে বলতে পারবো ম্যাক্রোফেজ কি? আমরা এক জায়গায় পড়েছি, দেখি মনে করতে পারবে। শ্বসনে পড়ছে, গুড। রক্তেরই একটা ইয়ে ছিল। এটা কাজ কি কি করে? চেষ্টা করো, চেষ্টা করো। এই ব্রেনকে ফোকাস দিবে, কোনো সমস্যা নাই, টাইম না, চেষ্টা করো। রক্তেরই একটা অংশ ছিল, কিন্তু করেটা কিসে? ম্যাক্রোফেজ। এই ছাকনির মতো কাজ করে। উপাদান হিসেবে 40 সেকেন্ড সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। ওকে, ভেবে লাভ নেই, সময় চলে গেল, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা যারা কিনা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। শরীরে যদি কোনো জীবাণু আসে ওরা খেয়ে ফেলে ওটাকে। আমাদের প্রত্যেকটা অঙ্গের আলাদা স্পেসিফিক ম্যাক্রোফেজ আছে, যেমন অ্যালবুলাসে অ্যালবুলার ম্যাক্রোফেজ, যকৃতের ম্যাক্রোফেজ, কাফার স্যাম্পল, এরকম বলেছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা শ্বেত রক্তকণিকা আছে যারা ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। দেখবে অস্থিরও কি ম্যাক্রোফেজ আছে, যাই হোক। তো এরকম ম্যাক্রোফেজ তৈরি করে, তার মানে এরা মোটামুটি অনুচক্রিয়া তৈরি করে, শ্বেত রক্তের ম্যাক্রোফেজ রচনা তৈরি করে, ঠিক আছে? নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্রবণ, বলো নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে সহায়তা করে? মনে আছে? মনে আছে? প্রশ্বাসের শ্যাফট উত্তোলিত হয়, ওইটা তার মানে সহায়তা করে। শ্রবণে কিভাবে সহায়তা করে? গতকাল কি বলেছিলাম, আমরা যখন শব্দ শুনি, শব্দটা আমার কানে যে তিনটা হাড়ে হিট করে, একটার পর একটা, একটার পর একটা কাপড় ধরো, আর তিনটা হাড় এইভাবে থাকে, একটা হাড়, দুইটা হাড়, তিনটা হাড়, এই যে এইভাবে, ঠিক আছে? এটা কানের মাঝখানে থাকে, এটা হচ্ছে কানের বাইরে থেকে, এখান থেকে শব্দটা এখানে হিট করে, এটার সাথে তরঙ্গ বাহিত এখানে যায়, এখানে যায়, এখানে যায়, তারপরে এটা আমার কানে ভিতরে যায়। বুঝছি ব্যাপারটা? ওকে, ভেতরে পড়া রোগ প্রতিরোধ, এটা বলতো রোগ প্রতিরোধ মানে কি? সামহাও আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। রোগ প্রতিরোধ মানে কি? বাইরে থেকে দেহের ভেতরে জীবাণু ঢুকবে, ওই জীবাণুর এগেইনস্টে আমি কাজ করি, এটা বলে রোগ প্রতিরোধ, ঠিক আছে? ওকে, রোগ প্রতিরোধ। অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। কি বললাম? অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, এটা বুঝবা না, এটা একটা তন্ত্র ধরে নাও। রেটিকুলো এন্ডোথেলিয়াল, এটা একটা তন্ত্রের নাম, এটার ব্যাপারে আমরা টেস্ট এখন দিব না, বুঝবা না। রেটিকুলো এন্ডোথেলিয়াল একটা তন্ত্র, একটা সিস্টেমের নাম, এটা অস্থির মধ্যে থাকে, যে কিনা রোগ প্রতিরোধে সহায়তা করে। রোগ প্রতিরোধের সহায়তা বলতে কি বোঝায়? বাইরে থেকে জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া যাই কিছু আছে তার বিরুদ্ধে প্রতিরোধ করে দেবে, ঠিক আছে? খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয় আমাদের এই যে বোন, আমরা কি জানি বলতো? হাড়ে ক্যালসিয়াম থাকে, এটা সরে যায়, এবং হাড়, তার মানে হাড় ক্যালসিয়াম মজুত রাখতে পারে। তাছাড়াও দেখো তাহলে কি বলতো? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্ত সরবরাহ করে। তো খনিজ লবণ মানে এই যেভাবে হাড়গুলা খনিজ লবণ মানে ওইটাই আয়নগুলা, আমাদের গ্রুপ এবং 2 এর যে আয়নগুলো এগুলোই খনিজ লবণ। গ্রুপ অনেক লিনেকের সাথে আছে, দিনের মধ্যে একটা সিন বাড়িয়ে দিলাম, এগুলো মোটামুটি সবই কি খনিজ লবণ। যেটা তাহলে খনিজ লবণ বলতে বুঝবে আয়ন, বা ওগুলোর সাথে যদি আমি গ্রুপ 17 লাগাই দিই, মানে Cl4 তাহলে ওটা লবণ হয়ে যাবে। ধরো গ্রুপ 1 এর সোডিয়াম, তার সাথে গ্রুপ 17 যদি প্রয়োগ, তাহলে NaCl, না এটা খনিজ লবণ, ঠিক আছে? খনিজকে আমরা খনিজ লবণ বললে কখনো শুধু আয়নটা লিখি, এই যে এইভাবে লিখি, অথবা পুরো লবণটা মানে ক্লোরিন সহ বা গ্রুপ 17 নামটা। খনিজ লবণ বলতে কি বোঝায় আশা করি বুঝতে পারছো? যেখানেই খনিজ লবণ দিবে এই ব্যাপারটাই বোঝা। চাপ এবং আয়নিক সমতা রক্ষা। চাপ দেহের, দেখো দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে এবং আয়নিক সমতা রক্ষা অস্থির সঙ্গে কাজ করে আমাদের দেহের। আচ্ছা, এই ব্যাপারটা তোমরা এখন বুঝবো না, এই ব্যাপারটা বলে রাখো, ঠিক আছে? মানে এখন বুঝবো না। হরমোনাল নিয়ন্ত্রণ, আমাদের দেহে তো জানি অনেক হরমোন কাজ করে, আমরা হরমোন, এনজাইম এসব নিয়ে আমাদের চ্যাপ্টার ডেডিকেটেড আছে, আমরা সেখানে আলোচনা করব। তো বিভিন্ন হরমোন এবং এনজাইমের নিয়ন্ত্রণেও অস্থি সহায়তা করে। যেমন অস্থি কোষ থেকে, অস্থির কোষ আছে, আমি বলছি অস্থি যেহেতু যোজক টিস্যু, আমি অস্থি কোষ দ্বারা গঠিত, আমরা অস্থি কোষ নিয়ে করব। সেই অস্থি কোষ নিয়ে গঠিত, তো অস্থি কোষের মধ্যে অস্টিওক্যালসিন একটা হরমোনের নাম,
এটার নাম কি? একটা হরমোন, অস্টিওক্লাস্ট। অস্টি, কোনো কিছু অস্টি মানে হচ্ছে কি যুক্ত, হাড়ের সাথে যুক্ত। অস্টি কথাটা হাড়ের সাথে যুক্ত, ঠিক আছে? আমরা বলবো কারণ হাড়ের কোষের নাম হচ্ছে অস্টিওক্লাস্ট, এটা বলবো না অস্থি কোষ, এটার আসল নাম হচ্ছে অস্টিওপ্লাস্ট অথবা অস্টিওসাইট। আমরা পড়বো সামনে অস্টিওপ্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওপ্লাস্ট পড়বো সামনে, ঠিক আছে? 3 প্রকার কোষ আছে, তাই। সো ওই অস্থি কোষ থেকে বা অস্টিওব্লাস্ট থেকে কি নিঃসৃত হয়? অস্টিওক্যালসিন নামক একটা হরমোন নিঃসৃত হয়, যা দেহে রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। চিনি মানে গ্লুকোজ, ডায়াবেটিস হয় কি হয় না বা সব কিছুই, এবং চর্বি মানে আমাদের বুঝি তো ফ্যাট, ওইটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে কখনো বাড়ানো লাগবে বা কখনো কমানো লাগবে, ওই ব্যাপারটা দেখাশোনা করে, ঠিক আছে? রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি মানে কিছু কেমিক্যাল শক্তি তৈরি করতে পারে। যেমন দেখো, মানুষের বয়স সাথে সাথে কিছু লোহিত অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে পিত্ত অস্থিমজ্জা গঠন করে। পিত্ত অস্থিমজ্জা গঠন, ওই যে হলুদ যেটা, ওইটাকে বলে পিত্ত অস্থিমজ্জা। হলুদ যেটা, ওটাকে কি বলে? আমি বলছি অস্থিমজ্জা দুই প্রকার, একটা হচ্ছে লোহিত অস্থিমজ্জা যেটা লাল লাল দেখো, খাও যেটাকে বলি বোন ম্যারো বা যেটাই হোক, আর আরেকটা কি পিত্ত, ওই যে হলুদ কালার যেটা, পিত্ত অস্থিমজ্জা, ঠিক আছে? আচ্ছা, পিত্ত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে। অ্যাডিপোস হচ্ছে ফ্যাট সেল, ওগুলো তো ফ্যাট জাতীয় বলে, দেখতেই তো তুলে লাগে। অ্যাডিপোস কোষ হচ্ছে এক ধরনের ফ্যাট জাতীয় সেল, মানে ওই পিত্ত বোন ম্যারোতে বা ইয়েলো বোন ম্যারোতে ওগুলো থাকে, ঠিক আছে? যা থেকে দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আদেশ হয়ে কাজ করে। আর যেখানে ফ্যাট থেকে ওখান থেকে শক্তি উৎপাদনের একটা ব্যাপার স্যাপার থাকে। ফ্যাট কিন্তু সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে পারে। ফ্যাট মানে 1 গ্রাম ফ্যাটকে যদি আমি ভাঙি তাহলে মোটামুটি 8.something কিলোক্যালোরি শক্তি পাবে। আর 1 গ্রাম গ্লুকোজ যদি ভাঙি 4 পাবো, 4 কিলোক্যালোরি, মানে শক্তি পাবো বেশি কি ফ্যাট, ঠিক আছে? তাই বলে ফ্যাট বেশি খাবো না, কারণ ফ্যাট আবার স্টোর হয়, ওটা হলো আবার সমস্যা, ওবেসিটি হয়ে যায়। আমরা এগুলো পড়বো, সমস্যা। তাহলে এর কি বুঝছি? তাহলে দেখো, যেহেতু ওই মানে বোন ম্যারো মানুষের বয়স সাথে 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 বোন ম্যারোটার ইয়েলো ভার্সনটা এসে পড়ে, মানে পিত বোন ম্যারো দেখা যায়, লোহিত বোন ম্যারোর সাথে সাথে পিত বোন ম্যারোটাও দেখা যায়। ওই পিত বোন ম্যারোটা আবার কি থাকে? অ্যাডিপোস জাতীয় কোষ, যেটাকে আমরা শক্তির আধার হিসেবে কাজ করে, কারণ ও তো একটা ফ্যাট জাতীয় সেল, ও শক্তির আধার হিসেবে কাজ করে। তো এটাই দেখছে যে ভালো, যখন আমরা শক্তি প্রচুর বুঝতে গেছি। তাহলে কঙ্কালের কাজ বুঝবো, খুব একটা মনে হয় আসে না, না আসতে পারবা, এটা খুব রকেট সায়েন্স না, আশা করি এখন পারবে। বোঝানোর পর সবই সহজ, তো না বুঝে কিন্তু তুমি পড়লেও মুখস্থ হবে না। এই যে কোনো একজন ইনস্ট্রাক্টর সে যদি পড়ায় দেয় বা তিনি যদি একবার দেখে দেয়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের কলেজের টিচারের দায়িত্ব, ওনার খুব দায়িত্ব পালন করতে। কঙ্কালতন্ত্রের উপাদান, যে উপাদানগুলো আমরা ওটা পারি বা ঠিকঠাক পারি বলবো, ঠিক আছে? আচ্ছা, কঙ্কালতন্ত্র উপাদান, কঙ্কালতন্ত্র 5 ধরনের উপাদান নিয়ে গঠিত, এগুলো পড় কিন্তু মনে পরিচয় 5 ধরনের প্রধান উপাদান নিয়ে গঠিত, এটা পড়ো। এই পুরো কঙ্কালতন্ত্রটা প্রথমত কয় ধরনের উপাদান নিয়ে গঠিত? 5 ধরনের। একটা হচ্ছে অস্থি, আমরা চিনি অস্থি বলতে যেটা আমরা সত্যিকারের হাড় বলতে চিনি 206টা, ওগুলাই অস্থি। একটা হচ্ছে তরুণ আস্থি বা কোমল আস্থি, মানে যেগুলো একটু কুরকুরে টাইপের, নরমাল অস্থি, ঠিক আছে? আমরা এই শুনে পড়বো, ঠিক আছে? সেগুলো, এগুলো না ডেসক্রিপশন লাগবে না। লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন, লিগামেন্ট এবং টেন্ডন সম্পর্কে আমরা সামনে বলবো, এখন আগেই বলছি, তাই না? লিগামেন্ট সম্পর্কে এখন না, টেন্ডন সম্পর্কে এখন না, পরে, কারণ এগুলো আমরা একটা সার্টেন এরিয়া পর্যন্ত বুঝতে পারি না, আগেই দিছে, বলছিলাম কিছু ব্যাপার আমাদের পরে জানতে হবে, তো বলতে দিয়ে রাখি। অস্থি সন্ধি কি বলতো? একটা অস্থির সাথে আরেকটা অস্থি যে জায়গায় সন্ধিযুক্ত আছে, তুমি ডিফারেন্ট যত হিউমেরাস, তারপর একটা অস্থির নাম দিচ্ছে, ডেফিনেটলি ওই দুটো অস্থির মধ্যে একটা সংযোগ আছে। তুমি যখন ভিন্ন ভিন্ন অস্থির কথা বলবা, তারা যদি পাশে থেকে একটা একটার সাথে সামও বলবো না, অস্থি সন্ধির মাধ্যমে সংযুক্ত, অস্থির সন্ধির মাধ্যমে কি সংযুক্ত, তো ওগুলোকে অস্থি সন্ধি বলে। শেষ। কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, এখানে কঙ্কালতন্ত্রের এখানে উপাদান বলছে যে কঙ্কালতন্ত্রের কতগুলো করে, এখানে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ হচ্ছে আমরা যেটা পড়ছি, এই যে 4টা মুখস্থ করছি, এইটাই কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, ঠিক আছে? আসো, মানব শিশু জন্মের সময় 300টি অস্থি থাকে আমরা বলেছি, তবে পরিণত কঙ্কালতন্ত্রের মোট 206টি অস্থি নিয়ে গঠিত। আশা করি এগুলো বোঝানোর কিছু। অস্থির বিভিন্ন স্থানে কোমল অস্থি বা তরুণ অস্থি থাকে, বাট সেগুলো আমরা কাউন্ট আনতেছি। মানুষের অন্তঃকঙ্কালতন্ত্রটা, কেন এখানে অন্তঃকঙ্কালতন্ত্র লিখছে? কারণ আমরা জানি, আমরা যে কঙ্কালতন্ত্র চিনি সেটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র, এছাড়াও বহিঃকঙ্কালতন্ত্র আছে এবং স্প্লাঙ্কনিক আছে। বহি হচ্ছে চুল, নখ, দাঁত, এবং স্প্লাঙ্কনিক কি শ্বসনতন্ত্রের যেগুলো আছে, ব্রঙ্কাস, ট্রাকিয়া, ষড়যন্ত্রের মধ্যে যেসব আমার জিনিস আছে সেগুলো, এই যে এগুলো এই যে। আচ্ছা, তাহলে আমি আসো বুঝাই অক্ষীয় কঙ্কাল আমি পড়াবো না, উপঙ্গীয় কঙ্কাল আমি পড়াবো না, এগুলো আমার পড়ে গেছে, যে পড়ে গেছে তুমি দেখবে যে সব আমরা যা পড়ছো ওগুলোই এগুলো স্কেল এক, ঠিক আছে? আর আশা করি এই জিনিসটা পারবে, এই জিনিসটা কি, এই জিনিসটারই একটা রিপিটেড পারছো। অক্ষীয় কঙ্কাল 80টা, উপাঙ্গীয় 126টা, এটা 3টা, করটি, মেরুদণ্ড, বক্ষপিণ্ড, এই যে করটি, করটি, মেরুদণ্ড, বক্ষপিণ্ড, ঠিক আছে? তারপর করটি এটা, মেরুদণ্ডটা, বক্ষপিণ্ড, ঠিক আছে? এখানে সবগুলো দেখছে, এই যে হাইওয়েটকে এটার মধ্যে ফেলে দিচ্ছে, দেখছো, ঠিক আছে? তারপর সাবরেগা ধরে, এগুলো যেগুলো আমরা পড়ছি সবগুলো ওইভাবে করে আছে, আপনার কয়টা এখানে একই ব্যাপার সে করা আছে, তো এটাও বুঝলাম, এটা আমরা অলরেডি
বলছি এটা কি বুঝবো, ঠিক আছে? তাহলে শেষ একটু পর্যন্ত কাভার, একটু পর্যন্ত আমরা জাস্ট এখানে দুটো জিনিস বল দিয়ে রাখছি, এগুলো বাদে আমরা সবাই পড়ছি, এগুলো পড়ে এগুলো আমাদের লাগবে, লিগামেন্টের তো পরীক্ষার জন্য হট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখবো, ঠিক আছে? হ্যাঁ, পারাবাটি ইম্পর্টেন্ট, ওকে, বা কেএমআই মানে উত্তর মধ্যে, ওকে। প্রথমে আমরা অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করবো। অক্ষীয় কঙ্কাল মানে কি, এই বান্ধালি নিয়ে আলোচনা করবো। এই বান্ধালি আমি প্রথমে একটু নিয়ে আলোচনা করবো, তারপর উপর দিতে যাবো। একটু ওই যে যেভাবে সাইড বাই সাইড আমরা যাচ্ছি সেভাবেই যাবো, ঠিক আছে? ইনডেপথ যাবো। তো অক্ষীয় কঙ্কাল আসো, অক্ষীয় 1 নম্বর অক্ষীয় কঙ্কাল আমি আগে একটু দেখাই ম্যাপটা। 2 নম্বর কোথায়, এই যে উপাঙ্গ কঙ্কাল, ঠিক আছে? তো আমরা 1 নম্বরটা শেপ করে নেব, উপাঙ্গের কথা বলে এখানে লিখতে হবে, মোটামুটি শেষ। খুব বেশি কিছু রকেট সায়েন্স না, ঠিক আছে? এইটুকু খুব কম, বাট মুখস্থ ভিতরে এত এত জিনিস তুমি আসলে এগুলো মুখস্থ না, মানে মুখস্থ করতে যাবে মাথা আউলা যাবে, ঠিক আছে? কিন্তু ভাই বায়োলজিতে ব্যাপার নেই, তোমাকে এটা অ্যাকনলেজ করতে হবে। এমনি এমনি তুমি যে সহজে ভাবো যে এমনি এমনি কেউ একজন ডাক্তার হয়ে যাবে, বা এমনি এমনি কেউ একজন লাইফ সায়েন্সের বা বায়োলজি রিলেটেড পড়াশোনা করবে বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে, ইটস নট এ জোক, ঠিক আছে? এটা তো সবসময় অ্যাকনলেজ করতে হবে, ঠিক আছে? ওকে, অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কি? কঙ্কাল তন্ত্রের যে অস্থিগুলা দেহের লম্বক্ষ বরাবর অবস্থান করে, আগেই বলেছি লম্ব বরাবর অবস্থান করে, কোমল ধমনের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঘিরে রাখে, যেমন যে হৃৎপিণ্ডকে, সরি ফুসফুস বা হৃৎপিণ্ড, হ্যাঁ ওটাকে ঘিরে রাখছে, বুকের পাঁচর বা এমন কিছু, ঠিক আছে? ওকে, ঘিরে রাখে অবলম্বনকে অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কাল করটি, মেরুদণ্ড, বক্ষপঞ্জর 3 ভাগে বিভক্ত। করটি, মেরুদণ্ড, বক্ষপঞ্জর, তাই না? 3 ভাগে বিভক্ত। বর্ণনা দেওয়া হলো, প্রথমে করটি করবো, তারপর মেরুদণ্ড করবো, তারপর হচ্ছে বক্ষপঞ্জর করবো। কোথায়? এই যে বক্ষপঞ্জর। বুঝছো ম্যাপিংটা? বুঝছো? আমি কিন্তু ম্যাপ কাউকেই পড়ে, আর কেন ওই জিনিসটা মুখস্থ করেছে আশা করি বুঝতে পারছি। ওই জিনিসটা না পড়ে তুমি বলো কি কি হলো, এটা আমি তোরা আজকে পড়া শুরু করলাম, মানে মানুষ এখানে পড়েই না, জানো? এই যে এখানে শুরু, হ্যাঁ, তারপরে এইটা, হ্যাঁ দেখো এটা কি, তারপরে এই যে দেখো, এই দেখো, মানে আস্তে আস্তে পেজ উঠে জীবন শেষ ভাই। এটা আগে তুমি মুখস্থ করতে বারবার লাগবে জীবন, ঠিক আছে? ওকে, আসো। তো করটি পড়বো, আমরা জানি করটি হচ্ছে পুরো একটু পর্যন্ত, তাই না? করটি, এই করটির মধ্যে করটিক আছে, মুখমণ্ডল অস্থি আছে, কর্ণাস্থি আছে, হাইওয়ে অস্থি আছে, ভালো কথা। করটি, মুখমণ্ডলীয় করটিকা অস্থি, এই যে মুখমণ্ডল করটিক অস্থি, এই যে এটা যদি এই বলতে যে মুখমণ্ডল এবং করটিক অস্থি, কর্নিসের ছোট, তাই জন্য এটা কথা এরকম বলা নেই। মুখমণ্ডল করটিক অস্থি, এই যে মাথার কঙ্কালী গঠনকে করটি বলে। 29টা আগেই জানি, কারণ করটি গঠিত, করটি অস্থিগুলো করটিকা বা খুলির, এই যে করটির অস্থিগুলো করটিকা বা খুলির অস্থি এবং মুখমণ্ডল অস্থি দুভাগে বিভক্ত। এখানে দুভাগ লেগেছে, কিন্তু হওয়ার উচিত কর্ণস্থি আছে, আর এটা এত ছোট, এটা কাউন্ট কেন নেই, সেগুলো না প্যারা নেই। আমার কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে ভাই আমার পরীক্ষা আসে, পরীক্ষা আসলে কিন্তু এটা, অথবা এই যে এটা, বুঝছো? এটা এখানে কি একটা ক্রস বলতে যায়, এই যে এটা বুঝে গেছে। কিন্তু ধরো তুমি এটা পড়তে গেলে কিন্তু তখন আসলে ওটা বুঝতে না, শুধু এটা পড়তে গেলে, বুঝছো তো? তাহলে আসল ব্যাপারটা আসলে 3টা, কিন্তু এই যেহেতু দেখো এইগুলোর তুলনায় এগুলো কি পুরো কানের, এগুলো আর ম্যানেজ ইনকেস ওগুলো দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড়গুলো আর একটা, মানে কাউন্টই আনে না এই জন্য আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে করটিকা বা মাথার খুলি। করটিকা মানে তো মাথা খুলি, করটির মধ্যে কি আছে? করটিকা, আগে বলছি মাথার খুলি, এই যে এখান থেকে শুরু করে, তাহলে আমরা এখানে জানি যে এখানে কি আছে, ফ্রন্টাল প্যাটার্ন, কয় ধরনের কি আছে সব জানি, ঠিক আছে? তাহলে আসো আমরা বাড়তি জিনিস করবো। করটিকা, করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখে তাকে করটিকা বলে, তাই না? মাথাকে ব্রেনকে যেটা আবৃত করে রাখে তাকে করটিকা বলে। 6 ধরনের মোট 8টি সুগঠিত, 6 ধরনের 8টি, আগে বলছি 6 ধরনের 4টি, এগুলো নিয়ে আমরা এখানে প্যাটার্ন দিব। এটা ইম্পর্টেন্ট যে চাপা এবং শক্ত অস্থি। চাপা কেন একটু বলো তো, আমরা যদি আমি ধরো এই হিউমেরাসটা নিলাম, আচ্ছা এই বুঝে পড়তে হবে চাপা, কিন্তু আমি প্রত্যেক জিনিস বুঝে পড়েছি। আমরা হাড় নিলাম, এই হাড়টা কি চাপা অস্থি? না, এটা লম্বা অস্থি। চাপা অস্থি কি? ধরো তুমি একটা নিলা, ব্রেইনের এগুলো নিলে দেখবে, এই যে এইটা যদি আমি খুলে আনি দেখো চ্যাপ্টা না, এইগুলো বলে চাপা অস্থি, মানে যেগুলো লম্বা এরকম না, পাতলা প্লেটের টাইপের মতো এরকম কার্ভ, এইগুলোকে বলে চাপা অস্থি। যেমন এই যে স্ক্যাপুলা, চাপা অস্থি না, এখান থেকে নিয়ে আসলে এটা কিন্তু চাপা অস্থি না, ঠিক আছে? ক্ল্যাভিকল না, ক্ল্যাভিকল লম্বা অস্থি, এই যে এটা লম্বা অস্থি, বাট এইটা পিছনে এটা কিন্তু চাপা অস্থি। কি দেখো, হ্যাঁ এই যে মুভিটা সাইন দেখাচ্ছে, বুঝছো? আচ্ছা দেখো, ওকে, 6 ধরনের মোট 8টি অস্থি, চাপা অস্থি, শক্ত অস্থি নিয়ে গঠিত। অস্থিগুলা এই যে এই যে তাহলে এখানে 6 ধরনের মোট 8টি অস্থি আছে। কিছু কিছু অস্থি যেমন আমরা জানি প্যারাটাল এবং টেম্পোরাল, ওগুলো জোর অস্থি, মানে এই পাশে আছে ওই পাশে, বাকিগুলো সব এক। আচ্ছা, 6 ধরনের 8টি অস্থি। অস্থিগুলো খাঁজ কাটা কিনারে যুক্ত হয় একত্রে ঘন সন্ধি বিশিষ্ট এক অন্যের সাথে সূর্যের সন্ধির মাধ্যমে। আচ্ছা বুঝে, খাঁজ কাটা দেখো তো, এটা খাঁজ কাটা না, মানে এগুলো এমন না যে একটু প্লেন এসে লেগে গেছে, এগুলো এই এমন একটা অস্থির সাথে 4টা অস্থি লেগে আছে, নাকি অস্থি ফাঁক হয়ে আছে, গটগট করতেছে তোমার ব্রেন এদিক দিয়ে, হ্যাঁ
লেগে আছে। এই লেগেটা কিভাবে আছে? এইভাবে খাঁজ কাটা, মানে এটা শেষ পর্যন্ত খাঁজ কাটা, এটা শেষ পর্যন্ত খাঁজ কাটা, এভাবে লেগে আছে। এবং এই সন্ধিগুলোকে আমরা বলি সূচার সন্ধি, কারণ একটা করে সুইয়ের মতো ঢুকে গেছে। দিস ইজ ওয়াই উই কল ইট সূচার সন্ধি। ক্লিয়ার? ওকে, তাহলে এই সন্ধিগুলো, এই যে একটা সূচার সন্ধি, এই যে একটা সূচার সন্ধি, এই জায়গাও সূচার সন্ধি, ভিতরে আছে হ্যাঁ 6 জায়গায় সুর যতগুলা, কারণ 6 জায়গায় আছে, একটা 5টা হবার কথা, সূচার সন্ধি 6 জায়গায় যেটা আছে। বুঝতে পারছি এটা যাই, ঠিক আছে মাথার খুলির অংশগুলো নিম্নস্থ বিদ্যমান, এখানে প্রত্যেকটা আছে, এটা আমরা যা যা পড়েছি সব আছে। এখানে কিছু পারবা না, যেমন কিছু এই পাশে, যেমন সূচার জিনিসটা তো বুঝছো, এটা কি অক্সিলিয়ারি জাইগোমেটিক প্রসেস, এই যে জাইগোমেটিক প্রসেস, এই যে এই কয়টা জিনিস পারবা না, এর দরকারও নাই। যেগুলো ভাই পড়বো ওগুলো আমাদের, যেগুলো আমাদের ইন্টারজালক বগুলো, এগুলো লাগবে না, কোনোদিন আসবে না বলতে, ঠিক আছে? আসো, এগুলো আমরা পড়বো না, সব পারি। কেন বলো তো? এগুলো এই যে এগুলার কটা সংখ্যা, জাস্ট এখানে ডিসকাস শেষ। মুখমণ্ডল পড়বো না, কারণ সবই পড়ছে, ঠিক আছে? সবই পড়ছে এগুলো, এই যে সবই পড়ছে। মুখমণ্ডল দেখো, ম্যাক্সিলাস দুটো উত্তর চলে, এগুলো আগেই পড়ছে। কি পড়বো? ন্যাজো, ল্যাক্রিমাল অস্থি, এগুলো লাগবে না। অক্ষি কোটলে ল্যাক্রিমাল, আমি বলছি ল্যাক্রিমাল এদিক থেকে, এই এদিকে থেকে ল্যাক্রিমাল অস্থি, তাই না? জাইগোমি, এই কি বলি, ম্যাক্সিলা, ম্যাঙ্গিবল, জাইগোমেটিক অস্থি, ল্যাক্রিমাল অস্থি, তাই না? ওকে, যাই হোক, মুখমণ্ডল, ইনফেরিয়র ন্যাজাল কথা, যাই হোক, এগুলো আমি পড়াইছি, কারণ যেগুলো পড়াইছি, ঠিক আছে? ওকে, তাহলে একটু পর্যন্ত কাভার, একটু আগেই পড়াইছি, একটু কি পড়বো, ঠিক আছে? ওকে, প্রত্যেক কানে 3টি করে, এটা 6টি অস্থি আছে জানি। জিহ্বার পেছনে, এই যে জিহ্বার পেছনে বা গোড়ায়, দেখো তো জিহ্বাটা শেষ কোথায় হচ্ছে, এই যে এই জায়গায়, এই যে আমি যদি ওই জায়গায় ধরি, ওই পেছনে বা এই যে এই জায়গায় হাইওয়েড অস্থি আছে। কিন্তু আমি আগে বলছি অ্যাকচুয়ালি এই জায়গায় না, দেখাচ্ছি আর কি, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় না, ঠিক আছে? হাইওয়েড অস্থি আছে। ওকে, হাইওয়েড অস্থি একটি পাতলা অস্থির মতো। মুখমণ্ডল অস্থি, মুখমণ্ডল অস্থি কি করে? কান টান এগুলো কি করে? এগুলো লাগছে, এগুলো ঘোড়া ডিমের লাগে, এগুলো পড়ানোর কিছু নেই। আসো শুরু করবো মেরুদণ্ড নিয়ে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে মেরুদণ্ডের, যে আদর্শ মেরুদণ্ড কখন, এটা পরীক্ষা আসে, ঠিক আছে? বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এটা তো দুটো তাজবিরের মতো দেখা যায়, দিলে তাজবির। আবার কবে আসবে? এই যে ইয়ে ওয়ালিদ, হ্যাঁ, কালকে আসছে গতকালকে আসছিল, কি করেছে? অধ্যায় পাচ্ছে সিকিউ, পুয়ার ম্যাথ, তারপর হচ্ছে পেন্ডুলামের ম্যাথ। পুয়ার ম্যাথ মানে উঠেছে, কত লাগবে? ভালো মতো, হ্যাঁ, পারছি তাই প্রথমে অ্যান্সার দিলে না। কি অবস্থা? ওই ওয়ালিদ কেমন পড়ছে? ওকে, আমি আবার বলছিলাম কি, ওদের একটু দ্রুত পড়ে, যদি তোমাদের স্লোভাকে বলতাম, হ্যাঁ, যেভাবে না ফার্স্ট, কারণ এটা তোমাদের হচ্ছে, তোমরা শেষ করতে হবে তো, মানে এটা যাই আগাইছি, দুইটা চ্যাপ্টার তো এই জন্য, তাও এদের ফার্স্ট, ওটা তো তোমাদের একটা, এবং ও তো আর ও ইয়া পড়াচ্ছে, তো ফার্স্ট শেষ করতে হবে, ঠিক আছে? রিভিশনের ব্যাপার আছে। আর যেগুলো আগে হচ্ছে ওগুলো পড়ে নেবে, নতুন করে শেষ হবে, ঠিক আছে? ও কিন্তু খুব বুঝায় পড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? আর যা ধরো কোনো কিছু তোমাদের কাছে অভাব লাগতেছে, যে ভাই ওই জিনিসটা হয়তো ওই কিছু কোনো বলবো, আচ্ছা ভাই আমাকে ওটা ইয়ে করে দেন, এটা একটু করেন, ওকে, আচ্ছা। কোথায় ছিলাম? আচ্ছা, শেষ। এবার আমরা মেরুদণ্ড শুরু করবো। মেরুদণ্ড মানে এই যে এটা মেরুদণ্ড শুরু করবো, মেরুদণ্ড শুরু করবো, মেরুদণ্ড ইম্পর্টেন্ট, মেরুদণ্ড থেকে প্রশ্ন আসে, এই প্রশ্ন আসে ওটা দেখতে, ঠিক আছে? মেরুদণ্ড বেসিক জিনিস আমরা পাই, অ্যাটলাস থেকে ককলিস, এটা তো বুঝি নেই, অ্যাটলাস থেকে ককলিস, তাই না? আচ্ছা, এটা বুঝো কিনা? ককলিস তো বুঝি, আচ্ছা বল তো মেরুদণ্ড কি? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার। লাস্ট কশলকারটার নাম কি? একটা, ওটার নাম কি? আর সার্ভাইকালের যে প্রথমটা, ওটার নাম হচ্ছে অ্যাটলাস। সার্ভাইকালে তো অনেক, এখানে তো একটা, এই জন্য একটার নামই ককলিস। সার্ভাইকালে তো 7টা আলাদা নাম আছে, লাগবে না? এগুলো এত কিছু জানতে গেলে ভাই অবস্থা টাই, ডাক্তারই জানে না তুমি কি করবে। আচ্ছা, তাই প্রথমটার নাম মনে রাখবে অ্যাটলাস, ঠিক আছে? অ্যাটলাস হচ্ছে প্রধান, অ্যাটলাস বড় একটা জিনিস বোঝায়, প্রধান, ঠিক আছে? অ্যাটলাস বুঝছি। অ্যাটলাস থেকে ককিস পর্যন্ত প্রলম্বিত সুষুম্না, এটা এইখানে অনেক কমপ্লেক্স ব্যবসা আমরা বোঝাবো, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লেক্স ব্যবসা বোঝাবো। আচ্ছা, এই দেখো, আমাদের পুরো স্নায়ুতন্ত্র, কি তন্ত্র? দুই ভাগে ভাগ করা, কয় ভাবে? একটা বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা অন্য নাম, ওটা পরে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুই প্রকার। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে মাথা, আর হচ্ছে সুষুম্নাকাণ্ড, মানে ব্রেইন আর সুষুম্নাকাণ্ড।
জাস্ট তোমার বলি স্নায়ুতন্ত্রের বেসিক যেটা এটা একটা ব্রেনে থাকে, একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আমি বুঝতে হবে সুষুম্না কাণ্ড কি, ঠিক আছে? সুষুম্না কাণ্ড কি, এটা তো ব্রেন। আর সুষুম্না কাণ্ড চাচা আমাদের এদিকে মেরুদণ্ড চলে গেছে না, মেরুদণ্ডের মাঝখানে সুন্দর একটা নালী আছে, ওই নালী দিয়ে সুষুম্না কাণ্ড চলে যায়। এই জন্য মেরুদণ্ড ভাঙলে মানুষ অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, কারণ সুষুম্না কাণ্ড ভেঙে গেছে। ওই সুষুম্নাটা পাশে পাশে ছড়ায় যায়, আমরা পড়ব সকলে পড়ব। ঠিক আছে। তো সুষুম্না কাণ্ড বুঝছি কি, তাহলে সুষুম্না মেরুদণ্ডের মধ্যে দিয়ে চলে গেছে। এই যে আমরা একটা কষের উপর একটা কষের সাজানো মেরু লম্বা করে মেরুদণ্ডে একটা সুন্দর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আমরা ওগুলো পড়বো, ওগুলোর নাম কি, চারপাশে কি, সব পড়বো। যাক, এই যে বলছে অ্যাটলাসের ককাস পর্যন্ত পরিমিত সুষুম্না কাণ্ডকে ঘিরে একসাথে কশেরুকা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বন করে অস্থিময় নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। নমনীয় কেন? ফ্লেক্সিবল। ওই অস্থিটা কশেরুকা কিন্তু নমনীয় না। একটা কশেরুকার উপর একটা কশেরুকা যখন বসাবো তখন এটা কেমন ইয়ে করা যায়, ফ্লেক্সিবল। বুঝতে পারছি। বুঝছো তো কাহিনীটা? আচ্ছা, মেরুদণ্ডকে শির দ্বারা স্পাইন, স্পাইনাল কলম বিভিন্ন নামে অভিহিত করা হয়। স্পাইন বলি আমরা। 33টা অনিয়ত আকৃতির। আচ্ছা, 33টা অনিয়ত কেন বলছে? আমি বলছিলাম বাচ্চা কালে 33টা ছিল। কোন 33টা? ওই যে স্যাকরা, ওটা পাশে ছিল, কফি ছিল 4টা ছিল। এখানে বাড়তি মোট কয়টা? বাড়তি মোট 7টা ছিল। তা 26টা 7টা 33টা, ঠিক আছে? ওকে, যাই হোক। আচ্ছা, মেরুদণ্ডের প্রতিটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে এটা যায়। এবার আমরা একটা আদর্শ কশেরুকার গঠন দেবো, একটা আদর্শ কশেরুকা। এখানে কয়টা কশেরুকা আছে? 26টা। তার মধ্যে আমরা কয়টা সম্পর্কে জানবো? একটা। আচ্ছা, প্রথম কথা জানতে হবে আদর্শ কশেরুকা কাকে বলে। আদর্শ কশেরুকা বলে এই যে থোরাসিক দেখো না, এই বক্ষদেশীয় কশেরুকাগুলোকে আদর্শ কশেরুকা বলে। মানে এগুলোর আকৃতি অনেক সুন্দর, এগুলো ভালো কশেরুকা, সবাই ভালো কশেরুকা, কিন্তু বক্ষদেশীয় যে কশেরুকাগুলো এগুলার স্ট্রাকচারটা অনেক সুন্দর, তাই এদেরকে আমরা কি বলি? আদর্শ কশেরুকা। তারপরে ওই কশেরুকা সবগুলো পড়বো, ঠিক আছে? এখানে কয়েকটা ব্যাপার আছে, আগে কয়েকটা ব্যাপার করে সিনারিস করতে হবে বেসিক্যালি ভালো করে বুঝি কে আপনি কি জানেন কোন করতে তোমরা কাজ করো না, তোমাদের মানে আমি চাইতেছি তোমার মানে সবার যাতে একটু প্রেশার কম। তোমরা যদি আরো 2 জন রাখতে পারো তোমাদের ইয়েটা অনেক কমে যায়। ধরো তোমরা 30টা লেকচার নিলো, তোমার আমার দেখো মানে আমি কেন শুরুর দিন থেকে বলি, আমি তো তোমাদের আগে বলছি সংখ্যা বাড়ালে ভাই পেমেন্ট কখনো বাড়বে, জাস্ট ওই 10 থেকে 12 হবে, এতটুকুই। যেটা মানে আমি 15 পর্যন্ত নিব না, কারণ তোমাদের যেহেতু ভাইকে আমি কথা দিয়েছি ওটাও নিব না, ওই পর্যন্ত ফিক্স হবে। তোমরা যত নিতে পারো তোমাদের জন্য, হ্যাঁ, কিন্তু আমার বেশি নিলে তোমাদের যেটা, তো এই তোমরা সব 2টা নিতে পারো। 2টা নিলে তোমরা যদি 24টা লেকচার নাও পার হেড মাত্র 6000 করে যাচ্ছে, যদি 24টা নাও, সরি 6000 করে না 5000 করে পড়ছে। আর যদি তুমি নাও, হ্যাঁ 24টা লেকচার নাও, তাহলে তোমার 20 কে আসতেছে 4 জন মিলে একজনের ভাগে মাত্র 5000, 10 থেকে 5000 চলে আসছে, ভাই বুঝো। আর যদি 30টা নাও তাহলে কত? 30টা হবে, তখন তো বাড়বে, যেহেতু করে নিলাম। ও সরি 24টা হলে তো তোমার 24কে হয়ে যাবে লেকচার, কারণ 2 জন বাড়াবে, তাহলে একজন ভাগে 6000, ঠিক আছে 6000 করে। আর যদি তোমরা 30 নাও মানে 30টা লেকচার নাও তাহলে 30,000, তখন 4,000 মানে একজন ভাগে 7,500 যেতে পারবে। সো ভালো টাকা কিন্তু একটা সেভ করতে পারবে, ঠিক আছে? এবং প্লাস টাকা সেভ, লেকচার বাড়ছে। বাবু আর 2জনকে পাওয়া কথা, 2জনকে দেখতে পাবে যারা, কারণ আমার মাথা গরম হয়ে যায়। ধরো 4 জন বলছে, একজনই না আসে, এমনিই কম, তারপর যদি না আসে কোন সময় পিটাপিটি শুরু হয়ে যায়। আইল এক্সপ্লেইন করবি, ঠিক আছে? এখন দেখা যায় যে আমি জানি ভিডিও করলে অনেকে দেখা যায়, ঠিক আছে ভিডিও তো হচ্ছে, যেমন আমি ইউনিভার্সিটি রেস্টুরেন্টের একটা ক্লাস নিচ্ছি, সেশন নিচ্ছি আর কি, অনলাইনে রিসার্চের কাজ। তো দেখা যায় যে ওদের ভিডিও দেই, তো ইয়াতেছে 100 জন অ্যাটেন্ড করে 25 জন। তাই আমি বলছি যদি না থাকে আমি প্রজেক্টে নিব না, শিখাবো কিন্তু প্রজেক্টে নিব না। পরের দিন দিয়ে 98 জন, ঠিক আছে? সাহুয়ার পুত্র। যাই হোক, আমার বন্ধু বান্ধব জুনিয়র ওদেরকেই শেখাচ্ছি আমি ক্যান্সার পানি মানে ক্যান্সারের চিকিৎসা। আচ্ছা যাই হোক, তো এখন আসো পানি ফিরে আসি। আদর্শ কশেরুকা কি এটা বুঝলাম, দেখছো লেখেও রাখছে সিকিউ, ভালো, ঠিক আছে? এটা সিকিউ আসবে, ঠিক আছে? এটা আমি আগেই বলছি তোমাকে যে এটা সিকিউ, এই যে মূলত আমরা এখান থেকে। আচ্ছা, আমি যে জিনিসটা লিখে রাখি তোমাদের এখানে যদি ভাই 2 জন না হলেও তুমি একজন নাও, তোমার তো লাভ হচ্ছে, তোমার টাকা কমতেছে, লেকচার বাড়তেছে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আর তুমি যদি এমন আছে তোমাকে 30টাই নিতে হবে, আমি তো বলছি ডিপেন্ডস করে তোমাদের উপর। 30টা নিলে তোমাদের জন্য ভালো, 24টা নিলে 24টাও করতে পারবা, 24কে পড়বে। তোমরা যদি 3 জন নাও তাও কম, 3 8 একজনকে 8000 করে পড়বে, বলতে আমি মনে হয়
ঠিক আছে, যে 24টা না আর হচ্ছে 30টা নিলে, তবে ইয়ে মানুষের লেকচার বাড়াইলে বেটার টাকা পয়সা দিচ্ছে। আমি চাই যে তোমার মানে মানুষের একজন পার্সনের উপর ইম্প্যাক্ট একটু কম হোক, ঠিক আছে, কারণ যেহেতু গল্প করতে একটু কম, তবে একজন হলেও না হলে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, ও তাও এখনো লিখতেছি, কই এটা পরে বলছিলাম যে 10,000 20,000 চলে গেছে, 20,000 আমি হয়তো 10 বলছি, আমাদের লিসনেস 24, 2 মাসের পর 1 মাস করতেছি। না না সবাই- না, সবাই ও বুঝে দরকার না। নাই, সবাই তো দরকার বুঝে নাই, না। দরকার নাই। সবাই তো বুঝে না। ওরা দেখা যাবে ওরা জানো যে এখানে আসলে কেমন ভাবে পড়া লাগে বা কেমন ভাবে রেগুলেটেড হয় বা কি পড়াশোনা হয়, ওরা জানে জানি না। তো ওইটা দেখে আসলে লাভ নাই। কাজটা আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারি নাই। এটা স্বাভাবিক, হ্যাঁ। না ধরো সংখ্যা ব্যাপার বুঝলা, কিন্তু ওই যে 12টাই এবং তোমাকে বলেছো যখন পড়বে, এবং এই জন্যই বলছি তাহলে ভাই একটি ভাই বলছেন তাহলে তোমরা স্কিপ করো, কারণ ভাইয়া তো বুঝি যে আমি পড়লে ফান, হ্যাঁ আমাকে ইয়া ভাই কি বলে রে, আরে দেখা দিবা দুই একটা বাইরে গেলে দেখাই দিবা, স্যার মনে করে বাইরে মানে ভাই মনে করে বাইরে একটা তেমন বিষয় না, ঠিক আছে। এই আর কি। যারা ম্যাথ করে এটাই মনে করে। আমি তো আবার সব ঘাটেরই জল খাই, বায়োলজি পড়াই, ফিজিক্স পড়াই, ম্যাথ পড়াই, কেমিস্ট্রিও পড়াই। তা আমি আসলে সবাই বুঝি যে কোনটা আসলে আসলে কি। ম্যাথকেও হেলাফোলা করার বিষয় না, কেমিস্ট্রিও না, বায়োলজি না, ফিজিক্স তো নাই। আচ্ছা, তবে আগেই বললাম সবচেয়ে জীবনে গুরুত্ব দিবা ফিজিক্সকে। ফিজিক্সে মারা খাইলে আর হোগা মারা খাই মানে উঠতে পারবো না, ঠিক আছে, খুবই ভালো। ভাইকে বলবা যে ভাই আমাদের মানে বোর্ডের এগুলো দেখেন আমাদের এমন ভাবে দেখাবেন যাতে আমার বোর্ডও মানে পুরোপুরি আমাদের 100 থাকে বোর্ডে অ্যাটলিস্ট, ঠিক আছে, যেভাবেই দেখানো হোক আমরা কিন্তু রাজি আছি দেখেন, ঠিক আছে। তো আল্লাহ বলছে, আমিও বলবো সমস্যা নেই, ঠিক আছে, যতটা বার আদায় করে নিবা। ও কিন্তু ভালো, ও হচ্ছে সেন্ট জোসেফ থেকে পড়াশোনা করছে, জাহাঙ্গীর আইআইটি তে আছে, গুড স্টুডেন্ট, সাওয়ার ক্যান্টনিক মণিপুরি না সাওয়ার ক্যান্টনিক ইয়েতে ছিল, ঠিক আছে, ভালো, এবং ওর প্রোফাইলও অনেক ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তোমরা দেখে বলছো ওর ভাই হচ্ছে আর্মির একজন পুরো বড় অফিসার, আর ওনার ভাবি হচ্ছে ইউএনও, ঠিক আছে, একটা কি বলে পুরো একটা এলাকার প্রধান ভাবি, ঠিক আছে। ওদের খুব ভালো, ওর বাবা ছিল বোর্ডের ইঞ্জিনিয়ার, বোর্ড থেকে পড়াশোনা করে হাই প্রোফাইল, ঠিক আছে, নট এ জোক এট অল, ওকে। ওর ঢাকা পড়ে না যে খুব টাকা পয়সা লাগবে জন্য পড়াচ্ছে, এটা ওর বাই চয়েস নিয়েছে, কারণ পড়ানোর সময় ডেডিকেটেডলি পড়ে, ঠিক আছে। যদিও একটা সমস্যা ছিল, ওকে আমি কোচিংয়ে নিয়েছিলাম, কোচিংয়ে নেওয়ার পরে কোচিংয়ে নিয়েছিলাম, পরে হচ্ছে যে অ্যাফোর্ডে যখন নিয়েছিলাম, তারপর সামো কিছুদিন পরে মানে সবাই আসলে সবার গুরুত্ব বুঝে না, সবার গুরুত্ব বোঝে না। তো অনেক পোলা পাইন আছে, মানে কিছু পোলা পাইন আছে আর কি, ওরা চায় ওদের মতো করে পড়তে, যে আমাকে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার পড়ান। তো ও বলছে যে এত জনের কথা শোনার সময় আছে, ওকে একটা নির্দিষ্ট ইয়েতে পড়াইতে হবে, ও পড়াইতে গেছে, পরে পোলা পাইন মনে হচ্ছে না আপনার কাছে, তো পরে ওকে আমি নিয়ে আসছি, পরে আমি অন্য জায়গায় পড়াইছি, কারণ আমি জানি ওর মধ্যে কি পটেনশিয়াল আছে, না আমি তো বুঝি যে ব্যাপারটা ও কেমনে পড়াইতে পারবে না। আরও একজন আছে ম্যাথের একটা ছেলে আছে, খুব ভালো ম্যাথ পড়ায়, ওর নাম হচ্ছে তোমার কি বলে ওরই বন্ধু, নাম হ্যাঁ থাকে, ও আইআইটি সেম ডিপার্টমেন্টে, কিন্তু ও ম্যাথ স্পেশালিস্ট, ঠিক আছে। আর নাম এখন মনে মুখে আসছে, ওরই ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ওয়ালিদেরই ফ্রেন্ড, ঠিক আছে। ওরে দিয়ে আমি পড়াইছিলাম, কোনো জায়গায় কোনো ব্যাড রিপোর্ট, কোনো নো ব্যাড রিপোর্ট। যদি কোনো জায়গায় ব্যাড রিপোর্ট দেবে তার মানে ওই স্টুডেন্টের সামনে ঝামেলা আছে, কিন্তু এটা বলে যে ওই স্টুডেন্টটা ভুল বলছে না ভাই। আমি তো বললাম তুমি খুব অক্সফোর্ড থেকে টিচার নিয়ে এসো, স্টুডেন্টের ম্যাথ নাই করতে পারে ভাই, আমি সবার প্রসেস এক্সপেক্ট করি, কিন্তু আমি জানি ওর মধ্যে পটেনশিয়াল আছে। তো যদি কোনো স্টুডেন্ট না বুঝে, আমি বুঝবো যে ওই স্টুডেন্টের অন্য কোনো ধরনের দরকার, কিন্তু ওর ফল্ট আমি দেখবো না, কারণ ভাই ও পরীক্ষা আমি ওর 10-12 জায়গায় পড়াইছি ওরে দিয়ে, তা আমি তো বুঝি ফিডব্যাক দিয়ে যে কি পড়াইতে পারে না পড়াইতে পারে, ঠিক আছে। আর ওর একাডেমিকগুলো সাউন্ড, মানে একাডেমিকগুলো ভালো, ওর ইউনিভার্সিটি পড়াশোনা ভালো, ওর র্যাঙ্ক হচ্ছে 5th না 4th অবস্থায় আছে, না এর ওয়ালিতে ডিপার্টমেন্টও ভালো অবস্থায় আছে, ঠিক আছে। ডিপার্টমেন্টে পড়াশোনা এবং যাদেরকে পড়াচ্ছ ডেডিকেশন দিয়ে পড়ানোর চেষ্টা করে, ঠিক আছে, খুব ভালো পড়ানোর চেষ্টা করে। সো ইয়ে ভালো, হ্যাঁ ও ম্যাথ পড়ায়, কিন্তু আমি বলবো যে না, আমি কেন বলবো না, কারণ তোমরা হচ্ছে টাইম ম্যানেজ করতে পারবে না, ম্যাথ ফিজিক্স কখনো একজনের কাছে পড়বা না,
তাহলে গোল মেলে লাগে যাবে, কারণ ভাই সবাই এইভাবে কন্টিনিউ করতে পারবে। বায়োলজি কেমিস্ট্রি তুমি যেভাবে আমি তোমাকে বলতেছি এইভাবে টাইম দিও, ওইভাবে টাইম দিও, আমি যেভাবে এগুলো মেনটেন করতে পারি অন্য কেউ এইভাবে করে না। এবং ওরা অবাক হয়ে যায় ভাই আপনি করেনটা কেমনে। তুমি অলিতে বলবে যে তুমি জাস্ট একদিন বললে যে ভাই আফ্রিদি এত কিছু করে কেমনে, উনি ডিপার্টমেন্টও এটা করে ফার্স্ট, আবার ওদিক দিয়েও ল্যাবে কাজ করে, আবার এদিক দিয়েও পড়াইতে থাকে, যত বা যেই সব জায়গায় পড়াইতে করে কেমনে, ঠিক আছে। দেখো ওয়ালিদ কি বলে, ঠিক আছে। ওয়ালিদ আমরা 1 বছরের জুনিয়র জাস্ট, ঠিক আছে, 1 বছর, ওকে 50 ব্যাচ, সরি না 51 ব্যাচ, হোয়াট 51 ব্যাচ, 2 ব্যাচের হোয়াট এভার যেটাই হোক। সো ও একাডেমিকগুলো ভালো, ওর ব্যাকগ্রাউন্ডও ভালো, শিক্ষিত পরিবার, মানে এমন না যে আউটফল কোন একটা, অনেক ইউনিভার্সিটি সব পোলাপাইন ভালো না, ঠিক আছে, সব পোলাপাইন ভালো না, অনেকের দেখবা আসে কি জানো যে আসবে ওরা এসে জাস্ট হচ্ছে মানে কোনো মতে ইউটিউব থেকে দেখে এসে পড়া। ভাই যারই পড়াইতে আসতে এখন ইউটিউব দেখে আসা লাগে তার অবস্থা না যায় কি ভাবো। আমি বলতেছি না যে তুমি ইউটিউব দেখো তোমার আরো আপডেটেশন যাবে, কিন্তু বেসিক দেখা যে মানে ধরো প্রথমে পড়াইতে গেছে, এনো ধরো প্রথম ফিজিক্স পড়াইছে, জীবনে ফিজিক্স পড়াইনি, ইন্টারমিডিয়েট যা পড়ছে এখন এসে ইউটিউবে একটা ক্লাস দেখে এসে পড়তে পড়াইতে গেছে, ওই পড়া দেওয়া হবে তোমার লাগবে এক্সপিরিয়েন্স। ওয়ালিদ আজকে পড়াইতেছে 4-5 বছর, কত এক্সপিরিয়েন্স চিন্তা করো, আমি ওর একটা ফিজিক্স বই পুরো মুখস্থ থাকবে না, কি বলো তোমার বললাম না। বলে কি যে এটা এই পেজে এইখানে এখানে কুকু কাট করে বের করে দিচ্ছে। আরে বাবা এটা তো থাকবে, এটা কোনো একটা ব্যাপার, যারা এত মানে যারা এত পড়ায়, এবার ও এখন কান্ট্রি তোমাদের ইয়া ব্যাচে কত 6টা ব্যাচকে পার করছে, 6টা ব্যাচ বলতে ওর ব্যাচগুলো আবার ছোট ছোট 2-3 জনের ব্যাচ, ও আর বড় ব্যাচ হ্যান্ডেল করতে পছন্দ করে না, বড় ব্যাচ ও ম্যানেজই করতে পারে না, টাইমের যে ম্যানেজ নাই, ঠিক আছে, ও আবার মানে যেটা করবে ওইটাই ফিক্স। আমি যেমন একটাই কনসিডার করে আরেকটা ম্যানেজ করে ফেলতে পারি, মানে আমার ধরো আমার সাথে কোনো স্টুডেন্ট ওর ভয় কি জানো, কোন একটা সময় নিয়ে আরেকটা জায়গায় সময় দিলে যদি ওই স্টুডেন্ট বাদ করে দেয় এরকম কিছু ওর ভয় আছে। আমার তো আর এইসবের কোনো আমার ফাক দে, আর কেউ বাদ করবে কেমন, ওর বাদ করে বাপের চোখ দুসরি বাদ করবে কোনো কারণ ছাড়া, ঠিক আছে, ও ওইটা বসে থাকবে কবে পড়বে না পড়বে, ঠিক আছে। এই জন্য আমার এইসব চিন্তা করি, কারণ ওই বেচারে চিন্তা করে, ঠিক আছে। আমি বলছি ওয়ালিদ এইসব নিয়ে বাবার দরকার নেই, মেনটেন করতে পারবে। যাই হোক ভালো 5-6টা পড়ায়, ভালো পড়ায়, ও ভালো পড়ায়, তো ওর থেকে ইউটিলাইজ করে নিবা। স্লো দরকার হলে স্লো পড়বা, ফাস্ট দরকার হলে ফাস্ট পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট ভাই সিকিউ সলভ করে দেন, বাট সিকিউ সলভ না এমন না যে বসে বসে সলভ করে, সবাই ওইভাবে পারবে না, ওইভাবে করবে না। ফিজিক্সে তুমি বলবে যে ভাই আমাদের দেন আমরা করে আসি, যেগুলো প্রবলেম আমি দেখাই দিব শেষ, যেগুলো তোমাদের প্রবলেম ওগুলা ভাইকে দেখাবে যে এইগুলো, বাট সিকিউ প্র্যাকটিস না করে ফিজিক্স আমার রাখাবো, ঠিক আছে। ফিজিক্সটা মেইনটেইন করার চেষ্টা করো। আর যার ম্যাথের কথা বলছি ও ম্যাথ তো তোমরা পড়ো, সেটা আমি জাস্ট বলতে চাই ভাই, ঠিক আছে। মাঝে মাঝে এমন হইতে পারে যে লাস্টের 3 মাস তোমরা অন্য ছোঁয়া পেতে চাও, ওটা হইতেই পারে, ঠিক আছে। আরো হচ্ছে কি যখন মানে অনেক সময় সিনিয়র জন্য একটু ক্লাস হলে একটু ভালো লাগে, ঠিক আছে। আমি নামটা ভুলে যেতে পারবো, যাই হোক ওকে দিয়েও পাইছে, ও ম্যাথ ভালো পড়ায়, ও আইআইটি ও ম্যাথ ভালো পড়ায়, ঠিক আছে। সো ম্যাথ ভালোই পড়ায় ওকে, ও আবার ফিজিক্স একটু কম পড়ায়, ম্যাথ ভালো পড়ায়, মাঝে মাঝে আইসিটি পড়ায়, ঠিক আছে। আইসিটিও ভালো পড়াইতে পারে, ম্যাথ ওয়ালিদ আবার আইসিটিও পড়াইতে পারে, ঠিক আছে। বাট আমি বলবো 2 চ্যাপ্টার বার্ডেন দিবা না, 1 চ্যাপ্টারই পড়ে, ঠিক আছে, পারবে না, মানে ওরা ম্যানেজ করতে পারবে না, ওরা এত বেশি টাইম ডিস্ট্রিবিউশন না। ও আবার ও আবার খেলার দিকে প্রচুর ডেডিকেটেড। ও আমাদের ডিপার্টমেন্টের ভলিবল ফেডারেশন ভলিবলের মানে এই ইয়ের প্রধান, ঠিক আছে, খুব ভালো খেলে, ঠিক আছে। বাস্কেটবল সরি ভলিবল না বাস্কেটবল হোয়াটএভার, ঠিক আছে, স্পোর্টসম্যান, ঠিক আছে, ফিগারেই বুঝো ব্যাপারগুলোর গেস্টে বুঝো, ঠিক আছে। আসে কি সাইকেল চালায়, ও কিন্তু সাইকেল চালায় আসে, ঠিক আছে, সিআরপিতে বাসে, খুব ভালো ছেলে, যা পারবে ইউটিলাইজ করে নিবা। তুমি দেখবা তুমি ইউটিলাইজ করলে ও অনেক ভালো ফোর্স দিবে, ঠিক আছে, খুব ভালো জিনিস নিতে পারবে, ভালো স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখবে। আর ভালো পরিবারে যারা ব্যাকগ্রাউন্ড ওদের অনেক কিছুই জানো। তুমি এমন একটা ছেলে কাছে বলছো যে নিজে অর্ধেক টাইম থেকে গাঞ্জা খাবে, এর এসে তোমার খুব দেখাবে ও খুব বিয়ে, ও ওলিয়া ওলিয়া লেভেলের মানুষ আইসা, ঠিক আছে, কিন্তু ও আসলে বসে বসে বহুত আছে এরকম, বহুত ভাই। আমিও জানতাম না, আমার ফ্রেন্ড এরকম একটা পড়াইতে দিয়েছে, বলে যে ভাই উনি কিছু জুড়ে পরে কিরে তুই জুরুস করে বলে আরে দোস্ত পট করে গেছিলাম পোলা ভাই পড়াইতে চাস। এই জন্য ভালো ছেলেও ইম্পর্টেন্ট, ঠিক আছে, যারা হচ্ছে বুঝবে, দায়িত্ববান দরকার। এখনকার ম্যাক্সিমাম কি আসে স্টুডেন্ট পাস করলে পাস করবে, না করলে না, কোনো কবে না, পরীক্ষা নেওয়ার কবে না, এটার কবে না, ওইটার কবে না, ঠিক আছে। আর ওয়ার্ল্ডে তো কিন্তু লেকচার সিস্টেম পড়ায়, জানো তো, ঠিক আছে, আমার থেকেই শিখছে। বলছে ওকে যে এইভাবে শুরুর দিকে অনেক আগে বলছিলাম যে এইভাবে পড়াবা, তাহলে প্যারার কিছু নাই, ভালো ঠিক বলছে, ঠিক আছে। তো লেকচার সিস্টেম পড়ানো। আচ্ছা দেখো, ওকে, তাহলে আমরা একটা আদর্শ কসুরকার গঠন, এটা পরীক্ষা আসে 3 মার্কসের প্রশ্নটি আসে। কয় মার্কসের বলো তো? 3 মার্কসের প্রশ্ন। একটা
আদর্শ কষুরিকার গঠন আমরা কি করব যে আচ্ছা দেহের বিভিন্ন অঞ্চলে এমনকি একই অঞ্চলে বিভিন্ন কষুরিকা পার্থক্য দেখা যায়। যেমন এই অঞ্চলে কষুরিকাগুলো এমন না যে সব একই রকম হবে, ভিন্ন রকম। তারপর এই যে বক্ষদেশীয় সবগুলো কষুরিকা একরকম না, যেমন এখানে কষুরিকা একরকম, মধ্য বক্ষদেশীয় একরকম, এটা হবে। আমরা যে আদর্শ কষুরিকা বলতেছি এটা একদম মধ্য বক্ষদেশীয় কষুরিকা। তা সত্ত্বেও সকল কষুরিকা একটি মৌলিক গঠন করতে হবে। নিচে একটা আদর্শ কষুরিকা মানে মধ্য বক্ষদেশীয় কষুরিকা গঠন করতে হবে। মানে আমি এখান থেকে একটা কষুরিকা নিলাম, এটা বর্ণনা দিব। খুবই এখানে ব্যাপার প্যাচ কোচ আছে, শুনে ভালো মতো বলবো। ওকে, দেখা আসো এখানে পরে আমরা এখান থেকে পড়ি, এই ফিগারটা বুঝিয়ে তারপর ওখানে যাবো। ওকে, মানে কি লাগবে? ওকে। আর ওয়ালিদকে হচ্ছে আচ্ছা এটা পরে বলবো, এখন না, ঠিক আছে? পরে মানে কিছু ব্যাপার হচ্ছে তুমি টিচারকে তুমি অনেক অনেক যারা পড়ায় মানে যে তোমার ইনস্ট্রাক্টর, আমাদের আসলে টিচার বলা যায় না, আমরা ইনস্ট্রাক্টর বা বড় ভাই, ঠিক আছে? এই ব্যাপারটা আসলে টিচার লেভেলটা আসলে কিন্তু আমাদের টিচারই হোক, আমি ওটা পড়ায় না কিছু না, এটা আমাদেরই পড়ায় যাই। সো কিছু ব্যাপার আছে, তুমি যখন একটা ইনস্ট্রাক্টরকে তুমি একটু মানে ভালো রাখতে পারবে, সেরকম কোনো ভালো আউট করতে পারবে, তো এটা ব্যাপারটা বলবো এখন পরে আর কোনদিন পরে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা কশেরুকা। আমার কাছে আসল কশেরুকা থেকে ভালো ভাষা আছে, কোন চিবাই আছে আল্লাহ জানে। একটা কশেরুকা বুঝতে হবে। আচ্ছা, এটা 2D ছবি দেখছো, এটা কিন্তু ব্যাপারটা এমন না যেমন এটা উপরে উপরে খোঁচা নিচে আছে। আমি বলবো প্রত্যেকটা বলবো খুব ভালো মতো স্ট্রাকচার বুঝতে হবে, ঠিক আছে? এটা কোত্থেকে আমরা নিচে একটা বুঝতে হবে। কি করছে, এই যে এইভাবে দাঁড়া করে একটা আছে, এখান থেকে বের করছে, বের করে যেখানে রাখছে উপর থেকে তাকাচ্ছে, তাকালে এই যে, ঠিক আছে? আচ্ছা, এরকম এর সবই হাড্ডি গুড্ডি, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। ভালো কথা, শুরু করি প্রথমে। এই যে বড় অংশটা দেখছো, এই যে বড় অংশ দেখছো, এটা নাম হচ্ছে সেন্ট্রাম। এই দেখেন সেন্ট্রাম, এই যে সেন্ট্রাম তো দেখছো, দেখ এই পুরো অংশ নাম হচ্ছে সেন্ট্রাম। এই পুরো অংশের নাম কি? সেন্ট্রাম। সেন্ট্রাম। এই পুরো অংশ, এখানে সেন্ট্রামটা লেখা নেই, এখানে ভার্টিক্যাল বডি লেখা আছে। যাই হোক, কেন ওটা লেখছে ভার্টিক্যাল, এখানে তো আবার ভার্টিক্যাল বডি লেখা, ঠিক আছে? মানে ওদের এক এক সময় মন চাইছে আর কি, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই, আমরা পরে করবো। তো যাই হোক, এটাকে বলে সেন্ট্রাম। সেন্ট্রাম মানে মূল যে অংশটা, ওইটাই মানে কশেরুকার মূল অংশটা হচ্ছে এটা সেন্ট্রাম, এই জন্য এটাকে বলে সেন্ট্রাম, ঠিক আছে? এটা শক্ত এবং চাপা মোটামুটি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাম। ওকে, এটা পুরোটাই পুরো একদম পুরো আর কি, মানে একদম পুরোটাই ভরা তোমার অস্থিটা, ঠিক আছে? তোমাদের কাছে ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই, ফোনটা একটা ইউটিলাইজ হয়ে গেছে। একটা ফোন থাকলে আমি হয়তো দেখাইতে পারতাম, ঠিক আছে? 3D ফিগারে। আর আমার ফোনেই আছে তোমার হচ্ছে স্কেলিটনের ইয়ে আছে, গেমস খেলে হচ্ছে পিসি না প্রচুর গরম হয়েছে। কুলার কিনা না, সবই তো আছে ভিতরে কুলার আছে, কুলার লাগে না এখন। তোমার ইয়ে কি, কোনটা কি বলে, হার্ড ডিস্ক কোনটা, র্যাম কত? র্যাম 32 GB 32 GB নাম নাকি স্যার? হার্ড ডিস্ক, ইয়া সিপিইউ না সিপিইউ তো ওইটাই, হার্ড ডিস্ক এটাই। ইয়াকে বলো, আমাকে বলো Intel i5 প্রসেসর কোনটা? 13 প্রসেসর হচ্ছে i5 i5 13 13 তো এত গরম হয় না। লেটেস্ট 13 তো আমার লাগে, কিন্তু ওইটা তো এত গরম হওয়ার কথা না। প্রচুর, মানে 5 মিনিট হয় না অন করে। শুরুর দিকে এমন হতো। না ও তাহলে হচ্ছে ইয়েতে নিয়ে যাও, ওভারহিটিং এর প্রবলেম আছে। স্টার্ট থেকে নিয়ে যাও, গরম স্টার্ট থেকে নিয়ে যাও। প্রচুর আওয়াজ হয়, পুরো যে ফ্যান করতেছে জিপিইউ আর টেবিল থাকতেছে। না তাহলে সমস্যা আছে, তাহলে সমস্যা। তুমি হচ্ছে কোন গেমস খেলতে যাও? নরমাল গেম, কাউন্টার স্ট্রাইক বা পাবজি, নরমাল গেমস খেলি। না, এগুলো খেলে তো তোমার যে কনফিউশনটা পুরো হবে। গ্রাফিক্স আছে হ্যাঁ 3060 Ti গিগাবাইট তো কত দিয়ে বের করছো? দেড়? এখন আর দেড় যাবে। আচ্ছা, কি বলে বলে যে এটা কি স্টার থেকে নিয়ে যাবো? স্টার ছিল নিউ মার্কেট। স্টারটেক কিন্তু ওয়ার্ল্ডের বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিউটার এক্সেসরি স্টারটেকে নিয়ে যাবে চিপার মধ্যে, চারতলায় চিপার মধ্যে। অন্য দোকানে নিবা না, অন্য দোকানে ওরা দেয়া যাবে দামি দেখে পার সাইডে দিচ্ছে, জীবনও নিবা। হ্যাঁ এটা জানো না, এরকম করে দিতে গেলে সুন্দর মতো। তুমি তো ওরা কি বলবে কালকাইশন, স্টারটেকও তোমার বলবে কালকাইশন, বাট ওরা জীবনে চেঞ্জ করবে না, কারণ স্টারটেক আছে 34 বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, নটা জোগায় দাও মাঝে 19 বছর যাই হচ্ছে। তুমি স্টারটেকে যাবা, যে ওনারা তোমাকে ইয়াটা নিয়ে যেতে হবে, সিপিইউটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? কেসিংটা সহ নিয়ে যেতে হবে, শুধু ওইটাই, ওইটা তো নিয়ে যায়, বলবা যে আমার এটার মধ্যে ওভারহিটিং এর প্রবলেম হচ্ছে। তাইলে ওরা হচ্ছে একদিন দেখে যাবে, বলছে আমরা দেখবো, একদিন দেখে দেবে, তারপরের দিন তোমাকে আবার যেতে হবে, যে শুনবা যে কি প্রবলেম হয়েছে, তারপর আমরা জানাবে এটা ঠিক করতে কি লাগবে, কত টাকা লাগবে, কি আসবে, ঠিক আছে?
খুব ফর্মালি, ঠিক আছে, একটা সুন্দর আপুর পাশে। আপুটা সুন্দর। হ্যাঁ, আমার আপুটাকে অনেক ভালো লাগে। এটা বলা উচিত না, কিন্তু আমার আপুটাকে ভালো লাগে, ঠিক আছে। আমি যতবার স্টুডিওতে যাই, আমি বিভিন্ন কাজে যাই আর কি। আমার দেখতে এই পাগলা হয় না। আমার কেন যাইতে হয় জানো? কারণ ধর সাভারে কোনো একটা প্রবলেম হলে আমার ফ্রেন্ডরা যারা আছে, ফ্রেন্ডরা তো সাভারের লোকাল ইউনিভার্সিটি পড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো ওরা এত চিনে না, তা আমি নিয়ে যাবো, ঠিক আছে। তো আমার আপুটাকে খুব ভালো লাগে। ঠিক আছে, তোমরা গেলাম তো বলবো এই নিয়ে বলবো না, বলটা না, ঠিক আছে। আচ্ছা, তো যাবা যে দেখবা যে ওইখানে দুইটা জায়গা পুরো সবটা আর ছোট্টখাটো একটা মানে ঠিক করানোর একটা অংশ স্ট্র্যাটেজি, এই দুটো প্রশ্ন যেটা দেখবা সুন্দর আপু ওই জায়গায় যায় যায়, আপু আমার এই জায়গায় কথা আপুই বসে, ঠিক আছে। সো আপু দেখে খাবার, আপুর একটু ব্রন্টন আছে মধ্যে, বাট সো নাইস, ঠিক আছে। যদিও আমার হচ্ছে ইয়ে মানুষ ভালো লাগে না, তবে একটা ফসল ভালো লাগে, ফসল মেয়ে ভালো লাগে। আমার খুব শ্যামলা মেয়ে ভালো লাগে, ঠিক আছে। শ্যামলা গরমের ফেস কাট সুন্দর, চুল সুন্দর, ঠোঁট চিকন, চোখ ডাবা ডাবা, ভালো লাগে, নাক চিকন, এরকম ভালো লাগে, ঠিক আছে। আমার এরকম মেয়ে ভালো লাগে, ঠিক আছে। একটু শ্যামলা গরমের, আমার ফর্সা কেমন যায়, আপুকে আমার ভালো লাগে, ঠিক আছে। আপুকে তো বলা যায় না। না, আমি আসলে খুবই কিন্তু আপুকে যতবার গেছি আমার আপুকে ভালো লাগে না, আপু বসে। এখন যাই না, আমি 2 সপ্তাহ আগে গেছি আমার ফ্রেন্ডকে নিয়ে, তখন বসছিল। আচ্ছা, তো উনি মূলত উনি ওইখানকার মানে ওইসব ব্যাপারটা দেখাশোনা করে, তো আপুকে দিলে আপু দেখবে, পরবর্তীতে উনি জানাবেন যে কি প্রবলেম, তুমি তখন টাইম নিয়ে ঠিক যাবে, স্টেটে যাও, অন্য কোনোটা যাও। কারণ আগে তো ঢাকায় যেতে হতো, আমাদের মাল্টি প্ল্যানে যেতে হতো, অথবা হচ্ছে আইডিপিতে যেতে হতো, তোমার ওইখানে স্ট্র্যাটেগে যাইতে হতো বা অ্যান্সার যাইতে হতো, যে জায়গাটা আমাদের তোমরা বানাইছো কোনটা, ঠিক আছে। তবে এইগুলার একটাও সাভারের ব্রাঞ্চ নয়, সাভার শুধু স্ট্র্যাটের ডান্স নিউ মার্কেট, ঠিক আছে, চারতলায়, যেটা তো বললেন একটু পেছনের দিকে, খুব ভালো সার্ভিস। ওভারহিটিং এর প্রবলেম বেশি কিছু না, ওনারা হয়তো পুরো চেঞ্জ করে দিতে পারে, অথবা কিছু একটা চেঞ্জ করে দিবে যার ফলে এটা ওভারহিট হবে না, ঠিক আছে। আচ্ছা, আসো, কিছুটা পেমেন্ট অন্য দোকান থেকে বাড়তি নিতে পারে, বাড়তি নেওয়াটা সাস্টেইন, তোমাকে একটা ভালো সার্ভিস না, সবসময় স্টেটে গিয়ে যে কোনো একটা প্রবলেম হবে আগে ঢাকা থেকে তো। আচ্ছা, এটি বলে সেন্ট্রাম, কি বলে সেন্ট্রাম বলে, ঠিক আছে। এবার আসো, এই যে মাঝখানে একটা ছিদ্র, এটাকে বলে নিউরাল ছিদ্র, আমরা বলবো এটাকে কি বলে, তোমাকে একটু বলি, এই প্রত্যেকটা কষের উপর একটা একটা করে বসে না, প্রত্যেকটা মাঝখানে ফাঁকা জায়গা আছে না, বলতে এই ফাঁকা জায়গায় কি যায়, সুষমতা কাটে যায়, বুঝছি ব্যাপারটা। প্রত্যেক জেলা আমরা মাঝখানে এই ফাঁকা জায়গায় একটা নাম আছে, আমরা পড়বো, আমরা অনেক কিছুই পড়বো, ঠিক আছে। একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার, আমরা একটা জিনিস বুঝি, তাহলে এটার নাম হচ্ছে নিউরাল ছিদ্র, এই যে এটা, ঠিক আছে। দেখো এখানে কি লেখছে, সুষুম্না কাণ্ড এবং রক্ত, মানে এই জায়গায় দেখি সুষুম্না কাণ্ড যায়, আবার রক্ত নালীও যায়, আমরা বলবো আমাদের রক্ত পাঁচর ব্যাপার সেবার আছে না। আচ্ছা, তাহলে ভালো কথা, এটার নাম হচ্ছে নিউরাল ছিদ্র, ওকে। এবার আসো, আচ্ছা, এই যে এই জায়গাগুলোকে, এই যে এই জায়গাটা মানে আর্চ মানে হচ্ছে খাজ বা বাঁকানো জায়গা, হ্যাঁ, এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এটার নাম হচ্ছে আর্চ। তাহলে এটার নাম কি ছিল, সেন্ট্রাম। আর সেন্ট্রাম বাদে এই ছিদ্র বাদে বাকি যে অংশ আছে এটার নাম কি, আর্চ, ভার্টিবাল আর্চ। আচ্ছা, আর্চ মানে কি, আর্চ মানে হচ্ছে কোনো কিছু বর্ধিত অংশ বা এরকম এরকম আছে, এই জিনিসগুলোকে আর্চ বলে, ঠিক আছে। আমরা আর্চ, প্রসেস, ফিগার অনেক কিছুই দেখবো এখানে, নামগুলো টার্মগুলো বুঝতে হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে সেন্ট্রাম, এটার নাম হচ্ছে ভার্টিবাল আর্চ, অথবা ভার্টিবাল বডি আর ভার্টিবাল সেন্ট্রাম একই কথা, এখানে ভার্টিবাল বডি লেখা, আমি সেন্ট্রাম বলেছি, ঠিক আছে, একই কথা, ওকে। এটার নাম ভার্টিবাল বডি অথবা ভার্টিবাল সেন্ট্রাম, আর এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউরাল ছিদ্র, আর এই পুরোটার নাম কি, আর্চ, ভার্টিবাল আর্চ। ক্লিয়ার একটু? আচ্ছা, এবার আসো, এই যে দুই পাশে দুইটা মাথা চলে গেছে, দুই পাশে কি দুইটা মাথা চলে গেছে, এগুলোকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। প্রসেস মানে কোনো কিছু এরকম বের হয়ে যাবে, প্রসেস মানে কি টুক করে বের হয়ে গেছে এরকম বর্ধিত অংশ। তাহলে এই দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস বের হয়েছে, কি বের হয়েছে, ট্রান্সভার্স, মানে দুই পাশে ট্রান্স হয়ে আছে, তো ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে। এই একটা ট্রান্সভার্স প্রসেস, এই একটা ট্রান্সভার্স প্রসেস, তাহলে দুটো ট্রান্সভার্স প্রসেস আছে, তাই না? এগুলোকে কি বলে তাহলে ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এই যে লম্বা, এটাকে বলে স্পাইনাস প্রসেস, এই যে লম্বা জিনিসটা এটাকে কি বলে, স্পাইনাস প্রসেস। তাহলে এই দুটোকে আমরা কি বলছিলাম, ট্রান্সভার্স প্রসেস, এটাকে কি বলে, স্পাইনাস। আচ্ছা, প্রথম থেকে এটার নাম কি, সেন্ট্রাম, এটার নাম কি, নিউরাল ছিদ্র। এই পুরো জিনিসটার নাম কি, ভার্টিবাল আর্চ, ভার্টিবাল আর্চ। এই দুটো পাখনার নাম কি, কথার কথা, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এগুলো লম্বা, এগুলো লম্বা, ঠিক আছে। স্পাইনাস প্রসেস, এগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ট্রান্সভার্স প্রসেস আর সেন্টার মাঝখানে এই জায়গাটা আছে না, এই লোকেশন, এটাকে বলে প্যাডিকল, পি লেখা আছে, কি বলে, পেডিকল অথবা প্যাডিকল, যেটাই বলে পেডিকল। আর এই যে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেস, এটা মাঝখানে এই জায়গায় এটা বলে ল্যামিনা, কি বলে, ল্যামিনা, এটাকে কি বলে, ল্যামিনা, ঠিক আছে, এটাকে বলে ল্যামিনা।
হচ্ছে ব্যাপারটা? ওকে, তাহলে বলো এটার নাম কি? পেডিকল। এই জায়গাটার নাম কি? ল্যামিনা। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে কি ল্যামিনা থাকে অথবা এই ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে আবার কিছু আছে, এটার নাম কি দেখো তো? আর্টিকুলার প্রসেস। কি নাম? আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস আবার দুই ধরনের, বলে এই যে এইটার মাঝখানে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝখানে ল্যামিনা বা যেখান থেকে একটা কিছু উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস। কি নাম? আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস আবার দুই প্রকার, একটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, দুইটা থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, মানে এদিকে একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে গেছে। ঠিক আছে, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ট্রান্সভার্স প্রসেস বলি এইটা এগুলো একটু নিচের দিকে গেছে। এই যে ব্যাপারটা এমন, এই দেখো দুটো ট্রান্সভার্স প্রসেস এদিকে আর এদিকে গেছে, এই যে এটা হচ্ছে সেন্ট্রাম। দুটো ট্রান্সভার্স প্রসেস এই সরি একটা ট্রান্সভার্স প্রসেস এটা, আর এই দুইটা হচ্ছে এই যে দুইটা ট্রান্সভার্স প্রসেস আর এটা স্পাইনাস প্রসেস। ঠিক আছে, আর মাঝখান থেকে উপরে গেছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এরকম ব্যাপার সেটা। ঠিক আছে। একটা 3D ইয়ে হইলে আমি দেখাই ফেলতে পারতাম আমাকে। ঠিক আছে, কোনো ফোন আর আছে? একটা ফোন নিয়ে আসো। ইংলিশ পড়া এরকম কেউ আছে? ভালো করে এরকম পরিচিত না, ইংলিশ সমস্যা হচ্ছে খুঁজলে পাওয়া যাবে, মানে সাধারণত হচ্ছে আমাদের কাছে ইংলিশের জন্য বলে না, তাই জন্য খোঁজ রাখি না, তবে মানে বলা যাবে গুগল করতে তো হচ্ছে এটা বলা যাবে। ঠিক আছে, ইংলিশ শিখে আমার পড়তেছে আছে লাগতেছে বেশি একটা না। আপনার একটা টেনশন আছে যদি আমরা এক্সাম শুরু করছি নেগেটিভ আসবে और मैं सिगरेट सारे सब्जेक्ट कोई के नहीं पढ़ा ম্যাথ হইতেছে দশ বছর আমার নিজেরই বলতে দোষ স্যার না একই চ্যাপ্টার প্রথমবার যে পড়াচ্ছি তার কত ঠিক আছে, এটাই হচ্ছে কি দেখছো, এটা হচ্ছে মূল আকৃতি। ওকে, থোরাসিক ভার্টেব্রা। ওকে, আসো বুঝি ব্যাপারগুলো বুঝো। বলো এটার নাম কি? এই যে এটার নাম কি? হ্যাঁ, ইস্টার্ন নাম। এই যে এটার নাম কি? সেন্ট্রাম। বলে ইস্টার্ন নাম। ইস্টার্ন নাম তো এটা বুকে আই নাম কনফিউজ হই যারা নাই বলা আছে। ঠিক আছে, এটার নাম কি? সেন্ট্রাম। আমি এখান থেকে, ঠিক আছে, এই যে আমি আচ্ছা ব্যাপারটা ওই ওরকম না, এই যে এরকম দুটো ট্রান্সভার্স এরকম স্পাইনাস প্রসেসটা এমন কি ছি ছি তাসবির। আচ্ছা দেখো দেখো সমস্যা, তো এটা হচ্ছে কি সেন্ট্রাম, এটা কি এই যে নিউরাল ছিদ্র। ঠিক আছে, নিউরাল ছিদ্র। ঠিক আছে, মানে কার্টুন দেখতে দেখতে আসল জিনিসই বুঝে না মানুষ। আমাদের দরকার ছিল কি জানো, বইয়ের মধ্যে এখানে একটা কিউআর কোড দিয়ে দিবে, স্ক্যান করলে যাবে ওই জায়গায়। বিদেশে ভাই এরকম, অথবা আমার একটা মানে সলিড পিডিএফ দেন, অফিসিয়াল পিডিএফ দেন, যে ক্লিক করে 3D দেখবো, আমার দেয় আমার এখানে ছবি তুলে পিডিএফ একটা বাই করতে। আমাদের এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো এইগুলো বোঝানোর জন্য টিচার এইগুলো আমরা দেখলে এমনি বলে আচ্ছা এটার নাম সেন্ট্রাম, এটার নাম কি নিউরাল ছিদ্র, এটার নাম কি এই যে এটা স্পাইনাস প্রসেস, এই যে এটা। আর এই যে দুই পাশে চলে গেছে এগুলো কি? এই যে দুই পাশে চলে গেছে এগুলো কি? হ্যাঁ, ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, আচ্ছা এই দুটো কি? এই দুটো হচ্ছে এই দুটো, দেখো এই দুটোর নাম কি বলো? এই যে এটা আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস এখানে দুটো পুরুষ না, আরো দুটো নিচ দিয়ে আছে। এর কি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর নিচ দিয়ে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। শেষ, বুঝছি? আচ্ছা এবার বলো সেন্ট্রাম আর এই যে ট্রান্সভার্স প্রসেস, মানে এই যে সেন্ট্রাম আর এই যে ট্রান্সভার্স, এই যে মাঝখান জায়গাটার নাম কি? পেডিকল। আর এই দুইটা মাঝখানে ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেস, এটা মাঝখানে ল্যামিনা। এই ল্যামিনা থেকে তো এই দেখো ল্যামিনা এলাকা থেকে তো এগুলো উঠছে, তাই না? এই যে এগুলো উঠছে, এই যে এগুলো উঠছে। ঠিক আছে, দেখছো সব ক্লিয়ার? বুঝছি ব্যাপারটা? আসল জিনিস হচ্ছে এরকম, মানে 3 ডাইমেনশন, এটাকে এরকম চ্যাপ্টা পাবার কারণ নাই, এটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, ওকে। বা আরো দুই একটা ফিগার যদি আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে একবারে মানুষের অরিজিনাল হাত থেকে নিয়ে একবারে করা এরকমই ফিগার, মানে তুমি যতগুলো দেখবে অলমোস্ট এরকমই আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? সো এটা অ্যাপস আছে সুন্দর, আমি অ্যাপসটা দিয়ে দিব, সো ইউ ক্যান এক্সপ্লোর, একদম ইয়ে করে করে দেখতে পারবা। ঠিক আছে, অথবা ল্যাপটপ ডেস্কটপ থাকলে তুমি ডেস্কটপ এরকমই সেটআপ করে দাও, কোনো সমস্যা নেই। এরকম কেউ থাকে না।
এসএসসি এক্সাম বলনি ক্লাস ছিল তো এরা মাইনাস করা তাকে তার জন্য বানানিস করতেছি ওকে আচ্ছা আচ্ছা এর জন্য ওর অধিকার বেশি আর ওরে রাখা আমার গান তো উনি কি পিসি চালায় ইউজ করে সবাই সেই টুকু যায় গান শুনে মন চায় ওটাই তো আমার তো এটা। লস প্রজেক্ট এটা থেকে পিসি দূরে একটা ল্যাপটপ ল্যাপটপ কেন তুই টিভি কিনা তো স্মার্ট টিভি ভালো 1 লাখ টাকা তো ভালো স্মার্ট টিভি হবে 1 লাখ টাকা 60,000 টাকা দিয়ে ভালো কথা ওর তো 60,000 টাকা লাগবে না তুমি 32,000 টাকা দিয়ে স্যামসাং এর 32 ইঞ্চি স্মার্ট টিভি পেয়ে যাবে আরো ভালো ইউটিউব ভালো অ্যাক্সেস পাওয়া যায় কি বলে এইটাই ও ভাই এটা তো অন্যরকম ব্যাপার আচ্ছা যাই হোক ঠিক আছে তো এটা তোমার কাজে লাগবে কারণ অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো তোমার যদি একটা ডেস্কটপে ইউটিউব ইউজ করতে পারো ও ভাই অনেক পড়াশোনা অনেক গুছানো থাকে ঠিক আছে আমি ওই আমলে 2016 সালে আমার ডেস্কটপে সব কিছু গুছানো ছিল পড়াশোনার ব্যাপার ওই আমরা কেউ চিন্তাও করতো না কিন্তু আমি সব গুছিয়ে রাখলাম তুমি হয়তো আমাকে দেখলে একটু বুঝে যে বাইরে হচ্ছে একটু এমন চেষ্টা করি যাতে মানে টেকনোলজিটাকে পড়ার মধ্যে একটু ইউটিলাইজ করার জন্য ঠিক আছে এমন আমি আদিকালে আমি ওই আমলে এমন বলি আমরা মানুষের আমাদের ফ্রেন্ডের ডেস্কটপই থাকতো না 2016 আমার ডেস্কটপ বাসা থেকে হচ্ছে তোমার কথা আমি যখন 5 এ পড়ি দ্যাটস মিন আমি যখন ক্লাস 3 তে পড়ি 2007 সাল থেকে আমার ডেস্কটপ আমার বাসায় আর কি ঠিক আছে আমাকে দেওয়া হয়েছে আমার আব্বা চালাতো অনেক আগে থেকে আব্বা চালাতো বলতে আব্বু বিজনেস ছিল তো বাইরের দেশে আব্বুকে ইমেল করতে হতো। যাই হোক ইয়াহু ছিল তো ইয়াহু ইউজ করতো এখন একটা ইয়াহু এত ফেমাস না জিমেল ইউজ করে ঠিক আছে সো করতো আমাদের তখন ইন্টারনেট ছিল তারের হ্যাঁ তারের ঠিক আছে তারপর মডেমরা বলছে তাকে কাহিনী তো তখন থেকে আমরা মানে এমন না যে সারাদিন কম্পিউটার ইয়ের মধ্যে বই থাকি বাট আমার প্রয়োজন আর পড়াশোনার ব্যাপারে আমি খুব ইন্টারেস্ট করতাম না ঠিক আছে তো এবার আমি জীবনে সেই কত ইউটিউব যখন প্রথম হয়েছে 10 9 না 10 তখনই ইউটিউবে সার্চ করা শুরু করছিলাম দেখা পড়াশোনার এগুলো ঠিক আছে ছোটবেলা 6 7 এ বুঝতাম না ফেসবুক টেসবুক খুলি না অনেক পরে হচ্ছে মনে কথা 12 সালে না 13 সালে মনে নাই এটা না এটা আগের আইডি 11-12 তে হয়তো মনে 12 তে কিন্তু ব্যাপারগুলো তোমরা এগুলো কি ইউটিলাইজ করবে একটা জিনিস প্রোডাক্টিভ জিনিস যদি পড়ে থাকে তুমি জাস্ট হচ্ছে এখানে চালায় রেখা তুমি ভিউ দেখা তোমাদের তো ভালো গ্রাফিক্স তো ভালো অনেক ভালো অ্যাপস তোমরা নামাইতে পারবে কাজের কাজ অনেক কিছু করতে পারবে কি করো কেউ ইউটিউব থেকে কেউ গেমস খেলে কি যে খালি এগুলাই ল্যাপটপে ডেস্কটপ মানুষ শুধু এই জন্য কিনা আরে ডেস্কটপ কিনে এত দামি কিনবা কেন পাবজি খেলার জন্য তুমি যদি এটা কিনা লাভ আছে এই গেমস ওই ওর থেকে জিটা নিয়ে নে জিটা 5 না জিটা 6 নিয়ে নে ঠিক আছে আচ্ছা ল্যাপটপ সুন্দর মতো তোমার কাছে রাখবে এটা তো এমন কিছু না ওনাকে একটা ট্যাব কিনে দাও 15,000 টাকা দেয়া ওটা তো ইউটিউব দেখো মজা আর ঠিক আছে ডেস্কটপে বইসা এই সামনে যে অবস্থা এটা তো কি ব্যাপার আচ্ছা যাই হোক। তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম যে কি আসলে এবার আমরা পাঠ্য বই থেকে পড়ি তাহলে এই ব্যাপারটা কোনো ব্যাপার আছে আমরা তো সবাই বুঝছি যে কোনটাকে কি বলে তাই না কি বলে না এগুলো কাজ লিখছে কাজ পড় আচ্ছা এবার আসো সেন্ট্রাম বা ভার্টিকাল বডি বলছি না সেন্ট্রামের একটা নাম এখানে কি বলছে ভার্টিকাল এটা বলছে ভাই সেন্ট্রাম সেন্ট্রাম বলছে আচ্ছা এটি কশেরুকার বৃহত্তম এবং সমস্থল স্থূল অংশ স্থূল মানে একটু বড় সড় অংশ আমরা তো দেখছি ফিগারে বড় সড় অংশ তাই না একটু কষ্ট করে ইয়াতে চলে সার্চ দেখো ওইখানে চলে গেছে দেখতে ডিম্বাকার রডের মতো একটি খণ্ডের মতো ঠিক আছে ডিম্বাকার রড দেখো ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো যেমন এটা ডিম্বাকার বলছে কি মানে বুঝাইছে যে একটা গোল টোল এরকম কিছু ঠিক আছে মোটা রড মানে লম্বা কিছু পারে না কোমলাস্থি নির্মিত অন্তঃকোষীয় চাকতির মাধ্যমে এইটা খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে এইগুলো কোমলাস্থি নির্মিত আন্তঃকোষীয় চাকতির সাহায্যে সমস্ত কোষিকার দেহ পরস্পরের সাথে আটকানো থাকে সেই নাম শক্ত পরিস্ফুট এখন এই লাইনটা বুঝি এইটা একটা সেন্টেন্স আমরা কি জানি একটা কোষের সাথে আরেকটা কোষেরকে বসে না এভাবে বসিয়ে তো না তো একটা কোষের সাথে যখন আরেকটা কোষেরকে বাসবে তার মানে এই সেন্টামের উপরে বসবে তো এই দুই সেন্টামের মাঝখানে একটা চাকতি হিসেবে কাজ করে আন্তঃকোষীয় চাকতি ঠিক আছে বা ইন্টারভার্টিবল ডিস্ক বলে এই যে ইন্টারভার্টিবল ডিস্ক বলে ঠিক আছে এটা এখানে লিখছে তাহলে কি বলবো ওইটা তো ওই ফিগারে ছিল না এটা তো ক্রস কথা তাহলে কি বললাম একটা কোষের সাথে আরেকটা কোষের যখন বসবে তখন সেন্ট্রাম দ্বয়ের মধ্যে উপরের সেন্টার নিচের সেন্টার অথবা ভার্টিকাল দ্বয়ের মধ্যে একটা তরুণ আস্তে নির্মিত মানে কুরকুরে টাইপের একটা জিনিস থাকে সেটাকে বলে ইন্টারভার্টিবল ডিস্ক সেটাই দুটোকে লাগাতে সহায়তা করে ঠিক আছে জোড়া লাগাতে তারপর লিখছে সেন্ট্রাম শক্ত পুরু স্পঞ্জি ঠিক আছে স্পঞ্জি মানে কি দেখবা যে যেই হাড়ের মধ্যে ফোড়া 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 অনেক বেশি ছিট ছিট অনেক বেশি এই যে দেখাই যাচ্ছে তাই না এই যে ছিট ছিট অনেক বেশি এগুলো স্পঞ্জ আর্চ মানে বুঝছি দ্য রেস্ট অফ দ্য থিংস আর কল্ড আর্চ মানে এই সেন্টাম বাদে এই ইয়েটা বাদে বাকি সব এটি কশেরুকার দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিং এর মতো গঠন
ঠিক আছে? কি বলছে? এটি কশেরুকার দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিং এর মতো একটি গঠন। রিং এর মতো এই যে পুরো জিনিসটা এটা রিং এর মতো, এই যে মাঝখানে যে এরকম, এই জন্য রিং এর মতো বলছে। মাঝে একটা নিউরাল ছিদ্র আছে না, এই জন্য রিং এর মতো বলছে। ঠিক আছে, ঠিক আছে? দোকানে যাবে। পেডিকল, পেডিকল এখানে জাইলেক্স, কিন্তু পেডিকল তুমি জানো কি? তাহলে পেডিকল হচ্ছে কশেরুকার দেহের উভয় পশ্চাৎ থেকে উত্থিত পেছনে বর্ধিত শক্ত অঞ্চল, মানে এটা ওইটা, এটা লাগবে না। পেডিকল তুমি পেডিকল কি লিখবা? সেন্ট্রাম এবং ট্রান্সভার্স প্রসেসরের মধ্যবর্তী অঞ্চলকে পেডিকল বলা হয়, যেটা ভাইয়া দেখাইছে। ঠিক আছে। ট্রান্সভার্স প্রসেস কি জানি? তা ট্রান্সভার্স উভয় পাশে পেডিকল এবং ল্যামিনা, দেখো এইবার দেখো, পেডিকল এটা না আর ল্যামিনা এটা না, তো পেডিকল ল্যামিনা মাঝখানে কি? ইয়া ওই ট্রান্স আমরা ট্রান্সভার্স প্রসেস আর এটা দিয়ে শিখছিলাম এটার নাম, এখন এটা দিয়ে শিখতেছি এটার নাম, বুঝছি? বুঝতে পারছি। দিবা আমি তোমাকে বুঝাই দেখ, এটা কি ছিল ট্রান্সভার্স প্রসেস, এটা কি ছিল? বুঝছিস? আমি কি বলছি, এটার আর এটার মাঝখানটাকে ল্যামিনা বলে, আবার এটার এটার মাঝখানটাকে কি বলে? পেডিকল বলে। আর এখানে ট্রান্সভার্স প্রসেসকে পরিচয় করে দিচ্ছে উল্টো ভাবে, মানে এটা পেডিকল এবং ল্যামিনার মাঝখানে ট্রান্সভার্স, মানে মন চাইছে আর কি, বুঝাইতে তো হবে। এইভাবে করে আমরা ওইটারে বলবো, আমরা ওই দুটোর নিয়ে বলবো, এটা বলবো ওই দুটোর নিয়ে বলবো, এইভাবে বলে। ল্যামিনা কি আমাদের বলছে ট্রান্সভার্স প্রসেস, দেখো ট্রান্সভার্স প্রসেস এবং ইসোসের মাঝখানে হচ্ছে ল্যামিনা। একটু বলছে ল্যামিনার এটা মাঝখানে ট্রান্সভার্স প্রসেস, এখন আবার ট্রান্সভার্স প্রসেস আর এটার মাঝখানে ল্যামিনা, যেটা ভাইয়া বলছে তোমাকে। আর্টিকুলার প্রসেস কি আমাদের জানি? আর্টিকুলার প্রসেস কি বলতো? এই যে উভয় পাশে ল্যামিনা থাকে, এই যে এই পাশে ল্যামিনা, আগে বলছি এই দুই পাশে মাঝখানে ল্যামিনা বলে ল্যামিনাতে করতেছে। উভয় পাশ মানে কি? এই পাশে তো ল্যামিনা আছে নাকি শুধু এক পাশে ল্যামিনা আছে? ওকে, সংক্ষেপ উদ্গত একটি সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরের দিকে গেছে, এই যে উপরের দুইটা দেখা যাচ্ছে, আমি তো নিচে নিচের দিকে দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, তো দেখা যাওয়ার কথা, দেখা যায় না। ওকে, দেখো এটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অন্য কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত। ঠিক আছে, বলতো এটা কি? একটা কশেরুকার বলতো, একটা কশেরুকার আরেকটা কশেরুকার বসবে না, বসার সময় এই যে বলতো এই দুটো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস উপর থেকে যেটা আসতেছে বসতেছে, তার কি ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসে যুক্ত থাকবে। ওটা নিচের দিকে এটা উপরে দিকে। হ্যাঁ। ঠিক আছে। বুঝছি ব্যাপারটা? আবার সেন্ট্রাম তো কিসের সাথে যুক্ত থাকবে? ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে। এখনো বুঝি নাই? বুঝছি? আমরা জানি একটা কশেরুক উপরে শোন না, আটটা কশেরুকে বলবো। ঠিক আছে, দাঁড়াও। মানে শুধু তরুণ নাস্তির সাথে কানেক্ট থাকবে না, ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু ফ্লেক্স। হ্যাঁ, মহিলা হয়ে গেছে। পরিষ্কার করে না, এক বছর। তাইলে ঝামেলা আছে, তাহলে গরম হয়। আমি ইচ্ছা PC করে ল্যাপটপটা পরিষ্কার আমাকে করো। বলছিল যে এখানে এগুলো দিবি না, বলছি যা তোর পিসি তুই বুঝাবো, ওদের খুলতে পারে না, বুঝতে পারে না। এটা মুশকিল। এটা হইতে পারে, এটা হইতে পারে। প্রচুর মার গেছে, প্রচুর কিছু। এটা যদি ইয়ে না করে, এটা দরকার না, এটা তুমি নিয়ে আসো। কারণ একটা জিনিস কি, লোয়ার থাকে, লোয়ারকে না আমাদের বই ফিগার মানে এই ফিগারটাই কপি করছে, এটা অন্য কিছু। ওই লং লোয়ারের যে গেম ছিল খেয়ে না, বুঝছেন? এই এত বছর পরে, 2 বছর পরে আজকে দুদিন আগে গেমটা হুম, এটা তাও ছিল নাই। তাও আনতে দিই। দেখে আমাকে বলতে হবে যে ক্লাস করতে হবে। একবার ইউজ করতে হবে। অনেক কিছু জানি না। বাস ওকে, এই দেখো তো, এই দেখো এখানে দুটো জয়েন্ট পয়েন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, বলো এই দুটো সেন্ট্রাম, সেটা মাঝখানে কি হচ্ছে? তো আচ্ছা, তারপরে এটা কি দেখো তো, এটা ইনফেরিয়র কি আর্টিকুলার প্রসেস, আর এটা সরি এটা সুপিরিয়র আর্টিকুলার, নিচেটা এটা ইনফেরিয়র। দেখো কিভাবে লাগানো থাকে। আর এই যে এখানে এগুলো বুঝবো না, এখানে ট্রান্সফার করতে গেছে, আর নিচ দিয়ে এটা চলে গেছে। ঠিক আছে, আর উপর দিয়ে এইভাবে কিন্তু একটা ফাঁকা আছে, এই যে এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এবার এই পাশ দিয়েও কিন্তু ফাঁকা আছে। একটা হচ্ছে মাঝখান দিয়ে একটা একটা বসতে বসতে মাঝখান দিয়ে কি হয়ে গেছে? নলের মধ্যে গেছে। আবার এই দুটোর মাঝখানে এমনও একটু ফাঁকা জায়গা আছে,
এইখান থেকে বের হয়ে যাওয়ার মতো এরকম ফাঁকা জায়গা, যেমন দেখো এই যে এই জায়গা দিয়ে জিনিস এভাবে বের হয়ে যেতে পারে, ওই জিনিস ওইভাবে বের হয়ে যেতে পারে, বুঝছো? আচ্ছা আমি তোমাকে বলি, ধরো এইভাবে বলছি, এই যে এইভাবে একটা হচ্ছে এই ফাঁকা জায়গাটা চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে এই যে মাঝখানে এখানেও কিন্তু ফাঁকা জায়গা আছে। কেন আছে? কারণ এই যে এমনি লেগে আছে, মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে। একবারে সব সেন্টার বরাবর অ্যাডজাস্ট, কিন্তু এই জায়গা বরাবর কিন্তু ওখানে চারপাশে ফাঁকা জায়গা আছে। ঠিক আছে। আমরা এগুলো মাথায় রাখবো, কারণ আছে, ঠিক আছে? ওকে, একটা হচ্ছে নিউরাল ছিট অনেকগুলো হয়েছে, আর একটা এমনি তো চারপাশে ফাঁকা জায়গা আছে। আচ্ছা, আরো ফিগার দেখা যায় কিনা? এই তোমরা যদি একটু সার্চ করো, যে সার্চ করো যে কি নাকি ভাই বের হবে আল্লাহ। এই যে এখানে একবার অরিজিনাল ছবি দিয়ে দেখাচ্ছে কোনটার সাথে কোনটা সাথে, একটা এটা একটা এটা, হ্যাঁ এই যে এটার সাথে এটা লাগবে, এটা কি ইনফেরিয়র এই যে আর্টিকুলার প্রসেস ইয়ে গেছে, হ্যাঁ ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা সুপার আর্টিকুলার, এটা লাগবে, ঠিক আছে? তারপরে এই যে এই মাঝখানেও কিছু, এই দুই পাশে একটা হচ্ছে নিউরাল ছিদ্র, এই যে এই বরাবর থাকবে, নিউরাল ছিদ্র ফাঁকা থাকবে, ঠিক আছে? দেখ আর একটা হচ্ছে এই বরাবর, মানে ভেতর দিয়েও ফাঁকা জায়গা থাকবে, এই যে এই দুই সাইড, ওই দুই সাইড ফাঁকা। বুঝতে পারছি, নাকি দুই সাইডে। হ্যাঁ আচ্ছা তাই এই দেখো এখানে আরো বোঝা যাইতেছে, দেখো লম্বা একটা এই বেটা এদিকে লম্বা একটা জিনিস ঢুকে গেছে না, এটা কি? ওই যে নিউরাল ছিদ্র দিয়ে ঢুকে গেছে, অনেকগুলো নিউরাল ছিদ্র একসাথে হলে ইন্টারভার্টিবল ফোরামেন, ওটা একটু পরে দেখতেছি, ঠিক আছে। ভার্টিবল ফোরামেন, এটা লম্বা ঢুকে গেছে। আবার দেখো ওই লম্বা থেকে কিছু শাখা প্রশাখা বের হচ্ছে, ওগুলো কোন দিক দিয়ে বের হচ্ছে? ওই যে পাশের যে ফাঁকা জায়গা ওটা, ঠিক আছে। বুঝছি? একটা জিনিস তো চলে গেছে, আর এই যে এটা তো চলে গেছে, এখান দিয়েও কিছু বের হচ্ছে, ওটা হচ্ছে ওই কষে, মানে কষের একটা মাঝখানে কিছু ফাঁকা আছে, ওখান থেকে চলে যায়, ঠিক আছে। এটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা এখানে পেয়েছি, তাহলে আর্টিকুলার প্রসেস, স্পাইনাস আর্টিকুলার প্রসেস কি? দুই ল্যামিনার মাঝখানে, যে এটা লিখছে দুই ল্যামিনার মাঝখানে, তাই তো? এটা একটা ল্যামিনা, এটা একটা ল্যামিনা, তো দুই ল্যামিনার মাঝখানে কি? স্পাইনাস প্রসেস, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে একটা লিখছে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার, এখানে মধ্য বক্ষদেশ কশেরুকার বলা নাই, একটু বাড়তি একটা কথা আছে, একটু পর্যন্ত কথা মধ্য বক্ষদেশের কথা, কিন্তু একটা বাড়তি কথা এখানে লিখছে, এটা হচ্ছে এই যারা সার্ভাইকাল কশেরুকার, যারা সার্ভাইকাল এর মধ্যে থেকে এখানে করে 7টা স্তর, এই 2 থেকে 6 নম্বর পর্যন্ত ওর স্পাইনাস প্রসেসটা 2 ঘন্টা বাদ করে, দ্বিঘণ্টিত, খুবই ফাটাকেষ্ট মার্কা একটা এমসিকিউ মেডিকেলে কয়েকবার আসছে, দেখছো পৌঁছি পাথে। তাহলে কি 2 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত সার্ভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেসটা দ্বিঘণ্টিত, আমরা দেখতেছি এখানে একটাই ঘন্টা, বাট এখানে একটু এইভাবে শেষ। কশেরুকার ছিটপথ এবং নালী, যেটা বলতেছিলাম, এই যে নালী ছিটপথ এগুলো নিয়ে আলোচনা। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা একটা নালী, এটাকে নিউরাল ছিদ্র বলবো। তো অনেকগুলো নিউরাল ছিদ্র মিলে অনেকগুলো কশেরুকা যখন একসাথে বসবে, তখন নিউরাল ছিদ্রগুলো একটা মাঝখানে একটা নালী তৈরি করে, এটাকে আমরা কি বলি? ইন্টারভার্টিকাল ফোরামেন। কি বলি? ইন্টারভার্টিকাল, হ্যাঁ ইন্টারভার্টিকাল ফোরামেন, ঠিক আছে? হ্যাঁ ইন্টারভার্টিকাল ফোরামেন, ঠিক আছে, বা নিউরাল ছিদ্র বলে। আচ্ছা তাহলে কি দেখো তো, পেডিকলের ঊর্ধ্ব এবং নিম্নদেশে যে খাঁজ থাকে তার সম্মিলিতভাবে ইন্টারভার্টিকাল ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে, এই ছিদ্রের ভিতর দিয়ে সুষুম্না স্নায়ু এবং রক্তবাহিকা অতিক্রম করে, এই যে নালীতে, ঠিক আছে? ওকে, কশেরুকা যে বড় ছিদ্রটির সামনে দেহ, পেছনে আর্চ এবং পেডিকল নির্মিত ভার্টিকাল ফোরামেন বলে। ও সরি দেখো এই যে এটা হচ্ছে, এটা প্রথম কথা, এখানে নিউরাল ছিদ্র হচ্ছে, এই যে এখানে নিউরাল ছিদ্র বুঝাইছে, বাট এই যে ভার্টিকাল ফোরামেন আছে না, এই ভার্টিকাল ফোরামেন হচ্ছে এই যে অনেকগুলো নিউরাল ছিদ্র যখন একসাথে হবে, মাঝখান দিয়ে যেটা চলে গেছে সেটাকে আবার বলে ভার্টিকাল ফোরামেন। অনেকগুলো নিউরাল, ঠিক আছে, অনেকগুলো নিউরাল ছিদ্র, অনেকগুলো এখানে বলছে নিউরাল ছিদ্র কোনটা, ঠিক আছে? এখানে বলছে নিউরাল ছিদ্র কোনটা, এই যে নিউরাল ছিদ্র কোনটা। তো অনেকগুলো নিউরাল ছিদ্র যখন একসাথে যাবে, তখন মাঝখান দিয়ে যে নালী পড়ে, এটাকে বলে ভার্টিকাল ক্যানেল, যেটা আমি বলছি যেখান থেকে সুষুম্না ক্যানেলটা যাবে। আর ভার্টিকাল ফোরামেন হচ্ছে শুধু এটাকে বলে, নিউরাল ছিদ্র হচ্ছে শুধু এটাই, একটার জন্য। আর এগুলো যখন লম্বালম্বি হবে, তখন এটাকে কি বলতেছে? ভার্টিকাল ক্যানেল বলতেছে। আর ফোরামেন বলবো, ফোরামেন শুধু এটা, এই যে ইন্টারভার্টিকাল ফোরামেন বা এই যে ভার্টিকাল ফোরামেন, এই একই কথা, ভার্টিকাল ফোরামেন, ভার্টিকাল ক্যানেল, এগুলো একই কথা, ঠিক আছে? মানে কল আসছে। ওকে, তাহলে এখানে কি বললাম দেখো আবার, ছিটপথ নালী পেডিকলের ঊর্ধ্ব এবং নিম্নদেশে যে খাঁজ থাকে তার সমন্বিত ইন্টারভার্টিকাল ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে, এই যে নিউরাল ছিদ্র এটা গঠন করলো, এই ছিদ্রের ভেতর দিয়ে সুষুম্না স্নায়ু এবং রক্তবাহিকা অতিক্রম করে। বড় কশেরুকা যে বড় ছিদ্রটি সামনে দেহে, পেছনে আর্চ এবং পাশে পেডিকল নির্মিত ভার্টিকাল ফোরামেন বল, এই যে এটাকেও ভার্টিকাল ফোরামেন বলে। আসলে কি জানো, এই যে এটাকে যখন তুমি একটা হিসাবে কল্পনা করবে, তখন এটাকে বলতেছি আমরা নিউরাল ছিদ্র বা ইন্টারভার্টিকাল ফোরামেন। আবার এখানে আবার কাহিনী আছে, এখানে ওরা একটু গোলমেল হয়তো বাজায় দিছে। ইন্টারভার্টিকাল ফোরামেন আমরা সাধারণত বলি যে দুটো মাঝখানে যে এই পাশের জায়গাটা,
ওই যে বলছে না দুই পাশে চলে যায়, এটাকে বোঝায়। কিন্তু ওইটারে আবার ওরা নিউরাল ছিদ্র লিখছে। আমি জানি না যে ওরা কেন লিখছে, আগের বইতে তো এইভাবে লেখা ছিল না, যাই হোক এখন সমস্যা নেই। আর ভার্টিবাল ফোরামেন হচ্ছে এই জিনিসটা, কিন্তু এইখানে আবার এটাকে নিউরাল ছিদ্র লিখে রাখছে। বুঝছো ব্যাপারটা? তুমি ইংলিশ নামটা মনে রাখো, ইন্টারভার্টিবাল ফোরামেন। এটা মানে হচ্ছে ওই দুইটার মাঝখান দিয়ে যেই ফাঁকা জায়গা চলে যাবে, এটাকে কি বলে? প্রত্যেকটা মাঝখান দিয়ে ফাঁকা জায়গায় চলে যাবে। আর ভার্টিবাল ফোরামেন মানে এই নিউরাল ছিদ্রকে ভার্টিবাল ফোরামেন বলে। অনেকগুলো ভার্টিবাল ফোরামেন যখন একসাথে হবে এটাকে বলে ভার্টিবাল ক্যান্ডেল। এই জায়গাটা তুমি মাথায় রাখবে, এটাকে নিউরাল ছিদ্র বলে। ঠিক আছে, তাহলে একটু লাইফ ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে আবার আসো, প্রথম কথা, ইন্টারভার্টিবাল ফোরামেন মানে কি? ইন্টারভার্টিবাল ফোরামেন মানে এই যে দেখো, আমি যখন পেডিকুলার ঊর্ধ্বভঙ্গি করি, সে যে খাস থাকে তার সম্মিলিতভাবে ইন্টারভার্টিবাল ফোরামেন গঠন করে। মানে ওই যে এই যে এখানে পেডিকল, এখানে যে খাঁজ, মানে এই জিনিসগুলো, এগুলোকে খাঁজ বলতেছে। এগুলো মিলে যে এমন একটা গঠন করে, তার মাঝখানে এরকম দুই পাশে যাচ্ছে, এটাকে কি বলে? ইন্টারভার্টিবাল ফোরামেন। ঠিক আছে? আর বলো এই যে বলছে যে কশেরুকার যে বড় ছিদ্রটা, এই যে বড় ছিদ্রের কথা, যেটাকে আমরা নিউরাল বডি, নিউরাল ছিদ্র এখানে লেখা, এখানে যদি বলে এটা লিখে গেছে, যাই হোক মনে হয়। ছিদ্রটি দেহের সামনে আর্চ এবং পাশে পেডিকল নির্মিত ভার্টিবাল ফোরামেন, মানে এটাকে বলে ভার্টিবাল ফোরামেন। এই ভার্টিবাল ফোরামেন যখন অনেকগুলো হবে একসাথে যাবে, তখন যেটা গঠন করে এটা বলে ভার্টিবাল ক্যানেল। এই ক্যানেলের মধ্যে সুষুম্না কাণ্ড যে ঢুকবে, ঠিক আছে? আর দুই পাশে বের হয়ে যাবে সুষুম্না স্নায়ু, দুই পাশে সুষুম্না স্নায়ু বের হয়ে যাবে, এই দুই পাশে। ধরো এগুলো প্রত্যেকটা কশেরুকার, এটা কি প্রত্যেকটা ভার্টিবাল ফোরামেন, মানে নিউরাল ছিদ্র বা ভার্টিবাল ফোরামেন। ঠিক আছে? নিউরাল ছিদ্র অথবা ভার্টিবাল ফোরামেন, ইন্টার্ন না, এই যে ইন্টার্ন না এটা। ঠিক আছে? এই দিক দিয়ে কি সুষুম্না কাণ্ড চলে যাবে, বলে এই নালী যে তৈরি হলো এটাকে কি বলে? ভার্টিবাল ক্যানেল। তাহলে এটার নাম হচ্ছে ভার্টিবাল ফোরামেন। হ্যাঁ, যে হচ্ছে পরীক্ষাতে উদাহরণ দেখে, এবার একটু ভুল লেখা আছে, এটা বলে ভার্টিবাল ফোরামেন। ভার্টিবাল ফোরামেন, ভার্টিবাল, অনেকগুলো ভার্টিবাল ফোরামেন একসাথে কি ভার্টিবাল ক্যানেল আসে। ভার্টিবাল ক্যানেল থেকে যাবে সুষুম্না কাণ্ড যাবে, স্পাইনাল কর্ড লেখে, ইংলিশ নাম হচ্ছে স্পাইনাল কর্ড। নাম শুনছো না? স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই মেরুদণ্ডের ভিতরে চলে গেছে, এদিকে তো আরো অনেক কিছু আছে, যাই হোক বলে নাও। এবার এগুলো ধরো মেরুদণ্ড, এবার দুটো মেরুদণ্ডের মাঝখানে এই যে এই জায়গায় একটু ফাঁকা জায়গা থাকবে না, আর এর সাথে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এই সুষুম্না কাণ্ড থেকে এই ফাঁকা জায়গা দিয়ে জিনিস চলে যাবে। আচ্ছা, প্রথম কথা, এই ফাঁকা জায়গার নাম কি? এই ফাঁকা জায়গা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন, যেটা কিন্তু ভুলে নিউরাল ছিদ্র লেখছে। আমি বলতে কি রে, এগুলো কি লেখছে, যাই হোক, ঠিক আছে? তাহলে এটার নাম কি? ইন্টারভার্টিবাল ফোরামেন। ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে কি যাবে? এই যে সুষুম্না কাণ্ড যাচ্ছে, যা থেকে আবার সুষুম্না স্নায়ু বের হবে, কারণ দেহের পুরো শাখা প্রশাখা, এই যে এদিক থেকে পুরো শাখা প্রশাখা চলে যাবে। তো ওগুলো কোন দিক থেকে বের হয়? সুষুম্না কাণ্ড থেকে যে সুষুম্না স্নায়ুগুলো বা এইগুলো বের হবে, এগুলো বের হয় ইন্টারভার্টিবাল ফোরামেন, এই যে এখানে বের হবে। ঠিক আছে? ওকে, তাহলে বলো এই জায়গাটার নাম কি? ইন্টারভার্টিবাল ফোরামেন। ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে কি বের হবে? সুষুম্না স্নায়ু বের হবে, তাহলে সমৃদ্ধভাবে গঠন করে এই যে সুষুম্না স্নায়ু এবং রক্তবাহিকা বের হবে। ঠিক আছে? এটা মুছে দেবে, নিউরাল ছিদ্র না। ওকে, ঠিক আছে। নিউরাল ছিদ্র না। ঠিক আছে? ইন্টারভার্টিবাল ফোরামেন। হ্যাঁ, না এটা আমার মাথা গরম হচ্ছে, উল্টা পাল্টা জিনিস দেখো। ঠিক আছে? কারণ ধরো হচ্ছে কি পড়াইতে যে একটা জিনিস যদি ওকে, আচ্ছা, তেলে বলে ইন্টারভার্টিবাল ফোরামেন। আর মাঝখানে যেটা ভার্টিবাল ফোরামেন, অনেকগুলো ভার্টিবাল ফোরামেন একসাথে কি ক্যানেল, ক্যানেলতে সুষুম্না কাণ্ড যাবে, আর সুষুম্না কাণ্ড থেকে যে সুষুম্না স্নায়ু তৈরি বের যাবে, এই সুষুম্না স্নায়ুগুলো উপরে লেখা আছে আগে, সুষুম্না স্নায়ু কিসের মাধ্যমে বের যাবে? ইন্টারভার্টিবাল ফোরামেন। ঠিক আছে। শেষ। বেশি বলে কি বৃষ্টি হয়। কোত্থেকে আমার বৃষ্টি হয়? এই দেখো, এই দেখো, আমি যে বলি দেখো, ইন্টারভার্টিবাল ফোরামেন, দেখো এই যে এটা কি না, এই দেখো ইন্টারভার্টিবাল ফোরামেন মানে এই ছিদ্রটা, এই ছিদ্রটা কোনটা পাশ দিয়ে বের হচ্ছে না? আর নরমালটা কি? নরমালটা হচ্ছে ভার্টিবাল ক্যানেল বাবা, এটা ভার্টিবাল ক্যানেল লেখা নেই, এই নরমালটা হচ্ছে এটা ইন্টেরিয়র ভার্টিবাল নচ, এটা নচ করে দেখছে, মানে এটা নরমাল, এটা হচ্ছে ভার্টিবাল ক্যানেল, যেটাকে ভাই বলছে। আর এটার নাম কি? যে পাশ দিয়ে বের হচ্ছে, এটার নাম কি? এই যে ইন্টারভার্টিবাল ফোরামেন। আর দেখো এই যে স্পাইনাল নার্ভ, নার্ভ মানে স্নায়ু, কর্ড মানে কি? মূল জিনিসটা সুষুম্না কাণ্ড, আর নার্ভ মানে স্নায়ু, যেটা বের হয়ে গেছে। ওই স্নায়ু আমাদের প্রতিটা হাতে পাতে সব জায়গায় চলে যায়। আবার এই মেরুদণ্ডটি তো মাথার সাথে যুক্ত থাকে, মানে এখানে মাথা আছে না, এই মাথা থেকে সুষুম্না কাণ্ড দিয়ে নিচে নেমে যায়, আর এই সুষুম্না স্নায়ুগুলো সারা দেহে ছড়ায় আছে। বুঝছো কাহিনী? ওকে, তাহলে কিন্তু বই একটু ভুল লেখা আছে, ঠিক আছে? এটা মাথায় রাখো। ওকে, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? তাও ধরো আমরা একটু ফিগারে আগে দেখাই তোমাদের জন্য। এই দেখো, দেখো এই যে মাঝখান দিয়ে যে ছিদ্রটা লম্বালম্বি চলে যাবে, ওইটা থেকে ভার্টিবাল ক্যানেল। আর দেখো এই যে দুইটা পাশে এই যে তোর ঠিক দিয়ে রাখছে কি? ইন্টারভার্টিবাল ফোরামেন, সার্ভিস ইন্টারভার্টিবাল ফোরামেন।
হচ্ছে এই যে পাঁচ দিয়ে বেরিয়েছে, পাঁচ দিয়ে বেরিয়েছে, পাঁচ দিয়ে বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, মাথায় যেন থাকে। এই যে এখানেও কাভার করে রাখছে যে কোনটার কথা বলছে, ঠিক আছে, কাভার হচ্ছে এই যে ইন্টারভার্টিক্যাল ফোরামেন, এই যে ইন্টারভার্টিক্যাল ফোরামেন পাঁচ দিয়ে, আর লম্বি করে যেটা গেছে এই যে আসলে তো ওই জায়গায়, কিন্তু ওই জায়গায় পাঁচ দিয়ে যখন আমি কনসিডার করবো ইন্টারভার্টিক্যাল ফোরামেন, আর লম্বি যেটা কনসিডার করবো ভার্টিক্যাল ক্যান। ছবি দেখলেই বুঝতে পারবে সুন্দর মতো ছবি। এই দেখো এটাকে ভার্টিক্যাল ফোরামেনই বলে, এই যে দেখছি এটাকে ভার্টিক্যাল ফোরামেন, ওরা ইন্টারভার্টিক্যাল ফোরামেন নিউরাল ছিদ্র এখানে আছে। নিউরাল ছিদ্রতে এটা ভুলে এটা ঠিক আছে, এটাকে নিউরাল ছিদ্র বলে, কিন্তু এই নিউরাল ছিদ্র ইনস্টেড অফ ভার্টিক্যাল ফোরামেন, নট ইন্টারভার্টিক্যাল। ওকে, তাহলে শেষ, এটা আশা করি পারবা। আচ্ছা, এখানে সুষুম্নাকাণ্ড লিখছে যে ভার্টিক্যাল ক্যানাল নির্মিত, ভার্টিক্যাল ক্যানালে আমরা সুষুম্নাকাণ্ড যায়, কিন্তু সুষুম্নাকাণ্ড আবার একটা আবরণ দিয়ে আবৃত, এটাকে বলে মেনিনজেস। আমাদের মস্তিষ্ক ব্রেনে একটা আবরণ দিয়ে আবৃত, এটার নামও মেনিনজেস। ওই মেনিনজেস দিয়ে আবৃত অবস্থা থাকে, এটাই লিখছে। তাহলে একটু পর্যন্ত আমরা পুরোটাই লিখতে পারবো। এই যে কনফিউশন কিন্তু ভালো মতো মাত্রায় ঠিক আছে। আর সেবার আমরা কশলকার প্রকারভেদ দেখবো। আমরা এখানে একটা আদর্শ কশলকার গঠন করছি, কশলের প্রকারভেদ আমরা জানি পড়াশোনা শেষ, সাইকেল বিবাদী সব অকাদেশ কবি দেশ এগুলো জানি। আর এখানে সেন্ট্রাল ককিস কটে কি হয়ে ওইছে এটাও জানি। মেরুদণ্ডের কাজ, দেহের সুষ্ঠু সঞ্চালন মজবুত না, এটা ভাই এগুলো কি বলবো। আচ্ছা, এটা পারবো না, মাথাকে অবলম্বন করে পিভটের মতো কাজ করে। পিভট হচ্ছে ধরো তুমি এই যে কিছু একটা রেখে ব্যালেন্স করতেছে না, এটা বলে পিভট। আমাদের এই যে পুরো মেরুদণ্ডের উপরে মস্তিষ্কটা এইভাবে আছে, এই মস্তিষ্কটা মেরুদণ্ডের উপরে, মেরুদণ্ডটা এই মস্তিষ্কের জন্য পিভট হিসেবে কাজ করতেছে, মানে একটা দণ্ড হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি? ওকে, ধরো এই যে এমন করে আছে, ঠিক আছে, এই যে এমন করে আছে। ধরো এই যে এটা হচ্ছে আমাদের পুরো মেরুদণ্ড, এই মেরুদণ্ডের উপরে মস্তিষ্কটা এইভাবে আছে, এরা ফ্লেক্সিবল দাঁড়াইতে পারে। এটা হচ্ছে পিভট, আর এটাকে বলে পিভট। ঠিক আছে, এরকম মেরুদণ্ডটা পিভটের মধ্যে কাজ করে, কারণ মস্তিষ্ককে ধরে রাখছে, এই এমন এমন করতে হতেছে, কারণ এটা মেরুদণ্ডের উপর একটা আছে। পশুরা সংযোগ এগুলো পারবে। আচ্ছা, পশুরা সংযোগস্থল কেন তৈরি করে আমি বলেছিলাম না, পশুরা পেছনে যায় কাশলে যুক্ত হয়, মেরুদণ্ড স্পেসিফিকলি ট্রান্সভার্স পজিশন আমরা দেখব। মেরুদণ্ডের সাথে তো যুক্ত, এই দেখো মেরুদণ্ড যেটা ট্রান্সভার্স পজিশন, এই যে এই পাশ থেকে আসে এটা, এই যে এই পাশ থেকে এই ট্রান্সভার্স পজিশন, এই পাশ থেকে এই পাশ ট্রান্সভার্স যুক্ত, বুঝছো? আর দেখাবো যে এই যে এখানে পেছনের দিকে ওরা যুক্ত, এই দেখো এই যে একটা মেরুদণ্ড ট্রান্সভার্স পজিশন, এটা দেহ পেছন দিকে, এটা সামনের দিকে, এই যে দেহ ট্রান্সভার্স পজিশন যুক্ত, আবার সেন্টামের সাথে যুক্ত, এই পাশ থেকে একটা আসবে, এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, বুঝছি? এই অবস্থা। আমি পড়াশোনা করবো বক্ষপিঞ্জর, ঠিক আছে, বক্ষপিঞ্জর খুবই ইম্পর্টেন্ট। ওকে, শেষ করতে পারলে ভালো। আচ্ছা, এই পড়াগুলো কঠিন আছে। প্রথম, পশুকা একদিকে থোরাসিক কশল, অন্যদিকে স্টার্নাম। আচ্ছা, বক্ষ এখানে কি আছে, 12টা পশুকা আর স্টার্নাম, এটা মিলে তো বক্ষপিঞ্জর। মেরুদণ্ড কিন্তু আগে এক জায়গায় দিয়ে দিয়েছে, এই জন্য এখানে আমার মেরুদণ্ড কথা, কিন্তু এই 12টা পেছনে 12টা থোরাসিক কশলের সাথে যুক্ত হয়ে বলছে বক্ষদেশী কশলের থোরাসিক 12টা, এই যে 12টা, এই 12টার সাথে কি ওই 12টা পশুকে যে পেছনে যুক্ত হয়। হ্যাঁ, এই জন্যই তো এই কাহিনী, এই যে এরকম 12টা থাকবে, এরকম 12টা, এগুলো পশু কাহিনী। 12টা পশুদের মধ্যে থাকবে, 12টা কশলিকা থাকবে, 12টা কশলিকা, 12টা পশুকে থাকবে, ঠিক আছে। বাট পশুর কাহিনী আছে, আমরা একটু পড়বো, ঠিক আছে। ওকে, পশুকে একদিকে থোরাসিক কশেরুকা, অন্যদিকে স্টার্নাম যুক্ত, একদিকে মানে পেছনের দিকে থোরাসিক কশেরুকার সাথে যুক্ত না পশুকা, আর সামনের দিকে কাশের যুক্ত, এটাই বলছে, ঠিক আছে। যে খাঁচার মতো আকৃতি দান করে তাকে বক্ষপিঞ্জর বলে। মানুষের বক্ষপিঞ্জর একটি উরুফলক বা স্টার্নাম এবং বাইরে আবার একই কথা, 12 জোড়া পশুকা, 12টি থোরাসিক কশেরুকা, বক্ষদেশী কশেরুকাকে নিয়ে গঠিত। মানে এই বক্ষপিঞ্জরের কাছে এরা এখন বলছে যে আমার সাথে কশেরুকাও আছে, ঠিক আছে। বাট ওকে তো আমি একটা ক্লাসিফিকেশন পাঠিয়ে দিয়েছি, দেখে আবার নতুন করে এখানে কাউন্ট করা, কিন্তু ও তো এই অন্তর্ভুক্তই। আমার কথা কি বুঝছো? প্রথমে আমরা স্টার্নাম সম্পর্কে জানবো, তারপরে ওই পশুকা সম্পর্কে জানবো, ঠিক আছে। পশুকা কোথায় কাশের যুক্ত হয় সেগুলো জানবো, ঠিক আছে। আসো, খুব ইম্পর্টেন্ট স্টার্নাম, এটা হলো স্টার্নাম। স্টার্নাম 3টা অংশ আছে। স্টার্নাম বক্ষপিঞ্জরের সম্মুখভাগে অবস্থিত চ্যাপ্টা স্টার্নাম, মানে চ্যাপ্টার মতো একটা জিনিস স্টার্নাম, ঠিক আছে। গরু কাটলেও দেখা যায়। এর পশুগুলো সংযোগ, আচ্ছা এর পাশে পশুগুলো সরে, এই স্টার্নামে পশুগুলো সংযুক্ত থাকে, আমরা পড়বো। অনেকগুলো আবার সংযোগ থাকে না, এগুলো পড়বো। 3টি অংশ নিয়ে একটা স্টার্নাম গঠিত, এই পুরোটা একটা স্টার্নাম না, এটা 3টা অংশ নিয়ে গঠিত। একটা নাম ম্যানোব্রিয়াম, দেহ জিওফাইড প্রসেস। কি নাম? ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়াম মানে এর মাথার এই দেখো এরকম একটা সাপের মতো অংশ, ম্যানোব্রিয়াম। পুরোটার নাম দেহ, টুক করে একটা কিছু বের হয়েছে, এটা নাম জিওফাইড প্রসেস। আবার প্রসেস মানে কিছু একটা উদ্গত হচ্ছে, এমন কিছু, ঠিক আছে।
আসো ম্যানোব্রিয়াম কি? এটি উপরে ত্রিকোণাকার অংশ, এই যে কি ত্রিকোণাকার না অংশ, এর সাথে বক্ষ অস্থি ক্ল্যাভিকল এবং 1 নং কোষিকার সন্ধি তৈরি করে। আসো ভালোমতো বুঝো, এটার সাথে আমাদের ক্ল্যাভিকল আছে না, এই ক্ল্যাভিকলটাও এই স্টারনামের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত। ক্ল্যাভিকলটা কি? ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল কার সাথে যুক্ত তাহলে বলো? এই যে ক্ল্যাভিকল, এগুলো কাছে, এই যে এখানে এসে কার সাথে যুক্ত, এই যে এখান থেকে শুরু। আমার স্টারনামের যে ম্যানোব্রিয়াম আছে, ম্যানোব্রিয়ামের সাথে কে লাগানো? ক্ল্যাভিকলটা লাগানো, এই যে ক্ল্যাভিকলটা লাগানো, বুঝতে পারছেন? এবং 1 নম্বর যে পশ্চুপটা আছে সেটাও ম্যানোব্রিয়ামের সাথে কিছুটা লাগানো। বুঝছি কি লেখছে? 1 নম্বর থোরাসিক, থোরাসিকের 1 নম্বর মানে এই যে এটা ঠিক আছে, এমন না যে এটা থোরাসিকের 1 নম্বর। ওকে, তাহলে কি বলো? এই যে এটি এবং 1 নং কোষিকার সন্ধি তৈরি করে। 1 নং কোষিকার সন্ধি তৈরি করে। আচ্ছা দেখো, এটি বক্ষস্থি, এটি মাঝের লম্বা দেহ, এই যে মাঝের লম্বা চ্যাপ্টার, এটা দ্বিতীয় থেকে সপ্তম কোষিকার যুক্ত থেকে, দ্বিতীয় থেকে সপ্তম বলতে কি বোঝায়? বক্ষদেশীয় কোষিকা 2 থেকে 7 নাম্বারটা পর্যন্ত। এখন তোমার কাছে কনফিউজ হচ্ছে ভাই, মোট তো 12টা। আচ্ছা একটু ভালো মতো বুঝো, এটা টোটাল স্টারনাম তাই না? ধর এটা টোটাল স্টারনাম। 1 নাম্বারটা এই যে ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত আছে তাই না? 1 নাম্বার। আর 2 থেকে 7 পর্যন্ত এখানে যুক্ত। তাহলে আরো কয়টা বাকি থাকে? 1 থেকে 7 পর্যন্ত আরো 5টা বাকি থাকে, 5টা স্টারনামের সাথে যুক্ত থাকে না। ওগুলো কি থাকে ওগুলো দেখা, বুঝছি? আমাদের মোট 5 কয়টা বলো? কোষিকা কয়টা? 12টার মধ্যে কয়টা স্টারনামের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে? 7টা। 7টা। কেন 7টা? 1 নাম্বারটা তো ম্যানোব্রিয়াম তো স্টারনামের অংশ রে ভাই। ঠিক আছে, রিক্সে এই প্যাচ লাগবে না, ক্লিয়ার করে নিবা কোনো সমস্যা নেই। আর বলতেছে 1 নাম্বারটা ম্যানোব্রিয়ামের সাথে, আর 2 থেকে 7 পর্যন্ত কি স্টারনাম মেন দেহর সাথে, দেহ অংশের সাথে যুক্ত। এই যে স্টারনাম দেহ, এই যে দেহ 2 থেকে 7 পর্যন্ত যুক্ত। আর 1 নাম্বারটা ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত। ম্যানোব্রিয়ামের সাথে আরেকটা জিনিস যুক্ত, যেটা কি? ক্ল্যাভিকল, বক্ষ অস্থি চক্রের অংশ। বক্ষ পিঞ্জরা, এটা বক্ষ অস্থি চক্রের অংশ, কিন্তু এর সাথে যুক্ত। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে জিফয়েড প্রসেস। আচ্ছা ভালো কথা, তাহলে বাকিগুলো কই? এখানে আরো 5টা আছে না? 5টা কি আমরা দেখবো, একটু করে দেখবো। ওগুলোকে মিথ্যা পশ্চিকা বলে, অনেক কিছু বলে, ঠিক আছে? সত্য পশ্চিকা, ট্রু ফলস, অনেক কিছু ব্যাপার আছে, আমরা আসবো। জিফয়েড প্রসেস কি জানি? এটি একেবারে নিচের ক্ষুদ্র সরু অংশ, প্রাথমিক দিকে তরুণ, আচ্ছা যাই হোক, এটা পর্যন্ত মানুষের অস্থিতে পরিণত হয়। মানে প্রাথমিক ছোট দিকে তরুণ অস্থি থেকে তারপর বড় একটা শক্ত অস্থির মতো হবে। এটা কাজ আস্তার মতো এমনি আছে, ঠিক আছে? 3টা শেষ। ম্যানোব্রিয়াম, দেহ, জিফয়েড। কাকে পড়ছে? স্টারনাম পড়ছে। স্টারনাম কি? মাঝখানে অংশ। তাহলে স্টারনামে কি থাকে? ম্যানোব্রিয়াম, দেহ, জিফয়েড। ম্যানোব্রিয়ামের সাথে কি কি লাগানো? 1 নাম্বার কোষিকা লাগানো হবে এবং একটা ক্ল্যাভিকল অংশ। দেহ অংশের মধ্যে 2 থেকে 7 নাম্বার পর্যন্ত কোষিকা লাগানো থাকে। তাহলে 7টা মোট শেষ। 1 নাম্বারটা 2 থেকে 7টা মোট 7টা শেষ। আর নিচে আছে কি? জিফয়েড প্রসেস। একটা প্রসেস আগে তরুণ অস্থির রূপে ছিল, বড় হয়ে গেছে, এটা শেষ। স্টারনাম খালাস। কোষিকা পড়বে, একটু ভেজাল আছে কোষিকা, ঠিক আছে? এটা একটা কোষিকা, এই যে মাঝখানে একটা কোষিকা পড়বে, এখানে সাথে লাগানো আছে এমন একটা কোষিকা, ঠিক আছে? আচ্ছা কোষিকা পড়ার আগে এই যে এটা আস্তে আস্তে ওইখানে চাপ নেই, ঠিক আছে? কোষিকা কয় ভাগে ভাগ করা যায়? এই যে কোন কোষিকা? এই 12টা কোষিকা কি থোরাসিকের মধ্যে মানে আমার এই জায়গা আছে থোরাসিক বলতে মানে পাঁচটার মধ্যে যে 12টা কোষিকা আছে, এই 12টা কোষিকাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা নাম প্রকৃত, একটা নাম অপ্রকৃত, একটা নাম ভাসমান কোষিকা। প্রকৃত কোষিকারা যারা স্টারনামের সাথে যুক্ত 7টা। 1 নাম্বারটা হলো ম্যানোব্রিয়াম, ওটা তো স্টারনামের সাথে। অপকৃত যারা স্টারনামের সাথে যুক্ত না, কিন্তু কারা কি হয়? অপকৃত 3টা আছে, যারা আগে নিজেরা একসাথে হয়, তারপর স্টারনামের সাথে তখন যুক্ত হয়। এই দেখো এই 3টা, 1 2 3, এই 3টা কি আগে নিজেরা একসাথে হয়, দেন স্টারনামের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এটা 1 নাম্বারটা। 2 3 4 5 6 7 7 পর্যন্ত ক্লিয়ার, ডাইরেক্টলি যুক্ত আছে। এই 3টা দেখো আগে একসাথে হয়েছে, একসাথে তারপরে ভাবে যুক্ত। এই 3টাকে বলে অপকৃত কোষিকা বা মিথ্যা কোষিকা। এই 3টা কি হয় বলতো? এই 3টাকে নিজেরা একসাথে হয়, দেন হচ্ছে স্টারনামের সাথে কিঞ্চিত করে লেগে যায়। এই জন্য না কি 7টা না না ওইটা আমরা 7টাই ধরো, 7টা কারণ ডিরেক্টলি যুক্ত থাকে। আচ্ছা আবার হ্যাঁ, তাহলে বুঝছো ব্যাপারটা। আর একটা আছে ভাষ্য, মানে আরেকটা মানে কি? 2টা কোষিকা বাকি থাকে, তাই না? এই যে এমনে থাকে, এই যে এমনে
ওরা কোনো ইসলাম ফিসলাম লাগানো থাকে না, ওগুলো এই পেছন থেকে এসে এমনি থাকে, এই দুটো এমনি থাকে, এই জায়গা এমনি গুছিয়ে দিলে বাইরে হয়ে যাবে, মানে ওগুলো এখানে লাগানো থাকে না, ইসলাম ফিসলাম লাগানো থাকে না, বুঝছি? দেয়া থাকে, ঠিক আছে? ওকে, সো এইগুলো কাহিনী। তাহলে আসো প্রথম কথা, পরিষ্কার কর্মটা 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত বা সমাস। প্রকৃত কারা? প্রথম 7টা যারা ইসলামের সাথে ডিরেক্টলি যুক্ত, তারপরে 3টা আছে যারা নিজেরাকে একসাথে হয়, তারপর ইসলামের সাথে যুক্ত। অপ্রকৃত তারা ভাসমান কারা, যারা যুক্তই হয় না। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা পশুকে এটা 3টা হয়ে মিলে একটা হোক বা সিঙ্গেল সিঙ্গেল একটা যারাই যুক্ত হোক, প্রত্যেকটা এই দেখো এখানে আসে, কিন্তু যখন ইসলামের সাথে যুক্ত হবে একটা কিছু দিয়ে যুক্ত হয় না, এগুলো হচ্ছে তরুণ আস্তে। একবার যখন যুক্ত হবে মনটা তরুণ আস্তে, কার্টিলেজ বলে এগুলো। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে আমি এই 3টা বার বুঝলাম, এই যে এখানে লেখা আছে জোড়া জোড়া জোড়া, কারণ দুই পাশেই তো, আমরা এক পাশের কথা এক পাশেরটা ক্যান্সেল করে দেব, জোড়া জোড়া থাকে। যাক, এবার আমরা এখান থেকে আবার করব পশু। এগুলা চ্যাপ্টা লম্বা বাঁকানো অস্থি, বক্ষ দিশে কশলুকা, দুপাশে সংযুক্ত বসে আছে। যাই পশুকার প্রত্যেকটা গঠন দেখবো আমরা একটা পশুকার। ঠিক আছে, এই পুরো একটা, আচ্ছা বলো তো এই জিনিসটা কি? কোস্টাল কার্টিলেজ। এই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা সামনে, এটা এখানে কি ইসলামের সাথে যুক্ত হবে না? পেছনে কি মেরুদণ্ড কশলুকা দেখতে পাচ্ছ না? তাহলে সামনে কি এটা? এই যে এখানে ইসলাম নাম আছে, ইসলামের সাথে যুক্ত হওয়ার মধ্যে কি বলছে? তরুণ আস্তে দিয়ে যুক্ত হবে না? ওই তরুণ আস্তে বলে কোস্টাল কার্টিলেজ। কার্টিলেজ মানে তরুণ আস্তে। কোস্টাল কেন? কোস্টাল মানে একবার শেষ প্রান্ত, আর বলে কোস্টাল গার্ড, নদীতে যারা গার্ড দেয় কোস্টাল গার্ড বলে, একবারে পার আইনি। তো এখানে পারে গিয়ে যেহেতু যুক্ত হয়েছে তাই এদেরকে কি বলে? কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজের সাহায্যে আসলে প্রত্যেকটা পশুকা যে ইসলামের সাথে যুক্ত হবে। ভালো কথা, তাহলে এটা বলছি কোস্টাল কার্টিলেজ। তারপর এদিক দিয়ে চলে গেছে এই যে পুরো জিনিস, এটা বলে শ্যাফট। মনে আছে বলছিলাম পশুকা শ্যাফট উত্তোলিত হয়। শ্যাফট মানে দেহ, শ্যাফট মানে কি? দেহ। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে দেহ। এদিকে আসো, এদিকে এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল, কারণ একটু কার্ভ হইছে। কি নাম? অ্যাঙ্গেল। এটার নাম হচ্ছে টিউবার কল। এই জায়গাটার নাম কি? টিউবার কল। এই জায়গাটার নাম হচ্ছে টিউবার কল। ওকে, এটা টিউবার কল। এই জায়গাটা হচ্ছে গ্রীবা মানে ঘাড়, আর এটা হচ্ছে মাথা। তাহলে আসো, এই পুরোটাকে বলতেছি শ্যাফট বা দেহ। এটা কোস্টাল কাছে গেছে, এটার নাম অ্যাঙ্গেল। এখানে এই পয়েন্টটার নাম হচ্ছে টিউবার কল। এই পয়েন্ট হচ্ছে গ্রীবা ঘাড়, আর এটা হচ্ছে মাথা। বুঝছো এটা কি? মাথা। এবার দেখো তো এই টিউবার কল দিয়ে কার সাথে যুক্ত? এটার নাম কি? ট্রান্সভার্স প্রসেস। আর মস্তক দিয়ে কার সাথে যুক্ত? সেন্ট্রাল। তাহলে বলো একটা পশুকার টিউবার কল কার সাথে যুক্ত থাকে? ট্রান্সভার্স প্রসেস। আর মস্তকটা কার সাথে যুক্ত থাকে? সেন্ট্রামের সাথে। দুই পাশেও সেম কাহিনী। ক্লিয়ার? এবার আসো, আচ্ছা ক্যাপিচুলাম তো কথা বলে নাই। ঠিক আছে, এটা পশু মস্তক, এই যে হ্যাঁ মস্তক অংশকে ক্যাপিচুলাম বলে। ঠিক আছে, পশু নিচে প্রথমে ক্যাপিচুলাম, এটি পশুকার মস্তক অংশ, এই যে মাছটাকে ক্যাপিচুলাম বলে। এর দ্বারা পশুকা বক্ষ দেশীয় কশলুকা সেন্ট্রামের সাথে যুক্ত থাকে। আমি বলছি নাকি অন্য দেশে কশলুকা হবে? এই পশুকা একটা থোসালিসকে থাকে না, এদিকে গ্রীবার এমনি করে যুক্ত থাকবে। ঠিক আছে, বলে ভাই এটা মানে গ্রীবা হইলো না কেন? শুয়োর কথাটা তোর এমনি থাকোস না। ঠিক আছে, আচ্ছা দেখো টিউবার কল। টিউবার কল কাকে বলছে? মস্তকের সামান্য পরে টিউবার কল আছে। এটি ক্ষুদ্র উদ্ভিদ অংশ একটু উপরে উঠে গেছে। এই দ্বারা পশুকা একই বক্ষ দেশ মানে ওই বক্ষ দেশীয় কশলুকা যার সাথে সেন্ট্রাম লাগানো, ওই বক্ষ দেশীয় কশলুকা দিয়ে কার সাথে যুক্ত হবে? ট্রান্সভার্স প্রসেস। নাকি এটা একটা কশলুকা, এটা আরেকটা এমনি তো বুঝছো তো? আচ্ছা অ্যাঙ্গেল ডি মারিয়া। আচ্ছা যাই হোক, তো পশুকার যে স্থান বেকের সামনের দিকে প্রসারিত হয়, এই যে বেঁকে গেছে অ্যাঙ্গেল। শ্যাফট মানে পশুকার মূল দেহটাকে শ্যাফট বলে। ক্লিয়ার? সহজ ব্যাপার, পড়াইলেই সহজ। বুঝলে আর নালে বাসায় পড়লে ঘুমায় যাবে। ঠিক আছে, হ্যাঁ তুমি বাসায় পড়তে গেলে মাথা ঘুরাবে, এখন পড়তে গেলে পারবা। ভিডিও দেখে আরেকবার তুমি যদি দেখা শুরু করো, তুমি দেখো মুখস্থ করাটা সহজ হয়ে গেছে, কারণ তোমার বুঝার ব্যাপারটা কষ্ট নেই। ধরবা পড়তে গেলে সব ক্লিয়ার, একবার ভিডিও দেখলে তো আরো ক্লিয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ঠিক আছে, আর না পড়াইলে তুমি যেটা প্রথমে পড়তে গেছো, ইভেন তুমি ভিডিও করতে গেলো ভিডিওতে, আচ্ছা বলো তো আমরা যেরকম ফ্লেক্সিবল যে দেখো এটা ভিডিওতে ওরা একটা বলতে থাকে, বলতে মানে কেমন একটা, ঠিক আছে বলে কিন্তু ব্রেইনে হিট করে কিছুটা মনে হিট করে না, এটাই মানে ব্যাপার আর কি। ঠিক আছে, যদি আমি ভিডিওতে ওইভাবে নিয়ে যাতে মনেও হিট করে, আমি চেষ্টা করি এইভাবে। ঠিক আছে, হ্যাঁ কই কোথায় গেল? পাঁচটার মধ্যে চলে গেছে। আচ্ছা তাই আসো, ও হ্যাঁ কোস্টাল কার্টিলেজ বলছি তো, পশুকা এবং ইস্টার্নের মধ্যে সংযোগকারী স্থল। এই যে পশুকা এবং ইস্টার্ন নামের সংযোগকারী স্থল কোস্টাল কার্টিলেজ বলে। ঠিক আছে, পশুকা 3 ভাগে বিভক্ত, আগে পড়া শেষ। কই তাও একবার সংখ্যায় 7 জোড়া।
প্রথম 60টি পশুর বকটিগটি স্টার্নামের সাথে যুক্ত হয় জানি। এর মধ্যে প্রথমটা ম্যানোগ্রাম, বাকি 6টা দেহের সাথে যুক্ত। পশু হিসেবে সন্তানের তরুণাবস্থা থেকে যে কোষের কাটিয়ে সেটা কোষের তরুণাবস্থা, ওই একই কথা বলতেছে। অপ্রকৃত পশুরা 3 জোড়া, 8, 9 এবং 10 নাম্বারটা। অসম্ভব বকটির পশুটা থেকে উৎপন্ন হয়ে স্টার্নামের সাথে যুক্ত না হয় সপ্তম জোড়া পশুর সাথে যুক্ত হয়, এই যে এটা লেখছে। মানে এই তিনটা দেখো এর সাথে যুক্ত হয় না, এর সাথে যুক্ত হয়, হ্যাঁ যুক্ত হয়, বা আমি বলতে পারি ডিরেক্টলি হয়ে যুক্ত অথবা 7 মাসের যুক্ত হয়ে যায়, এই জন্য, ঠিক আছে। ভাসমান পশুকে এই দুজনের পশুটা কি হয়, একাদশ এবং দ্বাদশ বকটির কশুরকা থেকে উৎপন্ন হয়, কারণ পিছন থেকে তো উৎপন্ন হয়, এই যে উৎপন্ন হয় টাস করে যে এমনি থেকে উৎপন্ন এই এমনি এই ভাসমান পশু, ঠিক আছে। উৎপন্ন হয়ে ভাসমান অবস্থা থাকে শেষ, ঠিক আছে। বক্ষদেশীয় কশুরকার কথা বলছে, যেটা আমরা অলরেডি জানি পড়ছি। এই যে এটা নিয়ে আবার একটু লিখছে, কারণ এটা তো এই টপিকের মধ্যেও আছে, এই জন্য ওটা নিয়ে একটু লিখছে, যেটা নিয়ে আমরা পড়ছি ওটা ঠিক আছে। একটু পড়ি। পক্ষদেশীয় কশুর, মেরুদণ্ড, অঙ্গদেশীয় বক্ষদেশীয় কশুরকা এগুলা প্রায় গঠন সমান, এর প্রত্যেকটি সেন্টা পার্টিকল আছে, মনে আছে স্পাইনাল প্রসেস রাজ্যগুলো ফোরামেন। পশুকে আঁকবার জন্য 3 প্রকার ফ্যাসেট আছে, ফ্যাসেট পড়া লাগবে। বক্ষব্যঞ্জনের কাজ, কাজ কি বলো? কাজ হচ্ছে ওই যে শ্বাস প্রশ্বাসের সহায়তা নেই দেখবে, ঠিক আছে, শেষ। আমরা উপায় দুটো শুরু করবো আজকে, ঠিক আছে। তাহলে একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে নাকি দেখো। আমরা কিন্তু ওকিওটা শেষ, মানে 80টা শেষ শেষ গান। তারপরে এখানে গান, ঠিক আছে, এখানে গানে একটু ইয়ে আছে, ঠিক আছে, একটু ব্যাপার স্যাপার আছে, তো তো বলবো এটা আবার টাইম লাগবে, তবে আজকে পর অনেকদিন পরে দেবো। অনেক কিছু আছে। চাপটা অনেক বড়, চাপটার মানে এমন না যে পেজের সংখ্যায় অনেক বড়, পেজের সংখ্যা যায় স্যার, কন্টেন্ট তো বুঝুন, প্রত্যেকটা এক পেজ থেকে 150টা এমসিকিউ করা যাবে, এই আমার 2 জোড়া 3 জোড়া, ভাই রে ভাই, এরে তুমি আমাদের মনে পাগলা হয়ে যাবে, ঠিক আছে। সো রয়েশ হয়ে বস। উপাঙ্গীয় কঙ্কাল, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, যাই হোক। অক্ষীয়কঙ্কালের স্কেলেটন নাম কি ছিল আমার? এক্সিয়াল স্কেলেটন, মানে অক্ষীয় আর অ্যাপেন্ডিকুলার। ঊর্ধ্বাঙ্গ, 2 বাহু, বক্ষীয় অস্ত্র, আমরা জানি এখানে কি নিয়ে গঠিত এটা জানি, আমাদের লাগবে না তখন। 2 বাহু, 2 পা, বক্ষস্থল শরীর নিয়ে গঠিত, ভালো, আমরা এটা বলবো। ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহ, ঠিক আছে, ঊর্ধ্বাঙ্গের অস্থি সমূহ বলবো, ঠিক আছে। ঊর্ধ্বাঙ্গ বলতে কি বোঝায়? এই যে ঊর্ধ্বাঙ্গ হচ্ছে এই দুটোকে ঊর্ধ্বাঙ্গ বলে। এই উপাঙ্গের আবার দুটো ভাষা, এই দুটো ঊর্ধ্বাঙ্গ, এই দুটো বলে নিম্ন, কারণ এটা ঊর্ধ্বে আছে না, বক্ষস্থি চক্র আর কি এই দুইটা হাত, এটা হচ্ছে ঊর্ধ্বে, আর 2 পা শ্রোণী নিচে, এইটারই ঊর্ধ্বাঙ্গ এর নিম্নাঙ্গ দিয়ে ভাগ করছে, তাহলে ওর মধ্যে ঊর্ধ্বাঙ্গটা পড়তেছে, ঠিক আছে। ম্যাপিং বুঝছো। ঊর্ধ্বাঙ্গের মধ্যে প্রথমে পড়বো বক্ষস্থি চক্র, এখানে কয়টা কি এগুলো জানো প্রতিটি চক্র? ঊর্ধ্বাঙ্গে কিমনার 64টা আছে বলো তো, এখানে কয়টা? 60টা, এখানে 4টা, 64টা, আবার এখানে 62টা আছে, নিম্নাঙ্গে আছে 62টা। আচ্ছা বক্ষস্থি চক্র পড়ো, বক্ষস্থি চক্র কি নিয়ে গঠিত থাকে বলো? ক্ল্যাভিকুলাম স্ক্যাপুলা, ক্ল্যাভিকুলাম লম্বা, স্ক্যাপুলা ত্রিকোণাকার, আগে এই যে স্ক্যাপুলা ত্রিকোণাকার, আর ক্ল্যাভিকুলাম রডের মানে চিকন এফ এর মতো, ইটালিক এফ এর মতো, এফ, এই যে ইটালিক এফ যেমন আমরা লিখি এফ এর মতো, এবং এটাকে বিউটি বোন বলে, কারণ মেয়েদের খুব সুন্দরভাবে ভাষণ হয়, এন্ড আই লাইক। আচ্ছা এবার দেখো কালো দেখতে হবে, বিয়েটা খুব করা দরকার। আচ্ছা দেখো পরিবার চাইতেছে, আমি চাইতেছি, কি একটা অবস্থা। আমার আম্মা বলছে অনার্সের পরে বিয়ে দেখো, বিয়ে করো, বিয়ে করতেছে। মানুষের বক্ষ অস্থিচক্র 2 জোড়া অস্থি নিয়ে গঠিত, একটা ক্ল্যাভিকল এবং এক জোড়া স্ক্যাপুলা, ঠিক আছে। ভালো মেয়েটে পাইতে জানো, বিয়ে করবো না, এমনি বললাম, ঠিক আছে। না আমার বাসা থেকে ভালো প্রেশার থাকে, কিন্তু হচ্ছে আমার মানে কখন হচ্ছে মানে বিয়ে করার মতো কেমন জানি মানে জাগতেছে না, ইচ্ছা জাগে বিয়ে যে করবো, ব্যাপারটা মানে কি বিয়ে করবো, নিজেই নাতাত বাচ্চা। কিন্তু আমার ছোট সবাই বিয়ে করে গেছে, আমার ভাই কাজিন কেউ বাদ নেই, সবার বড় আমি এখন যে বিয়ে করি। আমার 3 মাস 4 মাস 1 বছর ছোট বড় যা আছে সব বিয়ে, বাচ্চা হবে গেল, ঠিক আছে। বিয়ের দাও খাইতে গেছে, বাট আমার নিজের বিয়ে, ঠিক আছে। আগে মাসে সেপ্টেম্বরে ভাইয়া 7-8 দিন আসবো না, হ্যাঁ, ওই একটাতে বিয়ে হলো, ঠিক আছে, চিরন থাকে 5-6 দিন, 4-5 দিন আগে বা পরে পরে ক্লিয়ার করে। তোমরা জানো যে 1 মাস ছুটি হলেও লাভ নাই, যদি ভাইয়া কোনোটা দেই, তোমরা কোনোটা দিলে ওই দায়ভার আমি নিব না, ওইটা আমি চেষ্টা করবো, বাট আমি কথা দিতে পারবো। বাট আমি যেটা আগেই প্রিপেয়ার করে রাখি, কারণ আগেই বলেছি সেপ্টেম্বরের প্রথমে 1 থেকে 10 তারিখের মধ্যে কিছু একটা হইতে পারে, আগেই বাকি মানে পরে এটা আমি কভার করে ফেলবো, ওটা আমার দায়ভার, ঠিক আছে।
এবং তোমরা এটা জানো যে এই ব্যাপার কোনো আসলে কোনো সমস্যাই হয় না। কথার কথা আমি 6 মাসই পড়াইলাম না, সত্যি কোনো বেড়াই না। 6 মাসের পর যখন আমি ব্যাক করব, ঠিক আছে, মানে কি বলবো, আফ্রিদি রিটার্ন, তুমি দেখবা পড়া কেমনে পড়তে হয় আর কি করতে হয়। আমি শেষ করে ফেলবো যদি আমি ওটা করি। তোমরা ধরো 5 দিন 20 দিন আমার মাথা গরম হয়ে যায়, তাহলে শেষ, তোমরা বাদ। কারণ আমি তখন টাইম ম্যানেজ করতে পারবো, কারণ 6 মাস যদি আমি ছুটি নেই, আমি জানবো যে আমি কোন কারণে নিচ্ছি, প্ল্যান থাকে আমার। ওকে, আই হ্যাভ তারিখ জিয়ান আর ন্যাচারাল আই হ্যাভ এ ড্রিম। আচ্ছা যাই হোক, আসো। সো বক্ষস্থিতি আমরা যদি দুজোড়া, এক জোড়া ক্ল্যাভিকল এবং এক জোড়া স্ক্যাপুলা গঠিত। ক্ল্যাভিকল নিয়ে আলোচনা করি, তারপর স্ক্যাপুলা নিয়ে আলোচনা, বুঝছো তো, পার্ট বাই পার্ট। প্রতিটা আমি তো বলছি পড়ার অন্যতম বড় হচ্ছে তুমি বুঝতে পারো কিনা তুমি কি পড়তাছ। আমাদের সমস্যা বুঝতেই পারি না কোন খ্যাতের পরে কিন্তু বুঝতে পারি না কি পড়তেছ। আচ্ছা, ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ অক্ষরের মতো বাঁকা অস্থি। এটি একটি দেহ এবং দুটি স্টার্নাল আছে। এখানে একটু ঝামেলাটা আছে, অনেকগুলো টার্ম আছে, সো বি ক্যাপিটাল কনসিয়াস থাকবে, ঠিক আছে। আচ্ছা, আগে এখান থেকে একটু দেখেন, এটা নাম হচ্ছে সেই ক্ল্যাভিকলটা, পিঙ্ক কালার, আর বাকি রেস্ট অফ দ্য থিংস আর কল্ড স্ক্যাপুলা। কি কলা? আচ্ছা, ক্ল্যাভিকলটা দেখো, এই ক্ল্যাভিকলটা মাথায় দেখো অ্যাক্রোমিয়াল প্রসেস, মানে সামনের যেটাকে অ্যাক্রোমিয়াল প্রসেস বলে, তারপর স্ক্যাপুলার কাটা বলে, এই যে স্ক্যাপুলার কাটা বলে এটাকে। তারপরে এখানে আর নাই, দেখ এই দুটো আগে দেখাইনি, ঠিক আছে, দেখো এখানে অবশ্য ওইটা নাই। এটি একটি দেহের একটি দেহ এবং দুটি প্রান্ত নিয়ে গঠিত। এই যে একটি দেহ নিয়ে গঠিত, দুটো প্রান্ত নিয়ে গঠিত, যথা স্টার্নাল এবং অ্যাক্রোমিয়াল প্রান্ত। আচ্ছা, স্টার্নাল প্রান্ত, আচ্ছা বলো তো ক্ল্যাভিকলটা কার সাথে যুক্ত থাকে? স্টার্নামের ম্যানোব্রিয়ামের সাথে। ওই যে স্টার্নামের ম্যানোব্রিয়ামের সাথে যে অংশ দিয়ে যুক্ত থাকে ওকে বলে স্টার্নাল প্রান্ত। আর অ্যাক্রোমিয়াল প্রসেস অন্য কাহিনী করে, সেটা আমরা দেখবো। ওইটা স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। আচ্ছা, এই যে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলটা এই যে এটা হচ্ছে দেহ, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, সামনে একটা দেহ, এটা একটা প্রান্ত আর এটা একটা প্রান্ত, ঠিক আছে। এই প্রান্তটা স্টার্নামের সাথে যুক্ত থাকে, তো এটা বলে স্টার্নাল প্রান্ত। আর এটাকে কি বলে? এটা বলে অ্যাক্রোমিয়াল প্রসেস। এটা কিনা স্ক্যাপুলার সাথে যুক্ত, ঠিক আছে, বুঝছো? স্ক্যাপুলা একটা অংশ স্টার্নাল প্রান্ত, একটা অংশ স্ক্যাপুলা। স্ক্যাপুলা নিয়ে আলোচনা করি। স্ক্যাপুলা দেখতে চাপা এবং ত্রিকোণাকার অস্থি, দেখতে মনে চাপা ত্রিকোণ। এর একটি সম্মুখ বা কোস্টাল তল আছে এবং কোস্টাল কোরাপেট প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস, গ্লেইনের কখনো অনেক কিছু শান্ত কোনো চলে, ঠিক আছে। তোমরা কিছু মনে রাখো না, একটা জিনিস মনে রাখবে, গ্লেইনের গহ্বর, এটা আসবেই পরীক্ষা, এটা পরে বলছি, ঠিক আছে। আচ্ছা, কোস্টাল তল লাগবে না, এখন কোস্টাল তল দেয় নাই। কোস্টাল তল হচ্ছে তলটার নামই কোস্টাল তল বলে, কোস্টাল তল কোরাপেট প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস। আচ্ছা, এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস হচ্ছে এই অ্যাক্রোমিয়াল প্রান্তটা যে সাথে যুক্ত থাকে বলে অ্যাক্রোমিয়াল প্রসেস। ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রান্তটা স্ক্যাপুলার যেই জায়গায় যুক্ত থাকে ওই জায়গার নাম কি? অ্যাক্রোমিয়াল প্রসেস। ক্ল্যাভিকুলার জন্য ওই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত, আর স্ক্যাপুলার জন্য অ্যাক্রোমিয়াল প্রসেস। এটা লাগবে না এবার, এখানে সব লাগবে না, এখানে তুমি যে এই কথাটা লিখবে এটা ওনাদের 7 জনের লাগবে, ওনারা নিজেই কি মুখস্থ করবে না। আর এটা ফ্রিকোয়েন্টলি আসনের পরীক্ষা, ঠিক আছে, শুধু এটা মাঝে মাঝে আসে, ঠিক আছে। গ্লিনেট গহ্বরটা জানা লাগে। গ্লিনেট গহ্বর কি? এই জায়গায় একটা গহ্বর আছে, স্ক্যাপুলারের জায়গায় একটা গহ্বর আছে, গ্লিনেট গহ্বর। এই জায়গায় হিউম্যানাসের মাথাটা লাগে না, ঠিক এই আমি ফুটবল নিয়ে আলোচনা করতেছি আরো। আচ্ছা, তাহলে আসো, এটা হচ্ছে গ্ল্যান্ড, ও দাই দিয়েছে মনে গেছে, ঠিক আছে। আচ্ছা, রাইট। সো গ্লিনয়েড গহ্বর এই জায়গায় কি থাকে? হিউম্যানাসের মাথা লাগানো, এটা বলে গ্লিনয়েড গহ্বর। তো এই জায়গাটা এই জন্য ফ্লেক্সিবল, ওকে। আচ্ছা, তারপর ভাই এখানে এই যে গ্লিনয়েড গহ্বরে কি হিউম্যানাসের মশক দিয়ে ও ইসলামিক দিয়ে রাখছে, ঠিক আছে। এই যে গ্লিনয়েড গহ্বরে ইউসের মশক লাগে না, তোমরা একটু কি বলবে না, তোমাদের আর পড়া লাগে, হ্যাঁ এগুলো লাগবে না, এগুলো বলে তোমরা হবে না, লাগবে না, থাক, ঠিক আছে। শুধু এই মাথার মাঝখানে নেমেটা মনে রাখো, আর একটু এই যে গ্লিনয়েড গহ্বরের এই অ্যাক্রোমিয়াল প্রসেস কথা, এই যে এটা আর এটা, এই তিনটা লাইন, ঠিক আছে। কি না শেষ, এটা আবার সব লাগবে। ঊর্ধ্ব বাহু, ঊর্ধ্বাঙ্গে কি আছে? বক্ষস্থি চক্র আছে, ভালো কথা, বক্ষস্থি চক্র দেখলাম। এবার ঊর্ধ্ব বাহু মানে হ্যাঁ, ঊর্ধ্ব বাহু তো পুরোটা আছে। ঊর্ধ্ব বাহু মানে কি? এই বাহুরই ঊর্ধ্ব অংশ, ইউনিভার্সের কথা বলছি। আচ্ছা, এবার আসো অগ্রপদের অস্থি। অগ্রপদ মানে কিন্তু পান,
এইগুলাই একটু পায়ের মতো কাজ করে না, আমরা যদি এইভাবে যাই ও তারাই গেছে কুত্তার মতো হয়ে যাবে, তখন এই দুটো কি সামনের পা হিসাবে অজ্ঞাত, ঠিক আছে? শোয়ানোর দরকার কি, এটা বসানোর দরকার কি, আগে মতো রাখা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তা আমি এটা নিয়ে পড়বো, এটা নিয়ে পড়ার আগে চলো আমি একটু ব্যাক এখানে যাই, বলছিলাম না এখানে যাবো। হিউমেরাস আমরা এই পুরো হাত নিয়ে পড়বো, এই পুরোটাই হাত নিয়ে। এই দেখো মেডিকেল ফ্যালান্স এগুলো আছে, এই পুরোটা হাত নিয়ে, ঠিক আছে? আমরা হাত পর্যন্ত আজকে থাকবো, টার্গেট হচ্ছে আমাদের হাত মারা। আচ্ছা এবার দেখো কোথায়, এটা তোমার পায়ের আড্ডি, তুমি তার মানে আরে কুত্তা তাসবিহ। আচ্ছা এবার দেখো হিউমেরাস, ঠিক আছে ভাই? এটা হচ্ছে হিউমেরাস, ঠিক আছে? এই মাথাটা কই লাগানো থাকে বলো তো? গ্লিনয়েড কম্পোর, যেটা কই থাকে? স্ক্যাপুলা, স্ক্যাপুলা থেকে গ্লিনয়েড, আর আরেকটা পায়ে থাকে, ওটা অ্যাসিডে বললাম, ওটার সাথে ফিমার যুক্ত থাকে, ওটা পরে পড়বো, ঠিক আছে? বলে এই মাথার নাম কি? মস্তক। এই যে মাথা, যে মাথার সাথে ওই গ্লিনয়েড কম্পোর লাগানো, তাই বলে কিন্তু ফ্লেক্সিবল। তারপরে এই জায়গাটার নাম একটু এখানে কার্ভ আছে, এটার নাম হচ্ছে অ্যানাটমিক গ্রিভা। এটার নাম কি? অ্যানাটমিক গ্রিভা, ঠিক আছে? বা এটাকে সার্জিক্যাল গ্রিভা বলে। কেন এটাকে অ্যানাটমিক গ্রিভা বা সার্জিক্যাল গ্রিভা বলা আছে দেখে তো? এটাকে সার্জিক্যাল গ্রিভা তোমাদের বইতে দিয়েছে কিনা অ্যানাটমিক গ্রিভা, সার্জিক্যাল গ্রিভা বলে আলাদা নিচে এটা কি বলছে, মানে এক জায়গায় ইয়েতে যাওয়া এটা সমস্যা হচ্ছে অ্যানাটমিক গ্রিভা। ঘাড়, বড় টিউবারকল, ছোট টিউবারকল। বড় টিউবারকল একটু বড় বর্ধিত জায়গায়, টিউবারকল মানে একটু উঁচে গেছে, এই যে কোন এক জায়গায় যদি একটু এমন হয়েছে এটাকে টিউবারকল বলে। একবার বড় হয়ে গেলে এটাকে প্রসেস বলে, টুক করে বের হলো প্রসেস, ঠিক আছে? আচ্ছা, আর ফসা বলে একটু খাদ জায়গা, যে জায়গায় প্রসেস এসে আটকে দেওয়া হয় ওটাকে বলে ফসা। আরেকটা জায়গায় ফসা থাকে, অন্য জায়গায় প্রসেস থেকে আটকে আছে, ফসা মানে প্রান্ত বা ফসা, ঠিক আছে? অনেক নাম আছে। বড় টিউবারকল, এবার ছোট টিউবারকল, এই যেটাকে বলে ছোট, এই জায়গায় একটু ছোট খাঁজ আছে, ছোট লম্বা জায়গা আছে। ডেল্টয়েড ব্রিজ, এই জায়গায় একটু খসখসে, একবারে মাঝখানে। এখানে মূলত যে আমাদের মাংস পেশি বাইসেপসটা লাগানো, ঠিক আছে? ট্রাইসেপস শেষ। অলেন ক্রোনেন ফসা মানে এমন একটা খাঁজ জায়গা, অলেন ক্রোনেন ফসা বলে, অলেন ক্রোনেন ফসা, অলেন ক্রোনেন ফসা, ঠিক আছে? দুটো এরকম ইয়ে আছে, এটা মুরগির মাংস থেকে দেখা যায় না, এগুলো এপিকন্ডাইল। কি বলে? দুই এপিকন্ডালের মাঝখানে যে একটু কার্ভ আছে, এই যে ধরো এরকম এই জায়গায় যেটা আছে, তাই না? এটাকে কি বলে? এটাকে বলে ট্রকলিয়া। কি বলে? ট্রকলিয়া, ঠিক আছে? তাহলে কি বলতো? মস্টক, অ্যানাটোমা, ব্রড টিউবারকল, শর্ট টিউবারকল, ডেল্টয়েড ব্রিজ, অলট্রন ফসা, এখন ট্রকলিয়া, আরো আছে সামনে। এই একটা জায়গার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রিভা। কেন ভাই এটার নাম সার্জিক্যাল গ্রিভা এখানে দেয়নি সামনে দেবো? কারণ মানুষ অ্যাক্সিডেন্ট করলে ওই জায়গাটাই আগে বান, যেটা সার্জারি করে ঠিক করতে। দিস ইজ ওয়াই উই কল ইট সার্জিক্যাল গ্রিভা। আরো জিনিস ছিল, ক্যাপিচুলামও ছিল। ক্যাপিচুলাম কয়েক জায়গায় দেখবে, ঠিক আছে? ক্যাপিচুলাম, ট্রকলিয়া, কমপ্লিয়া। আচ্ছা এবার আসি এখান থেকে বলি, মূল জায়গা থেকে, ঠিক আছে? এখান থেকে একবার দেখি, এটা বলে এটার নাম কি ছিল? অ্যাসিটাবুলাম। কি? গ্লিনয়েড গহ্বর। তাহলে স্ক্যাপুলা এর কি বলে? গ্লিনয়েড গহ্বর। তার সাথে কি লাগানো থাকে? হিউমেরাসের মাংস। এই যে স্ক্যাপুলা ক্যাভিকল ভালো আছে। তারপর এটার নাম কি? হিউমেরাস। এর নাম কি? রেডিয়াস আলনা ভালো, তারপর মেডিকেল ফ্যালান্স, এটা তো জানি না। মানবদের স্কন্ধ, স্কন্ধ মানে কি? ঘাড়, ঘাড়, হ্যাঁ কাঁধ, ঘাড় কাঁধ, ঘাড় কাঁধ এক না, কাঁধ কি? তোমার উত্তর ঠিক, আমার তো ঘাড় হচ্ছে এটারে বলে, কাঁধ হচ্ছে স্কন্ধ মানে কাঁধ। এদের ঊর্ধ্ববাহু বলে, প্রতিটি ঊর্ধ্ববাহু ছোট বড় 30টা অস্থি নিয়ে গঠিত। এর 30টা না, ওই পাশে 30টা, মোট 60টা না। প্রথমে হিউমেরাস, তারপরে রেডিয়াস হিউমেরাস। ঊর্ধ্ববাহু প্রথম অস্থিকে হিউমেরাস বলে। এই যে ঊর্ধ্ববাহু, এই ঊর্ধ্ববাহু তো হাত, হাতের এই প্রথম অস্থিকে কি বলে? হিউমেরাস বলে। এটি লম্বা নলাকার হাড়ে গঠিত। এর ঊর্ধ্বপ্রান্তে রয়েছে মসৃণ মস্তক, যা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরের প্রবিষ্টতে। পড়ছি না? এই মস্তকটা কই থাকে? গ্লিনয়েড গহ্বরের ওইখানেও ফিগারে দেখছি, তাই না? আচ্ছা, তাছাড়াও ছোট বড় টিউবারকল, অ্যানাটমিক গ্রিভা নামে একটি খাস থাকে, তাই না? ওইখানে দেখছি এখানে এগুলো নেই, ওখানে ওইখানে চিটো ওইটা দিবা, ঠিক আছে? ওইটা দিবা, নামকরণ করতে হবে। হ্যাঁ ওইটা দিবা। যদি হিউম্যানাসের কথা আসে,
পুরো হাতের কথা আসলে এই চিত্র দিবা, হিউমারাস একটু বুঝলো ওই কথাটা লিখে দেবে। ঠিক আছে? আবার এখানে দুটো আলাদাও দিতে পারো। এই যে এখানে তো ওই রেডিয়াস আলনারও আছে, তুমি এই যে এটা তারপরে এটা দিতে পারো, দুটো ছবি এভাবে দিতে পারো। এই যে এখানে সব টিউবারকুলের নিচে যে সরু অংশ হিউমারাসের মূল দিয়ে গঠিত, তাকে সার্জিক্যাল গ্রিবা বলে। সার্জিক্যাল গ্রিবা এই যে এই জায়গাটাকে সার্জিক্যাল গ্রিবা বলে, মনে আছে? কি হয়? কারণ দুর্ঘটনায় এই অংশে সচরাচর ফাটল হয়। মূল দেহের মধ্যভাগের পেশি সংযোগের জন্য খসখসে ডেল্টয়েড সিরিজ থাকে। এটা বলছিলাম যে মূল জিনিসটা এখানে যুক্ত থাকে, ডেল্টয়েড সিরিজ মাঝখানে খসখসে থাকে। ঠিক আছে? দেহের কিনারে নিম্ন প্রান্তে এপিকন্ডাল থাকে। এই যে দেখছিলাম এপিকন্ডাল, ক্যাপিসুলাম, ট্রক্লিয়া দেখছি শেষ। দেখছো ওখানে দেখলে কি উপকারটা হয়েছে? জানি সব পারি। রেডিয়াস আনা, রেডিয়াস আনা, এদের দেখি রেডিয়াস এ বানাবো। ঠিক আছে? রেডিয়াস আনা, আমার ভেতর দিকে, রেডিয়াস বাইরের দিকে। ঠিক আছে? এটা হচ্ছে মাথা, এই মাথায় পাঁচের সাথে লাগানো, এটার মাথা এটা পাঁচের সাথে লাগানো। ঠিক আছে? অলেনক্রনের প্রসেস দেখো, এখানে অলেনক্রনের ফসা ছিল না, বলো এই ফসা আর প্রসেস, প্রসেসটা এখানে যুক্ত হয়। প্রসেস বের হইছে এটা গেছে। দেখাইতেছে খুব ভালো ওই ঢুকাইতেছে ঠিক। আমি আন্টির কাছে বিচার দিব, তো দেখো তারপর অলেনক্রনের প্রসেস। ঠিক আছে? তারপর হচ্ছে ট্রক্লিয়ার নচ। দেখো এখানে ট্রক্লিয়া আছে না, ওই নচ মানে ওই প্রসেসের মতো একটা জায়গা, উদ্ভিদ অংশ, নচ যে ওই ট্রক্লিয়াতে যে এখানে লেগে থাকে। বলে এখানে এই ট্রক্লিয়ার নচটা এটার সাথে লেগে থাকে, এই ট্রক্লিয়ার সাথে লেগে থাকবে, অলেনক্রনের প্রসেসটা এটার সাথে লাগানো থাকে, মস্তক এই এখানে এগুলোর সাথে লাগানো থাকবে, এরকমই কিন্তু করোনয়েড প্রসেস। এই প্রসেস মানে একটু উদ্ভিদ অংশ, নচ প্রসেস এগুলো মানে উদ্ভিদ কিছু অংশ। টিউবারোসিটি একটা জায়গার নাম, টিউবারোসিটি খসখসে আছে, রেডিয়াস আলনা। স্টাইলয়েড প্রসেস নিচের দিকে আছে, স্টাইলয়েড প্রসেস মানে ডেফিনেটলি একটা লম্বা মানে কিছু একটা বের হয়েছে ছোট করে। এই যে দেখো এই যে একটু বের হয়েছে না, এই যে একটু বের হয়েছে না, এগুলো বলি স্টাইলয়েড প্রসেস। এগুলো কার সাথে যুক্ত থাকবে? ডেফিনেটলি এই যে সাথে দেখতে দেখো এন্ড ঠিক আছে? আচ্ছা আমরা এখানে ভিডিও কোন দিকে দাও তো? না 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 খাতা দেখা যায়, বই দেখা যাচ্ছে কি? মেবি না। এখন ঠিক আছে, একটু কি হয়েছিল? একটু প্রত্যেক দেখা যাচ্ছিল। আচ্ছা তাই হোক, সাউন্ড পেলি। সাউন্ড তো হইলি ভালো। ঠিক আছে, তাও আমরা চেষ্টা করব সর্বোচ্চ। ঠিক আছে? আরে খাতা রাখতে চাই তো 56 মিনিট হয়েছে। 1 ঘন্টা তোমার জি ইয়া 56 না একটু ঠিক আছে। ঠিক আছে? রেডিয়াস আলনা, ঊর্ধ্ববার মধ্যবর্তী অংশ দুটি লম্বা নলাকার ঘনসহ অস্থি নিয়ে গঠিত আলনা রেডিয়াস। ঠিক আছে? দুটো অস্থি নিয়ে গঠিত। অন্তর্ভাগের অস্থিটা আলনা মানে ভেতরের দিকে, আলনা ঘরের ভেতরে থাকে। এর ঊর্ধ্বপ্রান্ত করোনেট প্রসেস এবং ওলেনক্রনের প্রসেস এবং ট্রক্লিয়ার নচ টিউবারোসিটি অবস্থা। দেখো তো এগুলো সব করছি না? ঊর্ধ্বপ্রান্তে এই যে এখানে লেখা চিত্র। ঠিক আছে? এবং নিম্ন প্রান্তে কি মাথা এবং ইসের প্রসেস, নিম্ন প্রান্তে ইসরায়েলের প্রসেস এবং মাথা একটা থাকে অন্য কিছুর সাথে আলাদা। একটু কি বলবো আর লাগবে না? হ্যাঁ, অর্বুদ ফর্বুদ লাগবে না। এইগুলো বাংলা কথা। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঙ্গিস। কার্পাল অস্থি, কার্পাল কয়টা থাকে? 8টা কার্পাল। দুই সারিতে 4টা করে, এখানে দুটো সারি আছে, এই সারিতে 4টা, এই সারিতে 4টা, 8টা। বুঝছি? 8টা ছোট করে বিভিন্ন কার্পাল থাকে অস্থির। কার্পালগুলোর নাম দেয় স্ক্যাফয়েড বা নেভিকুলার, লোনের, ট্রাইকন্টাল, পিসিফর্ম এবং প্রান্তের দিকে ট্রাপিজয়েড, ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটাল হ্যামট। ঠিক আছে? এটা মেডিকেল আসছে, নিচের কোনটি একটা অংশ নেই, পারলে মুখস্থ করবো, না পারলে মুখস্থ করবো। ঠিক আছে? পরের ক্লাসে আমি তো বলছি এখানে প্রতি সেশন যেহেতু আগের পড়া ভালো করছে জন্য আজকে ধরলাম না। ঠিক আছে? পরের ক্লাস থেকে এইগুলো আগে কি পড়েছে এটা লাগবে আমার, এটা প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করে দেবো। আমি কিভাবে করব? কেন তোমার কি বেরো চলতেছে? তাই না? ফিজিক্স এক্সাম ফিজিক্স কবে কবে? শুনবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বুঝে দেখ, তাহলে পরে ধরো, সমস্যা নেই। কার্পল অস্থি। ঠিক আছে? ওকে। মেটা কার্পল কি জানি? এখন না পড়তে পারবো, ভুলে যাবো। ভিডিও আছে কিন্তু তোমার মানে সাথে সাথেই পড়ে ফেলাটা তাহলে মনে থাকে। তুমি পরে ভিডিও দেখো একটা কেমন মানে তুমি যখন গরম গরম পড়বে, একটা জিনিস গরম গরম খাইতে কিন্তু ভালো লাগে। তো ওটা যখন তুমি ঠান্ডা করে খাবে একটু অন্যরকমই লাগবে। ঠিক আছে? বিয়ে করলে প্রথমে বউকে অনেক ভালো লাগে, প্রথম 2-2.5 মাস, 3 মাস, পুরো 1 বছর, তারপরে আর কত এই যে তুমি এমনি দেখো এক জিনিস কয়বার ইউজ করো। এটাই আর কত ভালো লাগে। ঠিক আছে? কিন্তু সেটা মনের মধ্যে থাকে না। ঠিক আছে? ওকে। মেটা কার্পল হাতে তালু বা করতল, এই যে তাই না? 5টি অস্থিকে মেটা কার্পল বলে। এই শেষ একটু ছিল ফ্যালাঞ্জেসকে এগুলো জানি কয়টা করে শেষ আজকে বলা হয়েছে। ফ্যালাঞ্জেসকে এটা জানি কি ফ্যালাঞ্জেস বলে, এইগুলো কার্টন বৃদ্ধাঙ্গুলো দুটো, অন্যগুলো তিনটি করে, তাই না? শেষ।
তারপর আমরা কোথায় যাবো? আমরা জাস্ট বাকি আছে কি আমাদের এই যে শ্রোণীর আর হচ্ছে পা বলে আমাদের শেষ নেই আজকে। আজকে কি আরেকটা? আজকে নাই। ওকে ঠিক আছে, কালকে কখন? কালকে কটা নিবা? সকালের দিকে দিলে ভালো হয়। সকালের দিকে কালকে কয়টা নিবে আগে বলো? দুইটা? দুইটা তাহলে হচ্ছে সকালের দিকে বলতে আমার ওই 11টার সময় প্রাইভেট আছে আইসিডি, ওইটার আগে একটা এরপর আচ্ছা। পারবো না, এরপর আবার ইয়ে আছে বিকালে কি ক্লাস? ফিজিক্স টিচার। কয়টা বাজে? আজকে বলছে বিকালে আসবেন।